তো বন্ধুরা, যেমনটা কি আমরা আগের এপিসোডে শেষে দেখেছি, লিনডং ট্যাংশার হাত থেকে বাঁচার জন্য ডেথ রিভারে ঝাঁপ দেয়, কিন্তু সেখানে সে জাওয়ানের থেকে আলাদা হয়ে ডেথ রিভারের নিচে এসে পৌঁছায়। এখন এই জায়গাটা সেফ হওয়ার কারণে লিনডং এখানেই এনসিস্টেল সিলকে রিফাইন করার সিদ্ধান্ত নেয়। হ্যাভেনলি সিল মাস্টার এখানে লিনডংকে বলে, আমার ব্লেসিং তোমার সাথে আছে, তাই তুমি এনসিস্টেল সিলকে আনলক করতে পেরেছো, কিন্তু এনসিস্টেল সিল তোমাকে নিজের মালিক হিসেবে বেছে নিবে কি না সেটা তোমার উপরে নির্ভর করে। লিনডং, তুমি কি তোমার পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত? যা শুনে এখানে মিস্টার দাও লিনডংকে বলে, লিনডং একটু সামলে, কারণ আমি শুনেছি যে এনসিস্টেল সিলকে রিফাইন করা কোনো সাধারণ কাজ নয়। পাস্টে এক খুবই শক্তিশালী ওরিয়ার ছিল যে এনসিস্টেল সিলকে অর্জন করার চেষ্টা করেছিল। সে এটাকে আনলক করতে তো সফল হয়েছিল, কিন্তু যেই সে এনসিস্টেল সিলকে নিজের করার জন্য রিফাইন করার চেষ্টা করে, তার শরীর হ্যাভেনলি ফ্লেমে জ্বলতে লাগে এবং সে জ্বলে পুড়ে একদম ছাই হয়ে যায়। লিনডং মিস্টার দাওয়ের সমস্ত কথা মনোযোগ সহকারে শুনছিল। মিস্টার দাও এখানে লিনডংকে বলে, যদি তুমি মানসিকভাবে প্রস্তুত হও তবেই হ্যাঁ বলো, কারণ এই পরীক্ষা একবার শুরু হলে আমি কোনোভাবেই তোমাকে সাহায্য করতে পারবো না। যা শুনে এখানে লিনডং মিস্টার দাওকে ধন্যবাদ জানায়। একই সাথে সে হ্যাভেনলি সিল মাস্টারকে বলে, শক্তিশালী হওয়ার জন্য আমাকে ঝুঁকি নিতেই হবে, তাই আমি এর জন্য পুরোপুরি প্রস্তুত। যা শুনে হ্যাভেনলি সিল মাস্টারও এখানে এনসিস্টেল সিলের আসল রূপকে আনলক করে দেয়, যা দেখতে কোনো ব্ল্যাক হোলের মতো লাগছিল। লিনডং এখানে এনসিস্টেল সিলের আসল রূপও দেখে তাতে হারিয়ে যায়। তার বিশ্বাস হচ্ছিল না যে এটাই এনসিস্টেল সিল। অন্যদিকে বাইরে উপস্থিত মিস্টার দাও যখন এখানে লিনডংয়ের সাথে কথা বলার চেষ্টা করে, তখন সে জানতে পারে লিনডংয়ের শরীর থেকে তার সোল চলে গেছে, অর্থাৎ লিনডংয়ের টেস্ট শুরু হয়ে গিয়েছে। তাই সে লিনডংকে বলে, যাই হোক না কেন লিনডং, তোমাকে জীবিত ফিরে আসতেই হবে। এরপর আমাদেরকে এনসিস্টেল সিলের ব্ল্যাক হোলের ভিতরে দৃশ্য দেখানো হয়, যেখানে লিনডংয়ের সোল ভিতরে হারিয়ে গিয়েছিল। ভিতরে আসার পর তার কিছুই বোধগম্য হচ্ছিল না যে এখানে তার কী ধরনের পরীক্ষা হবে, কারণ সে আশেপাশে কিছুই দেখতে পাচ্ছিল না। সে চারিদিকে আওয়াজ দিয়ে হ্যাভেনলি সিল মাস্টারকে খোঁজার চেষ্টা করে। তখনই হঠাৎ সে একটি শ্যাডো এনার্জি দেখতে পায়, যা দেখে লিনডং অবাক হয়ে জিজ্ঞাসা করে, তুমি কে? এর উত্তরে সেই শ্যাডো বলে, আমি সমস্ত ডার্কনেসের উৎস, তুমি আমাকে লর্ড অফ ডার্কনেস বা এনসিস্টেল সিল বলতে পারো। লিনডং তার সমস্ত কথা শুনে খুব অবাক হয়। সেই শ্যাডো লিনডংকে বলে, যদি তুমি এখানে এসে থাকো তবে এর অর্থ হ্যাভেনলি সিল মাস্টার তোমাকে বেছে নিয়েছে। এখনও সময় এসেছে আমি তোমার টেস্ট নিই, আর আমি দেখতে চাই যে তুমি আমাকে গ্রহণ করার যোগ্য কিনা। আমাকে গ্রহণ করার জন্য তোমাকে ডার্কনেসকে গ্রহণ করতে হবে, তোমাকে তোমার প্রিয় সব কিছু হারাতে হবে। এই কথা বলার সাথে সাথেই হঠাৎ লিনডং দেখতে পায় তার বডির চারিপাশে ডার্ক এনার্জি ছড়িয়ে পড়তে শুরু করেছে। অন্যদিকে বাইরে আমরা মিস্টার দাওকে দেখি যে একটানা কয়েক মাসে ধরে এখানে লিনডংয়ের জন্য অপেক্ষা করছিল। সে বলে, পুরো 3 মাস কেটে গেল, জানি না এই ছেলে লিনডংয়ের কি হয়েছে, সে একটুকু নড়াচড়া করছে না, জানি না ওর সোলও কবে বাইরে আসবে, কারণ সব কিছু যদি এভাবে চলতে থাকে তবে এটা মোটেও ভালো নয়। আমি চিরকালের জন্য এখানে আটকে থাকতে চাই না। মিস্টার দাও যখন এসব কিছু বলছিল, ঠিক তখনই হঠাৎ সে দেখতে পায় সেখানে কিছু বিস্ট চলে এসেছে, যারা লিনডংয়ের বডির ওপরে আক্রমণ করতে চাইছিল। এসব কিছু দেখে মিস্টার দাও খুশি হয়ে যায়, কারণ তার আর এখন এখানে বোর ফিল হবে না। একই সাথে সে এই বিস্টদেরকে মেরে তাদের এনার্জিও অ্যাবজর্ব করতে পারবে, যার পরে তার এখানে লড়াই শুরু হয়ে যায়। অন্যদিকে দৃশ্য পরিবর্তিত হয়ে আবারও ব্ল্যাক হোলের ভিতরে চলে আসে, যেখানে আমরা দেখি লিনডংয়ের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল যেন ডার্কনেস তার শরীরকে পুরোপুরি কবজা করে নিয়েছে। সে খুব দুর্বল ও ক্লান্ত হয়ে পড়েছিল। সে ধীরে ধীরে সামনের দিকে হাঁটতে হাঁটতে বলে, আমার এমন মনে হচ্ছে যেন পুরো 100 বছর কেটে গেছে, কিন্তু আমি বাইরে যাওয়ার কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না। আমি কি চিরকালের মতো এখানেই আটকে গেছি? আসলে এই জায়গার সময় খুব দ্রুত চলে। বাইরে মাত্র 3 মাসই কেটেছিল, কিন্তু ভিতরে পুরো 100 বছর কেটে গেছে। আর এই 100 বছরের মধ্যে লিনডং শুধু ঘুরেই বেরিয়েছে। সে খুবই ক্লান্ত হয়ে পড়েছিল এবং জীবনের আশা ছেড়ে দিয়েছিল। ঠিক তখনই হঠাৎ সে কিছু আলো দেখতে পায়, যা বাইরে যাওয়ার রাস্তা ছিল। লিনডং যেই সেই রাস্তা দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করে, তখনই হঠাৎ তার চোখ খুলে যায়। চোখ খুলে সে দেখে সে তার নিজের বাড়ি কিংট্যাংয়ের সাথে উপস্থিত আছে। এই বিষয়টা তাকে খুবই অবাক করছিল। কিংট্যাংও এখানে লিনডংকে জিজ্ঞাসা করে, লিনডং কি হয়েছে, তুমি কি ঠিক আছো? তুমি কি কোনো খারাপ স্বপ্ন দেখেছো? লিনডং বুঝতে পারছিল না যে তার সাথে আসলে কি হচ্ছে। এতক্ষণ যা ঘটলো তা সবই কি স্বপ্ন ছিল? সে বাস্তব এবং স্বপ্নের মধ্যে আটকে গেছে। সে এখনো বাস্তব ও স্বপ্নের মধ্যে কোনো পার্থক্য করতে পারছিল না। তখনই হঠাৎ সেখানে লিনডংয়ের ফাদার ও গ্র্যান্ডফাদারও পৌঁছে যায়, যারা লিনডংকে বলে, লিনডং আমরা লিন সিটি থেকে ফিরে এসেছি এবং তোমার জন্য অনেক ভালো জিনিসও কিনে এনেছি।
অন্যদিকে লিন্ডং এত বছর পর তার ফাদার এবং গ্র্যান্ডফাদারকে দেখে খুব খুশি হয়েছে। এটা স্বপ্ন হোক বা না হোক তাতে কোনো যায় আসে না, সে তার পরিবারের সাথে দেখা করতে পেরেছে, এটাতেই সে খুশি ছিল। তার পরিবার তাকে তাদের দিকে ডাকছিল। লিন্ডং তাদের দিকে এগিয়ে যাওয়ার আগেই হঠাৎ লিন্ডংয়ের পিছন থেকে কিংজির গলা শোনা যায়, যেটা শুনে লিন্ডং একটু অবাক হয়ে গিয়েছিল। লিন্ডং আশা করেনি যে সে কিংজিকে আবারও দেখতে পাবে। সে কিংজির দিকে তাকিয়ে বলে, আমাদের আবারও দেখা হলো। যার উত্তরে কিংজি লিন্ডংকে বলে, হ্যাঁ, আমরা দুজন আবারও দেখা করলাম। আর তুমি আমাকে প্রমিস করেছিলে যে পরের বার যখন তুমি আমার সাথে দেখা করবে তখন তুমি আগের চেয়েও পাওয়ারফুল হয়ে উঠবে, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে তুমি এখনও একই রকম দুর্বল আছো। তুমি সেই সব লোকেদের মধ্যে একজন যারা শুধু বড় বড় কথা বলে কিন্তু কিছুই করতে পারে না। এই কথা বলে কিংজি সেখান থেকে রাগের সাথে চলে যায়। লিন্ডং তাকে থামানোর চেষ্টা করে কিন্তু সে সফল হতে পারে না। এমনকি লিন ল্যাংটিয়ানো এখানে এসে লিন্ডংকে বিরক্ত করার চেষ্টা করে। সে বলে, তুমি একজন পরাজিত মানুষের ছেলে আর তুমিও সবসময় একজন পরাজিত মানুষই থাকবে। লিন্ডং তার এই সমস্ত কথা শুনে জোরে জোরে চিৎকার করে বলে, আমি একদিন নিজেকে শক্তিশালী করব এবং আমি তোমাকে প্রমিস করছি যে আমি তোমাকে অবশ্যই হারাবো। এইসব কথা লিন্ডংকে উপলব্ধি করাচ্ছিল যে কেন তাকে শক্তিশালী হতে হবে। সে দেখে তার পরিবার এখনও তাকে তাদের দিকে ডাকছে, কিন্তু যদি লিন্ডং শক্তিশালী হতে চায় তবে তাকে তার পরিবারকে ছেড়ে যেতে হবে। আর সেই কারণে লিন্ডং তার পরিবারকে ছেড়ে অন্যদিকে এগিয়ে যায়। একই সাথে সে হাঁটতে হাঁটতে বলে, কিং ট্যাং, ফাদার, গ্র্যান্ডফাদার, প্লিজ আমাকে ক্ষমা করো, কিন্তু আমি তোমাদেরকে কথা দিচ্ছি যে আমি শক্তিশালী হয়ে তাড়াতাড়ি ফিরে আসব। এরপরে আমরা দেখি যে লিন্ডং অনেক বেশি মোটিভেট হয়ে গিয়েছিল। সে সামনের দিকে হাঁটতে হাঁটতে বলে, আমার সামনে যতই ডার্কনেস থাকুক না কেন, আমার পরিবারের জন্য আমি সেই ডার্কনেসকে গ্রহণ করব। আর আমি নিজেকে এতটা আলোকিত করব যে কোনো ডার্কনেস আমাকে লুকোতে পারবে না। লিন্ডংয়ের এই সমস্ত কথাগুলোর কারণে আমরা দেখি যে ধীরে ধীরে তার শরীর গ্লো করতে শুরু করে এবং সেই ডার্কনেস আর লিন্ডংয়ের শরীরকে কবজা করতে পারছিল না, সেটা ধীরে ধীরে তার শরীর থেকে সরে যাচ্ছিল। হঠাৎই আমরা দেখি লিন্ডংয়ের শরীর খুব দ্রুত ঝলমল করতে শুরু করে এবং সে লাইট বিমের মতো ওই ইলিউশনকে ভেঙে বাইরে চলে আসে। বাইরে আসার পর লিন্ডংয়ের সাথে আরও একবার এনসিস্টেল সিলের আসল বডির দেখা হয়, যা লিন্ডংকে বলে, অবশেষে তুমি এখানে পৌঁছেই গেলে। লিন্ডং এখানে ওই শ্যাডোকে তার সামনে দেখে জিজ্ঞাসা করে, আমি কি আমার পরীক্ষায় পাশ করে গেছি? যার উত্তরে সেই শ্যাডো বলে, হ্যাঁ, তুমি একদম ঠিকই বলেছ, আর এই কারণে আমি তোমাকে গ্রহণ করছি। আজ থেকে তুমি আমার নতুন মালিক হবে। এই কথা বলার সাথে সাথেই সেই শ্যাডো এখানে লিন্ডংয়ের শরীরের সাথে মিশে যেতে শুরু করে, যার কারণে লিন্ডং এনসিস্টেল সিলের পাওয়ার পাচ্ছিল। এই সমস্ত এনার্জি খুব বেশি ছিল যা লিন্ডংয়ের শরীরে প্রবেশ করছিল। একই সাথে ওই আওয়াজ লিন্ডংকে বলছিল যে আজ থেকে এনসিস্টেল সিল তোমার হলো। আশা করি তুমি এই অসীম শক্তি ব্যবহার করে এই দুনিয়াকে রক্ষা করবে। অন্যদিকে বাইরে আমরা দেখি মিস্টার দাও অনেক বিস্টের প্রাণ নিয়ে নিয়েছে এবং এতক্ষণ ধরে অপেক্ষা করতে করতে সেও খুব ক্লান্ত হয়ে পড়েছিল। সে ওপরের দিকে তাকিয়ে বলে, পুরো 6 মাস কেটে গেছে, অবশেষে এই ছেলেটার কি হয়েছে? ও কি চিরকালের জন্য এভাবেই ফ্রিজ হয়ে গেল? সে যখন এই সমস্ত কথা বলছিল ঠিক তখনই হঠাৎ সে দেখে যে একটি ডেমন স্পাইডার সঙ্গে সঙ্গে লিন্ডংয়ের উপর থেকে নিচে চলে এসেছে, যা লিন্ডংয়ের উপরে আক্রমণ করতে যাচ্ছিল। যেটা দেখে মিস্টার দাও আগেই সেই ডেমন স্পাইডারের উপরে আক্রমণ করে বলে, ওই বোকা, তুমি কি জানো না যে এটা আমার এলাকা? একই সাথে মিস্টার দাও মনে মনে ভাবছিল যে এটা তো 6 সাইডেড ডেমন স্পাইডার, যা খুবই পাওয়ারফুল অপোনেন্ট হবে। তখনই হঠাৎ আমরা দেখি সেই ডেমন স্পাইডার দ্রুত সামনে এসে মিস্টার দাওয়ের উপরে অ্যাটাক করতে লাগে এবং এখানে তাদের দুজনের মধ্যে একটি খতরনাক ফাইট স্টার্ট হয়ে যায়। এই ফাইটের সময় মিস্টার দাও ভাবছিল যে তাকে এই ডেমন স্পাইডারকে লিন্ডংয়ের বডি থেকে দূরে নিয়ে যেতে হবে, কিন্তু যখন মিস্টার দাও লিন্ডং থেকে দূরে যাওয়ার চেষ্টা করে তখন সেই স্পাইডার এমনটা করে না, বরং সে চালাকির সাথে আবারও লিন্ডংয়ের দিকে এগিয়ে যেতে শুরু করে। যা দেখে মিস্টার দাও বলে, এই ডেমন স্পাইডার আমার প্রত্যাশার চেয়েও বেশি চালাক, তাই সে তাকে আটকানোর জন্য আবারও এখানে ডেমন স্পাইডারের পিছনে আসছিল। আর এটাও সেই ডেমন স্পাইডারের একটি চাল ছিল, কারণ সে সঙ্গে সঙ্গে তার স্পিরিচুয়াল ওয়েব ব্যবহার করে মিস্টার দাওকে তাদের জড়িয়ে ফেলে। যা দেখে মিস্টার দাও খুব চিন্তিত হয়ে পড়ে, কারণ স্পিরিচুয়াল ওয়েবের কারণে সে এখন নড়াচড়া করতে পারছিল না। আর সেই ডেমন স্পাইডার চাইলে এখন মিস্টার দাওয়ের গল্প শেষ করে দিতে পারে, যেটাতে মিস্টার দাও খুব ভয় পেয়ে যায়। কিন্তু সেই ডেমন স্পাইডার মিস্টার দাওয়ের উপরে আক্রমণ করার আগেই হঠাৎ একটি ব্ল্যাক হোল সেই ডেমন স্পাইডারকে নিজের দিকে টানতে শুরু করে এবং দেখতেই দেখতে সেই ডেমন স্পাইডার ওই ব্ল্যাক হোলে গিয়ে মিশে যায়। এটা দেখে মিস্টার দাওয়ের বিশ্বাস হচ্ছিল না যে এমনটা কি করে হলো, কিন্তু আমরা জানতে পারি এটা অন্য কেউ নয় বরং লিন্ডং করেছে, কারণ লিন্ডংয়ের সোল অবশেষে সেই ব্ল্যাক হোল থেকে বাইরে চলে এসেছে। এখানে লিন্ডংয়ের সোলকে দেখে মিস্টার দাও খুব খুশি হয়ে যায়।
সে সঙ্গে সঙ্গে সামনে এসে লিন্ডংকে বলে, লিন্ডং গাধা, তুমি কি জানো যে তুমি কত দেরি করে এসেছো? পুরো 6 মাস হয়ে গেছে আমার তোমার জন্য এখানে অপেক্ষা করতে করতে। লিন্ডং মিস্টার দাওয়ের কথা শুনে বলে, কি শুধু 6 মাস? ওখানে তো আমি পুরো 100 বছর কাটিয়ে দিয়েছি। তখনই হঠাৎ মিস্টার দাও লিন্ডংকে দেখে বলে, অবশেষে তুমি এনসিস্টাল সিলকে রিফাইন করে নিয়েছো তাই না? চলো আমরা যতই অপেক্ষা করি না কেন তা ওয়েস্ট হয়নি, কারণ এখন তোমার এই স্পিরিচুয়াল বডি অনেক শক্তিশালী হয়ে গেছে। একই সাথে মিস্টার দাও লিন্ডংকে বলে, আমি তোমার ফিজিক্যাল বডিরও ভালোভাবে খেয়াল রেখেছি। তুমি চাইলে এবার তাড়াতাড়ি তোমার ফিজিক্যাল বডিকে দখল করতে পারো। মিস্টার দাওয়ের এই কথা শুনে লিন্ডং সবার আগে মিস্টার দাওকে ধন্যবাদ জানায়, কারণ 6 মাস ধরে মিস্টার দাও একটানা তার ফিজিক্যাল বডিকে প্রোটেক্ট করেছিল। মিস্টার দাও নিজের প্রশংসা শুনে কিছুটা খুশি তো হয়, কিন্তু লজ্জা পেয়ে বলে, আরে বাবা, তোমার এমনটা বলা উচিত নয়। চলো এবার আমি অনেক ক্লান্ত হয়ে গেছি, তাড়াতাড়ি তোমার বডি দখল করো, যাতে আমরা এই ডেথ রিভার থেকে বাইরে বেরোতে পারি। যা শুনে লিন্ডংও ঠিক এমনটাই করে। সে সঙ্গে সঙ্গে গিয়ে তার ফিজিক্যাল বডিতে মার্জ হয়ে যায়। এরপরে সে উঠে দাঁড়িয়ে মিস্টার দাওকে বলে, জানি না জাওয়ান কেমন আছে, পুরো 6 মাস কেটে গেছে। চলো আমাদের তাড়াতাড়ি এই ডেথ রিভার থেকে বাইরে যেতে হবে, যাতে আমরা জাওয়ানকে খুঁজতে পারি। মিস্টার দাও লিন্ডংয়ের এই কথা শুনে তার সাথে রওনা হয়ে যায়। এরপরে আমরা দেখি যে দৃশ্য পরিবর্তিত হয়ে অন্যদিকে ট্যাংশা এবং তার সঙ্গীদের কাছে চলে আসে, যেখানে আমরা জানতে পারি ট্যাংশা গত 6 মাস ধরে একটানা তার সঙ্গীদেরকে এই ডেথ রিভারের আশেপাশে ছড়িয়ে লিন্ডং এবং তার বন্ধুদের খোঁজ করতে শুরু করেছিল। একই সাথে এখানে এল্ডার কাউজ্যাং ট্যাংশাকে রিপোর্ট দিয়ে বলে, এখনও পর্যন্ত আমরা লিন্ডং এবং তার বডি কোথাও পাইনি, কিন্তু তার সেই বিস্ট ফ্রেন্ড এখনও আমাদের সঙ্গীদেরকে একটানা মেরে চলেছে। গত 3 মাস ধরে সে আমাদের অনেক সঙ্গীকে মেরে ফেলেছে, কিন্তু আমরা এবার তার জন্য একটি ভয়ঙ্কর ট্র্যাপ পেতে রেখেছি। সে চাইলেও নিজেকে বাঁচাতে পারবে না, শুধু একবার সে আমাদের ট্র্যাপে ফেসে যাক, তারপরে ওর খেল খতম। মাস্টার কাউজ্যাংয়ের এই রিপোর্টের পরে অন্যদিকে আমরা জাওয়ানকে দেখি যে সত্যি এখানে মাস্টার কাউজ্যাংয়ের ট্র্যাপে ফেসে গিয়েছে। সে ইতিমধ্যে ট্যাংশার অনেক সঙ্গীকে মেরে ফেলেছিল, কিন্তু এখন আমরা দেখি যে তাকে অনেক ওরিয়ারা চারিদিক থেকে ঘিরে ফেলেছে। অন্যদিকে লিন্ডং এনসিস্টাল সিল ব্যবহার করে ডেথ সিয়ের ভিতর দিয়ে যাচ্ছিল, আর তার সামনে আসা সমস্ত কোল্ড এনার্জি এনসিস্টাল সিলের কারণে নিজে থেকে রিফাইন হয়ে লিন্ডংয়ের শরীরের ভিতরে যাচ্ছিল, যার কারণে লিন্ডং দেখে যে হঠাৎই তার লেভেল ব্রেক থ্রু হয়ে গেছে। সে হাফ স্টেপ ম্যানিফেস্টেশন স্টেজে পৌঁছে গেছে। এটা দেখে লিন্ডং খুব খুশি হয়ে যায়। সে খুশি হয়ে বলে, এটা তো খুব ভালো সুযোগ। এনসিস্টাল সিলের কারণে যদি আমি এখানেই থেকে আরও কিছুক্ষণ এই এনার্জি অ্যাবজর্ব করতে থাকি, তবে তাড়াতাড়ি আমি ম্যানিফেস্টেশন স্টেজেও পৌঁছে যাব। কিন্তু মিস্টার দাও এখানে লিন্ডংকে মানা করে। সে তাকে জানায়, নিঃসন্দেহে তুমি এই এনার্জি অ্যাবজর্ব করে নিজের লেভেল আপগ্রেড করতে পারো, কিন্তু তোমার এই কথাটা ভোলা উচিত নয় যে তোমার বডিরও একটা লিমিট আছে। সে একসাথে বেশি এনার্জি কনজিউম করতে পারবে না। যদি তুমি এখানে বেশিক্ষণ সময় এভাবে থেকে একটানা কাল্টিভেশন করো এবং দ্রুত নিজের লেভেলকে ব্রেক থ্রু করার চেষ্টা করো, তবে এতে তোমার মৃত্যু হতে পারে, বা তোমার অবস্থা আমার মতো হয়ে যাবে। তুমি কি আমাকে দেখতে পাচ্ছ না? আমি এত শক্তিশালী হওয়া সত্ত্বেও এই রূপে আটকে আছি। লিন্ডং মিস্টার দাওয়ের সমস্ত কথা শুনে বলে, ঠিক আছে, আমি তোমার কথা বুঝতে পেরেছি। অন্যদিকে আমরা বাইরে হিডেন পাপেট সেক্টর 2 ওরিয়ারকে দেখি, যারা চারিদিকে লিন্ডংয়েরই খোঁজ করছিল। তারা নিজেদের মধ্যে কথা বলে, জানি না এই লিন্ডংকে আমরা কবে পাবো। এই ছেলেটার কারণে মাস্টার ট্যাংশা তো আমাদেরকে খুবই বিরক্ত করে রেখেছে। তখনই হঠাৎ আমরা দেখি যে লিন্ডং দ্রুত ডেথ সি থেকে বেরিয়ে সোজা এই 2 ওরিয়ারের সামনে চলে আসে, এবং সে এখানে নিজের এনার্জি ব্যবহার করে তাদের দুজনকে বেঁধে ফেলে। এটা দেখে সেই ওরিয়াররা খুব বেশি ঘাবড়ে যায়, কিন্তু লিন্ডং এখানে তাদের দুজনকে শুধু একটাই প্রশ্ন করে যে, বলো জাওয়ান কোথায়? যার উত্তরে তারা দুজন ভয় পেয়ে বলে, তুমি নিশ্চয়ই সেই লায়ন বিস্টের কথা বলছো। তাকে মাস্টার ট্যাংশা ধরে রেখেছে, যাকে তিনি তাড়াতাড়ি ওনার একটি সোল পাপেটে বদলে দিবেন। এটা শুনে লিন্ডং খুব বেশি রেগে যায়। একই সাথে দৃশ্য পরিবর্তিত হয়ে অন্যদিকে হিডেন পাপেট সেক্টে চলে আসে, যেখানে আমরা দেখি ট্যাংশা সব সেক্টের লোকেদেরকে তার সেক্টে জড়ো করে রেখেছিল, এবং আজ সে তাদের সামনে একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চলেছে। ট্যাংশা এখানে উপস্থিত এই সমস্ত লোকেদেরকে বলে, তোমরা এই কথাটা ভালো করেই জানো যে এই গ্রেট ডেজার্ট কান্ট্রিতে অনেক সেক্ট উপস্থিত আছে, কিন্তু আমাদের মধ্যে এমন কোনো সেক্টে নেই যারা 4 মেজর ফ্যামিলির মোকাবিলা করতে পারে। ভাবো, যদি আমরা সবাই একসাথে কম্বাইন হয়ে যাই, তবে এতে আমাদের গ্রেট ডেজার্ট কান্ট্রির অনেক সুবিধা হবে, কারণ আমরা সেই 5th ফ্যামিলি হয়ে যাব, যা খুবই খতরনাক হবে। এমনকি 4 মেজর ফ্যামিলি মিলে আমাদের মোকাবিলা করতে পারবে না। তাহলে বলো তোমরা কি ভাবছো? যা শুনে সেখানে উপস্থিত অনেক লোকই এখানে ট্যাংশায়ের কথায় রাজি হয়ে যায়, এবং তারা তাকে বলে, তুমি খুব ভালো ভেবেছো, তাই আমরা তোমার সাথে আছি। কিন্তু ট্যাংশা যখন এই একই প্রশ্ন এখানে
মাস্টার ভুজং এবং মাস্টার লিকে করে, তখন তারা দুজন বুঝতে পারে যে ট্যাংশা খুবই চালাক। নিশ্চয়ই তার মনে কোনো প্ল্যান আছে, যার জন্য তার আমাদের সাহায্য দরকার। তাই তারা মানা করে দিয়ে বলে, এ ব্যাপারে আমাদের এল্ডারদের সাথে কথা বলতে হবে। আমরা আগে ভালোভাবে আলোচনা করব, তারপরেই কোনো না কোনো সিদ্ধান্ত নিতে পারবো। যেটা শুনে ট্যাংশা বুঝতে পারে যে এই দুই সেক্টের লোকেরা এত সহজে রাজি হবে না। তাই সে ওই লোকেদেরকে নিজের শক্তি দেখানোর জন্য সেখানে জাওয়ানকে ডেকে নেয়, যাকে শিকল দিয়ে বেঁধে খুব খারাপভাবে ধরে রাখা হয়েছিল। ট্যাংশা এখানে এইসব লোকেদেরকে জানায়, তোমরা এই বীজটিকে ভালোভাবেই চেনো। সেখানে উপস্থিত সব লোকই এই বীজটিকে ভালোভাবে চিনত যে এ তো লিন্ডংয়ের বন্ধু। ট্যাংশা এখানে এই লোকেদেরকে বলে, লিন্ডং আমার ট্রেজার চুরি করার চেষ্টা করেছে, তাই এই বীজটিকে আমি বেঁধে রেখেছি, আর আমি এখন একে নিজের সোল পাপেটে বদলে দিব, যার কারণে আমাদের হিডেন পাপেট সেক্টরের শক্তি আরও অনেকে বেড়ে যাবে। তাই তোমাদের কাছে এটাই শেষ সুযোগ। যদি তোমরা চাও তবে তোমরা আমার সাথে যোগ দিতে পারো। মিস কিয়ান এখানে তার বাবাকে বলে, ট্যাংশা পাগল হয়ে গেছে, সে সবার আগে এই বীজটিকে নিজের সোল পাপেট বানাবে। এরপরে সে যেভাবেই হোক লিন্ডংয়ের খোঁজ করবে, যাতে সে ওই শক্তিশালী ট্রেজারকে হাসিল করতে পারে। যদি একবার সেই ট্রেজার ট্যাংশা পেয়ে যায়, তবে জানি না সে আমাদের সেক্টর কী হাল করবে। সেখানে উপস্থিত সবাই নিজেদের জন্য চিন্তিত হচ্ছিল। তারা বুঝতে পারছিল না যে তাদের কি করা উচিত। আর ট্যাংশা এখানে এই সমস্ত লোকেদেরকে আরও ভয় দেখানোর জন্য জাওয়ানকে একটি সোল পাপেটে কনভার্ট করতে শুরু করে দেয়। আমরা দেখি যে জাওয়ানের খুব বেশি কষ্ট হচ্ছিল, কিন্তু ট্যাংশা একেবারেই থামে না। তখনই হঠাৎ আমরা দেখি জাওয়ানের চারিপাশে একটি প্রোটেক্টিভ শিল্ড তৈরি হয়ে যায়, যা ট্যাংশাকে সেখানে থামিয়ে দেয়। ট্যাংশা এটা দেখে অবাক হয়ে চারিদিকে দেখছিল যে আমাকে থামানোর সাহস কার হলো। কিন্তু তখনই হঠাৎ আমরা দেখি এটা অন্য কেউ নয়, বরং লিন্ডং করেছে, যে একজন হিরোর মতো এন্ট্রি নিয়ে সেখানে পৌঁছে গেছে। সেখানে ট্যাংশায়ের সামনে এসে লিন্ডং বলে, নীচ কোথাকার, তুমি আমার বন্ধুকে আঘাত করে একেবারেই ভালো করনি, আমি এর জন্য তোমাকে মেরেই ফেলবো। মিস কিয়ান এবং বাকি সবাই এখানে লিন্ডংকে জীবিত দেখে খুব অবাক হয়ে গিয়েছিল। ট্যাংশা অবাক হয়ে বলে, তুমি জীবিত ফিরলে কি করে? আমার একেবারেই আশা ছিল না যে তুমি আরও একবার আমাদের সামনে বোকার মতো চলে আসবে। অন্যদিকে মাস্টার কাউজেংও এখানে লিন্ডংকে এসব কথাই বলছিল। সে লিন্ডংকে বলে, গতবার তো তুমি নিজের প্রাণ বাঁচিয়ে পালিয়ে গিয়েছিলে, কিন্তু এবার আমি তোমাকে জীবিত ফিরে যেতে দিব না। এই কথা বলার সাথে সাথেই মাস্টার কাউজেং তার ব্লাড থ্রাস্টি ডেমন ক্ল টেকনিক অ্যাক্টিভেট করে ধীরে ধীরে লিন্ডংয়ের দিকে এগিয়ে যেতে শুরু করে, এবং সে হঠাৎই লাফ দিয়ে লিন্ডংকে পাঞ্চ করার জন্য তার কাছে পৌঁছে যায়। এটা দেখে লিন্ডং একটুকু ভয় না পেয়ে খুব শান্ত থেকে নিজের চারিপাশে একটি প্রোটেক্টিভ শিল্ড তৈরি করে নেয়, যা খুবই শক্তিশালী ছিল। লিন্ডং সেই শিল্ড ব্যবহার করে সহজেই মাস্টার কাউজেংকে পিছনে সরিয়ে দেয়। মাস্টার কাউজেংও একজন হাফ স্টেপ ম্যানিফেস্টেশন স্টেজের ওরিয়ার ছিল, কিন্তু তাও সে বুঝতে পারছিল না যে লিন্ডং এত শক্তিশালী কী করে হয়ে গেল। অন্যদিকে আমরা লিন্ডংকে দেখি যে খুব অ্যাটিটিউডের সাথে এখানে মাস্টার কাউজেংয়ের চারিপাশে একটি শিল্ড তৈরি করে তাকে সেই শিল্ডের মধ্যে বন্দি করে ফেলে। একই সাথে সে ধীরে ধীরে ট্যাংশায়ের দিকে এগিয়ে যেতে শুরু করে। মাস্টার কাউজেং তো লিন্ডংকে দেখে প্রথমে তাকে গালমন্দ করছিল, যা শুনে লিন্ডং রেগে গিয়ে তাকে হাওয়ায় তুলে নেয়। সব লোকই এটা দেখে খুব বেশি অবাক হয়ে গিয়েছিল যে লিন্ডংয়ের স্পিরিচুয়াল পাওয়ার হঠাৎ এতটা বেড়ে গেল কী করে। কাউজেংও এই কথা বুঝতে পেরেছিল যে সে আর জীবিত বাঁচবে না, তাই সে ট্যাংশায়ের সামনে হাত জোর করে বলে, লিডার প্লিজ আমাকে বাঁচান। কিন্তু ততক্ষণে তার জন্য অনেক দেরি হয়ে গিয়েছিল, কারণ লিন্ডং রেগে গিয়ে নিজের শিল্ডকে ছোট করতে করতে অবশেষে মাস্টার কাউজেংকে অদৃশ্য করে দেয়, অর্থাৎ সে মারা যায়। এটা দেখে মিস কিয়ান খুব বেশি অবাক হয়ে গিয়েছিল। সে বলে, লিন্ডং মাত্র 6 মাসে এত খতরনাক পাওয়ার কী করে পেল? এমনকি ট্যাংশাও রেগে গিয়ে বলে, লিন্ডং তোমার এত সাহস হলো কী করে? তুমি আমারই প্যালেসে এসে আমার একটা সঙ্গীকে মেরে ফেললে। যার উত্তরে লিন্ডং কোনো জবাব না দিয়ে চারিপাশে লোকদের দিকে তাকিয়ে বলে, আজকের এই সমস্যাটা আমার এবং হিডেন পাপের সেক্টরের মধ্যে, যদি কেউ মাঝখানে আসে তবে সে মারা যাবে। সব লোক তো লিন্ডংয়ের শক্তি দেখে এমনিতেই ভয় পেয়ে গিয়েছিল, তাই সব সেক্ট এখানে ট্যাংশা এবং তার হিডেন পাপেট সেক্টকে একা ছেড়ে দিয়ে সাইডে সরে যায়। কিন্তু ট্যাংশার একটু বেশি অহংকার ছিল। সেখানে লিন্ডংকে বলে, কোনো সমস্যা নেই, আমি এই লোকেদেরকে ছাড়াও তোমাকে একাই মেরে ফেলতে পারবো। এই কথা বলার সাথে সাথেই ট্যাংশা তার কি ক্রিয়েশন মাউন্টেন টেকনিকে ব্যবহার করে সঙ্গে সঙ্গে এখানে লিন্ডংয়ের উপরে আক্রমণ করে, যা লিন্ডংও তার স্পেয়ার বের করে ব্লক করে নেয়। একই সাথে লিন্ডংও কাউন্টার অ্যাটাক করার জন্য তার 4 এলিমেন্টাল ড্র্যাগন টেকনিকের ব্যবহার করে এবং সঙ্গে সঙ্গে ট্যাংশার উপরে অ্যাটাক করে দেয়, যা ট্যাংশা তার পুরনো কি ক্রিয়েশন মাউন্টেন টেকনিকে ব্যবহার করে ব্লক করে ফেলে। একই সাথে সে তার স্পেয়ার বের করে এবার দ্রুত এগিয়ে এসে লিন্ডংয়ের সাথে ফাইট করতে শুরু করে দেয়। এখানে হাওয়ায় তাদের দুজনের লড়াইয়ের কারণে সেখানে চারিদিকে অনেক বেশি এনার্জি ছড়িয়ে পড়ছিল। দুজনেরই স্পিড খুব বেশি ছিল।
নিচ থেকে সবাই তাদের দুজনের এরকম লড়াই দেখে খুব অবাক হচ্ছিল। ট্যাংশা যে ইতিমধ্যে পিক ম্যানিফেস্টেশন স্টেজের ওরিয়ার, তাই লিনডংয়ের তার সাথে লড়াই করতে একটু অসুবিধা হচ্ছিল, কিন্তু সে হার মানে না, বরং সে ট্যাংশায়ের সামন থেকে অদৃশ্য হয়ে সঙ্গে সঙ্গে পিছন দিক থেকে এসে নিজের অনেকগুলো শ্যাডো ক্লোন তৈরি করে নেয়, যারা একসাথে মিলে ট্যাংশার উপরে আক্রমণ করে। এই কারণে ট্যাংশা কিছুটা আহত হয়ে সঙ্গে সঙ্গে মাটিতে চলে আসে। এটা দেখে কেউই নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না যে লিনডংয়ের লেভেল কম হওয়া সত্ত্বেও সে এত সাহসিকতার সাথে মোকাবিলা করতে পারছে। মাস্টার লি এবং মাস্টার ভুজং তো এখানে লিনডংকে দেখে খুব বেশি ইমপ্রেস হয়ে গিয়েছিল, কারণ তারা দুজন মিলেও ট্যাংশাকে হারাতে পারেনি। অন্যদিকে আমরা লিনডংকে দেখি যে ট্যাংশাকে বলছিল হার মেনে নাও, কিন্তু ট্যাংশা বলে না, এত সহজে তো একেবারেই নয়। এই কথা বলে ট্যাংশা একটি ম্যানিফেস্টেশন স্টেজের অ্যাটাক তৈরি করা শুরু করে দিয়েছিল, যা দেখে লিনডংও তার হ্যাভেনলি ফিঙ্গার অ্যাটাককে তৈরি করা শুরু করে দেয়। এখানে এই দুটি ম্যানিফেস্টেশন স্টেজের আক্রমণ সরাসরি একে অপরের সাথে গিয়ে হিট করে, যার কারণে চারিদিকে অনেক বেশি এনার্জি ছড়িয়ে পড়ে, যেটা সহ্য করা সবার জন্য খুব কঠিন হচ্ছিল। আগের বার লিনডংয়ের এই ম্যানিফেস্টেশন স্টেজের অ্যাটাক ট্যাংশায়ের সামনে টিকতেই পারেনি, কারণ তখন লিনডংয়ের কাল্টিভেশন খুব কম ছিল। কিন্তু এবার এমনটা হয় না, লিনডংয়ের এবার এই অ্যাটাক খুব সহজেই ট্যাংশায়ের আক্রমণকে নষ্ট করে দেয়। এরপরও লিনডং থামে না, বরং সে আরও একবার ট্যাংশার উপরে অ্যাটাক করে, যা দেখে ট্যাংশা নিজেকে বাঁচানোর জন্য তার সবচেয়ে শক্তিশালী অ্যাটাক তৈরি করে নেয়, যার নাম ছিল হিডেন পয়জন স্কেলেটন অ্যাটাক। এটাও একটি ম্যানিফেস্টেশন স্টেজের অ্যাটাক ছিল, যা লিনডংয়ের হ্যাভেনলি ফিঙ্গার টেকনিককে খুব সহজেই ব্লক করে দেয়। একই সাথে আমরা দেখি যে সেই স্কেলেটন থেকে কিছু পয়জন এনার্জি দ্রুত বেরিয়ে লিনডংয়ের দিকে যাচ্ছিল। এটা দেখে মিস্টার দাও লিনডংকে বলে একটু বেঁচে। লিনডংও বুঝতে পারে যে এই পয়জন যদি তাকে ছুঁয়ে যায় তবে তার জন্য সমস্যা হতে পারে। এর জন্য আমরা দেখি সে হঠাৎ করেই তার এনসিস্টাল সিলের ব্ল্যাক হোলের ডিবোরিং পাওয়ারকে অ্যাক্টিভেট করে, যা ব্যবহার করে লিনডংয়ের সামনে উপস্থিত পুরো স্কেলেটনের এনার্জিকেই অ্যাবজর্ব করে নেয়। এটা দেখে ট্যাংশাও নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না যে লিনডং এটা কী করলো। সে আগে কখনো এমন অদ্ভুত টেকনিক দেখেনি, কিন্তু লিনডংয়ের কাছে এই ব্ল্যাক হোলের পাওয়ার আছে, যা যে কোনো জিনিসকে নিজের ভিতরে অ্যাবজর্ব করে নিতে পারে। আর শুধু এটাই নয়, বরং লিনডংয়ের এনসিস্টাল সিল ব্ল্যাক হোল ডিবোর্নিং পাওয়ার সমস্ত এনার্জিকে কনভার্ট করে তার শরীরে ঢুকিয়ে দেয়, যার কারণে লিনডংয়ের শক্তি আরও অনেকে বেড়ে যায়। এবং সে এখানে শেষবারের মতো হ্যাভেনলি ফিঙ্গার টেকনিকে ব্যবহার করে ট্যাংশার উপরে অ্যাটাক করে, যা আটকানোর জন্য ট্যাংশা তার পুরো চেষ্টা করছিল, কিন্তু সে সফল হতে পারে না। এবং সেই হ্যাভেনলি ফিঙ্গার টেকনিক এখানে ট্যাংশাকে তুলে সোজা মাটিতে আছড়ে ফেলে, যার কারণে সেখানে চারিদিকে অনেক বেশি এনার্জি ছড়িয়ে পড়ে। এনার্জির ধোঁয়া সরে যাওয়ার পর সবাই দেখে যে ট্যাংশা মাটিতে পড়ে আছে। মাস্টার লিতো এখানে ট্যাংশাকে হারতে দেখে খুব খুশি হয়ে যায় এবং বলে ট্যাংশা লিনডংয়ের কাছ থেকে জিততে পারবে না। অন্যদিকে মিস কিয়ানো লিনডংয়ের দিকে তাকিয়ে মনে মনে বলে, লিনডং এই পুরো গ্রেট ডেজার্ট কান্ট্রির সবচেয়ে শক্তিশালী ওরিয়ার হয়ে গেছে। আমার মনে হয় না যে এই পুরো কান্ট্রিতে এমন কোনো মানুষ আছে যে লিনডংয়ের মোকাবিলা করতে পারবে। অন্যদিকে আমরা দেখি যে লিনডং এবার মাটিতে চলে আসে আর ট্যাংশাকেও তার সঙ্গীরা দাঁড় করিয়ে দেয়। ট্যাংশা জানতো যে সে একা লিনডংয়ের থেকে জিততে পারবে না, তাই সে লিনডংকে বলে এই কথাটা সত্যি যে তুমি আমাকে একা হারাতে পারবে, কিন্তু তুমি আমার পুরো সেটকে কখনোই একা হারাতে পারবে না। তাই আমরা দেখি যে ট্যাংশা তার সকল এল্ডারকে নির্দেশ দেয় যে তাড়াতাড়ি সেক্ট প্রোটেকশন ফরমেশন তৈরি করা শুরু করো, যা শুনে সেক্টের সমস্ত সদস্য এখানে লিনডংয়ের উপর একটি প্রোটেকশন ফরমেশন তৈরি করা শুরু করে দেয়, যার সাহায্যে তারা তাদের সেক্টকে বাঁচাতে চাইছিল। এই ফরমেশন অ্যাটাক খুব শক্তিশালী হবে। মাস্টার লি এই আক্রমণ দেখে বলে এটা হিডেন পাপেট সেক্টের ফাইনাল এবং খতরনাক আক্রমণ। মিস কিয়ানো কিছুটা চিন্তিত হয়ে মনে মনে বলছিল যে লিনডং কি এই আক্রমণ থেকে বাঁচতে পারবে। অন্যদিকে সামনে উপস্থিত ট্যাংশা এখানে লিনডংকে শেষ ওয়ার্নিং দিয়ে বলে, এখনও তোমার কাছে সুযোগ আছে, সেই এনসিস্টাল সিল ট্রেজার আমার হাতে তুলে দাও, এরপর তুমি এবং তোমার বন্ধু এখান থেকে অক্ষত অবস্থায় যেতে পারো। লিনডং তার কথা শুনে উত্তর দিয়ে বলে, তোমার কি সত্যিই মনে হয় যে তুমি এখনও আমার সাথে কোনো ধরনের নেগোসিয়েশন করতে পারবে? তুমি তো কি তোমার পুরো সেক্টরের কাছে এত শক্তি নেই যে তোমরা আমাকে হারাতে পারো? এই কথা বলার সাথে সাথেই লিনডং আরও একবার তার এনসিস্টাল সিলের ব্ল্যাক হোল ডিবোর্নিং পাওয়ারকে অ্যাক্টিভেট করে নেয়, কিন্তু এবারের এই ব্ল্যাক হোল খুব বড় এবং খতরনাক ছিল, যে পুরো ফরমেশনের এনার্জিকে নিজের ভিতরে টেনে নিতে শুরু করে। এটা দেখে তো সব লোকেরই চোখ কপালে উঠে গিয়েছিল। তারা বুঝতে পারছিল না যে লিনডং আসলে কি ধরনের মনস্টার হয়ে গেছে। কিছুক্ষণ পর আমরা দেখি লিনডংয়ে সেখানে উপস্থিত সমস্ত এনার্জিকে একসাথে অ্যাবজর্ব করে নেয়। এই সমস্ত এনার্জি এখন লিনডংয়ের হয়ে গেছে, যা দূর থেকে সবাই অনুভব করতে পারছিল। এমনকি কিংজি, যে তার এল্ডার এবং কিছু সঙ্গীদের সাথে মিলে একটি ফরমেশন মেরামত করার মিশনে এসেছিল, সেও এই এনার্জি আরও একবার অনুভব করে,
যেখানে সেই এল্ডার কিংজিকে বলে গতবার আমরা যে এনার্জি অনুভব করেছিলাম এবারকার সেই এনার্জি তার থেকে অনেক বেশি ছিল। আপনি কি মনে করেন আমাদের একবার সেই জায়গায় গিয়ে চেক করা উচিত? কারণ এটা যে ট্রেজারেরই হোক না কেন তা কোনো সাধারণ ট্রেজার একেবারেই নয়। এর উত্তরে কিংজি বলে আমাদের চিফ আমাদের মিশন দিয়েছিল যে ওয়ার ব্যাটেলের আশেপাশে যত ফরমেশন আছে আমাদের তাড়াতাড়ি সেসব রিপেয়ার করতে হবে। যা শুনে সেই এল্ডার ক্ষমা চেয়ে বলে আমাকে ক্ষমা করে দিন। আপনি একদম ঠিক বলেছেন। এখনও কিংজি তার সঙ্গীদেরকে নিয়ে পরের ফরমেশনের দিকে রওনা হতে নিচ্ছিল, কিন্তু তখনই সেই এল্ডার এখানে কিংজিকে অনুরোধ করে বলে আমার মনে হয় যে আমাদের এখানেই কোনো একজনকে রেখে যাওয়া উচিত, কারণ যারা ফরমেশন ভাঙার চেষ্টা করছে তারা এখানে আবারও আসতে পারে। আমার মনে হয় তারা আমাদের ওয়ার অফ 100 ডাইনাস্টি কম্পিটিশনকে বন্ধ করতে চায়। এটা শুনে কিংজি বলে আপনি একদম ঠিকই বলেছেন। এই কথা বলার পরে সে ওখানে একজন ডিসেবলকে রেখে যেতে চাইছিল, কিন্তু সেই এল্ডার এখানে কিংজিকে অনুরোধ করে বলে আমি এখানে নিজেই থাকতে চাই। আমরা জানি না যে এই ফরমেশন ভাঙতে যারা চায় তারা কতটা শক্তিশালী হবে। কোনো ভুল হওয়ার আগেই আমি নিজে এখানে থেকে তাদেরকে আটকাবো। যা শুনে কিংজি শেষ পর্যন্ত রাজি হয়ে যায় এবং সে তার সঙ্গীদেরকে নিয়ে পরের ফরমেশনের দিকে রওনা হয়। অন্যদিকে কিংজি চলে যাওয়ার পরে আমরা জানতে পারি যে সেই এল্ডার আসলে লোভী হয়ে গিয়েছিল। সে বলে আমি এই সুযোগ হারাতে পারবো না। সেই ট্রেজার নিশ্চয়ই খুব বেশি মূল্যবান হবে। যদি কিংজি সেই ট্রেজার অর্জন করতে না চায় তবে আমি নিজে গিয়ে সেই ট্রেজার হাসিল করব। এই কথা বলে সেই এল্ডার এখানে হিডেন পাপেট সেক্টরের দিকে এগিয়ে যেতে শুরু করে। এরপর দৃশ্য পরিবর্তিত হয়ে আবারও লিনডংয়ের কাছে চলে আসে, যেখানে এবার সে পুরো হিডেন পাপেট সেক্টকেই হারিয়ে দিয়েছিল। এটা দেখে সেখানে উপস্থিত সব লোকেই লিনডংয়ের প্রশংসা করতে লাগে। অন্যদিকে লিনডং এখানে ট্যাংশাকে বলে ট্যাংশা তোমার কাছে কি এখনও কোনো চাল বাকি আছে? তাহলে চলো, এটা তোমার কাছে শেষ সুযোগ। ট্যাংশা যে তার রাগে অন্ধ হয়ে গিয়েছিল সে তখনও হার মানতে রাজি ছিল না, বরং সে সঙ্গে সঙ্গে নিজের জায়গায় দাঁড়িয়ে তার সঙ্গীদেরকে বলে তাড়াতাড়ি আরও একবার ফরমেশনকে তৈরি করো। এর উত্তরে ট্যাংশার সঙ্গীরা বলে আমাদেরকে ক্ষমা করে দিন, আমাদের কাছে আর এনার্জি বাকি নেই। এই কথা শুনে ট্যাংশা আরও বেশি রেগে যায়। সে লিনডংকে বলে আমার উচিত ছিল তোমাকে আগেই মেরে ফেলা। এর উত্তরে লিনডং হেসে জবাব দিয়ে বলে এখন আফসোস করার কোনো লাভ নেই, কারণ তোমার জন্য অনেক দেরি হয়ে গেছে। তখনই হঠাৎ আমরা দেখি যে ট্যাংলি পিছন থেকে জাওয়ানের কাছে এসে দাঁড়ায়, যা দেখে লিনডং কিছুটা চিন্তিত হয়ে পড়ে। অন্যদিকে ট্যাংশা হেসে ট্যাংলিকে বলে তাড়াতাড়ি জাওয়ানকে মেরে ফেলো। ট্যাংলিও ঠিক তাই করে। সে সঙ্গে সঙ্গে একটি অ্যাটাকা তৈরি করে জাওয়ানের উপরে ছুড়ে দেয়। এর কারণে লিনডং খুব বেশি ঘাবড়ে গিয়েছিল, কিন্তু তখনই আমরা জানতে পারি যে ট্যাংলি সেই আক্রমণ জাওয়ানের উপরে করেনি, বরং সে উল্টে জাওয়ানকে মুক্ত করে দেয়। এর কারণে জাওয়ান ঝাঁপ দিয়ে সঙ্গে সঙ্গে লিনডংয়ের কাছে চলে আসে। এটা দেখে কেউই বুঝতে পারছিল না যে ট্যাংলি এটা কি করলো। এমনকি ট্যাংশাও ট্যাংলিকে বলে তুমি কি পাগল? যার উত্তরে ট্যাংলি এখানে লিনডংয়ের কাছে ক্ষমা চেয়ে বলে প্লিজ আমাদের ক্ষমা করে দাও, এখন আমাদের ওপরে একটু দয়া করো। আমি চাই না যে তুমি আমাদের হিডেন পাপেট সেক্টকে একেবারে শেষ করে দাও। এটা শুনে ট্যাংশা খুব বেশি রেগে গিয়েছিল। সে নিজের ছেলের ওপরেই আক্রমণ করে বলে তোমার এত সাহস হলো কী করে একজন শত্রুর সামনে নত হওয়ার? আসলে ট্যাংশা তার অহংকার এবং শক্তির কারণে অন্ধ হয়ে গিয়েছিল, আর এখনও তার মনে হচ্ছিল যে সে লিনডংকে হারাতে পারবে। তাই আমরা দেখি সে আরও একবার লিনডংয়ের দিকে এগিয়ে এসে তার উপরে আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু লিনডং এখন তার থেকে অনেক বেশি শক্তিশালী ছিল। আমরা দেখি লিনডং আরও একবার এখানে এনসিস্টাল সিলের ব্ল্যাক হোল ডেবর্নিং পাওয়ারকে অ্যাক্টিভেট করে পুরো ট্যাংশাকেই অ্যাবজর্ব করে নেয়, যার কারণে ট্যাংশা এর গল্প চিরকালে শেষ হয়ে যায়। অন্যদিকে ট্যাংশাকে অ্যাবজর্ব করার কারণে হঠাৎ লিনডং অনুভব করে যে ট্যাংশার অনেক মেমোরি তার কাছে চলে এসেছে, এবং সেই মেমোরিগুলোর কারণে লিনডং কিছু অদ্ভুত জিনিস দেখতে পায়। মিস্টার দা অবাক হয়ে লিনডংকে জিজ্ঞাসা করে লিনডং তুমি কি ঠিক আছো? যার উত্তরে লিনডং উত্তর দিয়ে বলে হ্যাঁ আমি ঠিক আছি। আমি এইমাত্র ট্যাংশার কিছু স্মৃতি দেখলাম, মনে হচ্ছে এনসিস্টাল সিলে এমন কিছু ক্ষমতা আছে যার কারণে আমি যাকে অ্যাবজর্ব করব তার স্মৃতি আমার কাছে চলে আসবে। অন্যদিকে আমরা ট্যাংলিকে দেখি যে তার বাবার মৃত্যুতে খুব দুঃখী ছিল, কিন্তু সে জানতো যে এখন সে লিনডংয়ের বিরুদ্ধে কিছুই করতে পারবে না। অন্যদিকে বাকি সবাইও লিনডং সম্পর্কেই কথা বলছিল, কারণ লিনডং একাই পুরো হিডেন পাপেট সেক্টকে হারিয়ে দিয়েছে। এরপর আমাদেরকে নেক্সট দিনের সিন দেখানো হয়, যেখানে মাস্টার লি এবং মিস কিয়ান এখানে লিনডংকে নতুন পোশাক দেয় এবং তাকে বিদায় জানাতে গ্রেট ড্রেজার্ট সিটির বাইরে পর্যন্ত ছেড়ে আসে, যেখানে লিনডং শেষে বারের মতো এইসব লোকেদেরকে বিদায় জানানোর পাশাপাশি ধন্যবাদও জানায়। কিন্তু তারা বলে না, ধন্যবাদ তো আমাদের তোমাকে জানানো উচিত, কারণ তুমি জানো না যে হিডেন পাপেট সেক্টকে হারিয়ে তুমি আমাদের গ্রেট ডেমন সেক্টরের উপরে কতটা বড় উপকার করেছো। মিস কিয়ানো এখানে সামনে এসে লিনডংকে বলে নিশ্চয়ই তুমি লিন ক্ল্যানে হতে চলা কম্পিটিশনে অংশ নিবে। যার উত্তরে লিনডং বলে হ্যাঁ,
মিস কিয়ান তাকে বেস্ট অফ লাকে জানায়। একই সাথে সে বলে, আমি জানি যে তোমার অ্যাবিলিটি অনেক ভালো, নিশ্চয়ই তুমি সেই কম্পিটিশন জিতবে। লিনডং ও মিস কিয়ানের মুখে এমন কথা শুনে খুব বেশি খুশি হয়ে যায়। তখনই হঠাৎ তার ইগল ক্ল্যানের কথা মনে পড়ে। তাই সে মিস কিয়ানকে বলে, গ্রেট ডেজার্ট কান্ট্রিতে একটি ইগল দোজো ক্ল্যানও আছে, যারা আমার খুব ভালো বন্ধু। প্লিজ যদি সম্ভব হয় তবে তাদের খেয়াল রেখো, তারা খুব ভালো মানুষ, তারা ভবিষ্যতে তোমাদেরও নিশ্চয়ই অনেক সাহায্য করবে। যার উত্তরে মিস কিয়ানা বলে, তোমার ইতিমধ্যে আমাদের ওপরে অনেক উপকার আছে, আমরা তোমার জন্য এইটুকু কাজ তো অবশ্যই করতে পারি। এখানে লিনডং এই সমস্ত কথা শুনে খুশি হয়ে সেখান থেকে এইসব লোকেদেরকে বিদায় জানিয়ে তার সামনের যাত্রার জন্য বেরিয়ে পড়ে। অন্যদিকে মিস কিয়ান একটানা দূর দূর পর্যন্ত তাকে এভাবেই দেখতে থাকে। তার বাবা মিস কিয়ানকে জিজ্ঞাসা করে, তুমি লিনডংকে এখানে থাকার জন্য কেন বললে না? যার উত্তরে মিস কিয়ান তার বাবাকে জবাব দিয়ে বলে, কারণ লিনডংয়ের চোখে যে স্বপ্নগুলো আছে সে ওই স্বপ্নগুলো ছেড়ে এখানে কখনোই থামবে না। আমি এই কথাটা ভালোভাবে জানতাম, তাই তাকে এখানে থাকার জন্য বলে কোনো লাভও ছিল না। সে কখনোই তার স্বপ্নগুলোকে ছাড়বে না। যার পরে আমাদেরকে লিন ফ্যামিলির সিন দেখানো হয়, যেখানে আমরা দেখি যে তারা আসন্ন লিন ক্ল্যান কম্পিটিশনের জন্য তাদের ইয়ঙ্গার জেনারেশনকে প্রস্তুত করছে। এই কম্পিটিশনের প্রস্তুতির জন্যই আমরা দেখি যে লিন হংয়ের সাথে এখানে মিস লিন জিয়ার লড়াই হচ্ছিল। ঠিক তখনই হঠাৎ সেখানে লিনডংয়ের গ্র্যান্ডফাদার চলে আসে, যিনি লিনডংয়ের বাবার কাছে জানতে চান যে প্রস্তুতি কেমন চলছে। এর উত্তরে তিনি তার ক্ল্যানের ইয়ং জেনারেশনের সব পরিস্থিতি বলেন। অন্যদিকে আমরা এরিনাতে দেখি যে এখানে লিন হং এবং লিন জিয়ার মধ্যে একটি জমজমাট ফাইট হচ্ছিল। এই ফাইটের সময় লিন জিয়া খুব সহজেই লিন হংকে হারিয়ে দেয়। এটা দেখে গ্র্যান্ডফাদার তো এখানে মিস লিন জিয়ার শক্তি দেখে তার উপরে খুব বেশি ইমপ্রেস হন। এরপরে তিনি তার ছেলের কাছে লিনডংয়ের সম্পর্কে জানতে চেয়ে জিজ্ঞাসা করেন, আচ্ছা তুমি কি লিনডংয়ের কোনো খবর পেয়েছো? যার উত্তরে লিনডংয়ের বাবা জানায়, আমি একজন ব্যবসায়ীর কাছ থেকে কিছু খবর পেয়েছি। আমি জানতে পেরেছি যে লিনডং ইতিমধ্যে গ্রেট ডেজার্ট কান্ট্রিতে খুবই বিখ্যাত হয়ে উঠেছে। যা শুনে তো লিনডংয়ের গ্র্যান্ডফাদার খুব খুশি হন। তিনি হেসে বলেন, আসন্ন লিন ক্ল্যানের কম্পিটিশনে এবার আমাদের ফ্যামিলির জেতার খুব ভালো সুযোগ আছে। একই সাথে তিনি জিজ্ঞাসা করেন, আচ্ছা আমি কিং ট্যাংকে কোথাও দেখতে পাচ্ছি না। যার উত্তরে লিনডংয়ের বাবা জানায়, কিং ট্যাং নিশ্চয়ই পাহাড়ে কাল্টিভেশন করতে গেছে। আপনি তো ইতিমধ্যে জানেন যে সে কাল্টিভেশন করে কি ক্রিয়েশন রিয়েলমে পৌঁছে গেছে, যা সত্যি খুব বড় একটা ব্যাপার। কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না, কিং ট্যাং যখন থেকে পাহাড়ে কাল্টিভেশন করা শুরু করেছে তখন থেকেই সে অনেকটা পাল্টে গেছে। এখানে তাদের এই কথা বলার সাথে সাথেই দৃশ্য পরিবর্তিত হয়ে অন্যদিকে কিং ট্যাংয়ের কাছে চলে আসে, যে পাহাড়ের জঙ্গলে কারোর সাথে দেখা করতে এসেছিল। আসলে এ সেই মানুষ যে কিং ট্যাংকে শিখিয়ে এত শক্তিশালী করেছে। আর সে আজকের দিন এখানে কিং ট্যাংকে বলে, তাহলে তুমি কি আমার সাথে আমার সেক্টে যাওয়ার জন্য তৈরি? এর উত্তরে কিং ট্যাং তাকে বলে, আমাকে ক্ষমা করে দিন সিনিয়র, আমি আপনার সাথে যেতে পারবো না, আমাকে এখনও আমার ফ্যামিলির সাথে কিছু সময় কাটাতে হবে। যার উত্তরে কিং ট্যাংয়ের সিনিয়র তাকে বলে, তুমি চিন্তা করো না, আমি তোমাকে জোর করব না, তোমার যখন ইচ্ছে হবে তখন তুমি আমার সাথে আসতে পারো। এই কথা বলে তিনি নিজের কাছ থেকে একটি লকেট বের করে কিং ট্যাংয়ের হাতে তুলে দেন, যা কিং ট্যাং দেখে অবাক হয়ে বলে, এটা আসলে কি? এর উত্তরে তিনি জানান যে এটা আমাদের সেক্টরের একটি মার্ক। যদি কোনো দিন তুমি সবচেয়ে বেশি শক্তিশালী হতে চাও তবে তুমি এটা ব্যবহার করে আরও একবার আমার সাথে দেখা করতে পারবে, আর আমি তোমাকে সাহায্য করার জন্য অবশ্যই আসব। এই কথা বলার পর সেই সিনিয়র এখান থেকে অদৃশ্য হয়ে যায়। অন্যদিকে কিং ট্যাং ওনার চলে যাওয়ার পর এটাই ভাবছিল যে উনি আসলে কী ধরনের শক্তির কথা বলছিলেন। আমি যদি ওনার সেক্টে যাই তবে আমি কি এর থেকেও বেশি শক্তিশালী হয়ে যাব? আর কিং ট্যাংয়ের এই প্রশ্ন নিয়েই আবারও সে বাড়ির দিকে রওনা হয়ে যায়। অন্যদিকে সিন চেঞ্জ হয়ে লিনডংয়ের কাছে আসে। লিনডং এখানে চুপিসানে আরও একবার হিডেন পাপেটের সেক্টর পাহাড়ে চলে এসেছে, যা দেখে মিস্টার দা অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করে, তুমি এখানে আবারও কি করতে এলে? লিনডং জানায় যে আগের বার যখন আমি ট্যাংশাকে অ্যাবজর্ব করেছিলাম তখন তার স্মৃতিতে আমি এই জায়গাটা দেখেছিলাম। মনে হচ্ছে সে এখানে কোনো জিনিস লুকিয়ে রেখেছে, আর আমি সেই রহস্য জানার জন্যই এখানে এসেছি। এই কথা বলার সাথে সাথেই আমরা দেখি যে লিনডংয়ের সেখানে একটি গুহা দেখতে পায়, যেখানে ভিতরে যাওয়ার পরে লিনডং খুব বড় একটি টেম্পেল দেখে। সেই টেম্পেলের দরজা খোলার পর লিনডং অনুভব করে যে এখানকার ইভিল কোল্ড অরা খুব বেশি ডেন্স। একই সাথে এই টেম্পেলের ভিতরে সে একটি খুব বড় পিলারও দেখতে পায়, যাকে চারিদিক থেকে শিকল দিয়ে বাঁধা হয়েছিল। লিনডংও জানতো না যে এখানে আসলে কি আছে। সে ধীরে ধীরে সেটার দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু তখনই হঠাৎ মিস্টার দাও তাকে সেখানেই থামিয়ে দেয়। লিনডং এখানে মিস্টার দাওকে জিজ্ঞাসা করে, তুমি আমাকে এখানে থামিয়ে দিলে কেন? তুমি কি জানো যে আমাদের সামনে এটা কি উপস্থিত আছে? এর উত্তরে মিস্টার দাও জবাব দিয়ে বলে, হ্যাঁ অবশ্যই, এটা তো একটি ঘোস্ট পাপেট, তুমি এর কাছে কখনোই যেতে চাইবে না, কারণ এদের কাছে খুবই টেরিফাইং পাওয়ার থাকে।
একে ব্লাড ঘোস্ট পাপেটও বলা হয়, যার শক্তির ব্যাপারে তুমি ধারণা করতে পারবে না। লিনডং তো এই নাম শুনে অবাক হয়ে বলে, ব্লাড ঘোস্ট পাপেট? মিস্টার দাও লিনডংয়ের এই অবাক হওয়া দেখে বলে, হ্যাঁ তুমি একদম ঠিকই শুনেছো, এটা তোমার হাই লেভেল সোল পাপেটের থেকেও খুব বেশি পাওয়ারফুল। যদি এর ফাইট এক নির্বাণা স্টেজ ওরিয়ারের সাথে হয় তবে এ তাকে হারিয়ে দিতে পারবে। লিনডং তো এটা শুনে খুব বেশি অবাক হয়ে গিয়েছিল। সে অবাক হয়ে বলে, আমি একেবারেই আশা করিনি যে ট্যাংশায়ের কাছে এত খতরনাক কোনো জিনিসও থাকতে পারে, কিন্তু আমি বুঝতে পারছি না যে ট্যাংশা কেন একে নিজের বানালো না। যখন তার আমার সাথে লড়াই হচ্ছিল তখন সে এটা ব্যবহার করতে পারত। এর উত্তরে মিস্টার দাও ট্যাংশাকে নিয়ে মজা করে বলে, ট্যাংশায়ের কাছে যত শক্তি ছিল সে চাইলেও এই ব্লাড ঘোস্ট পাপেটকে নিজের করতে পারতো না। যদি সে এই ভুল করার চেষ্টা করত তবে সে আগেই মারা যেত, কারণ এই ব্লাড ঘোস্ট পাপেটকে কন্ট্রোল করা খুবই কঠিন। আর আমার মনে হয় এটাই হয়তো কারণ যার কারণে ট্যাংশা নিজেকে শক্তিশালী করতে চেয়েছিল। সে শক্তিশালী হওয়ার পরেই এটাকে নিজের বানাতে চাইছিল। লিনডং এখানে মিস্টার দাওয়ের কথা শুনে বলে, তুমি কি সত্যি বলছো এই ঘোস্ট পাপেট এত খতরনাক? যার উত্তরে মিস্টার দাও আরও এক্সপ্লেন করে বলে, আমার পুরো বিশ্বাস আছে যে এই ঘোস্ট পাপেটকে এখানে বন্দি করার কাজ অনেক মাস্টাররা মিলে করেছে। একবার এই ঘোস্ট পাপেট চেন থেকে মুক্ত হলে সে তার সামনে আসা সবাইকে সঙ্গে সঙ্গে খতম করে ফেলবে। একে কন্ট্রোল করা একেবারেই সহজ নয়। লিনডং ও মিস্টার দাওয়ের এই সমস্ত কথা শুনে বলে, এই ব্লাড ঘোস্ট পাপেট তাহলে খুব খতরনাক, চলো আমাদের এখান থেকে যাওয়া উচিত। একই সাথে আমরা এখানে আসার প্রতিটি রাস্তাও চিরকালের জন্য নষ্ট করে দিব, যাতে কেউই এই ঘোস্ট পাপেটকে কখনো অর্জন করতে না পারে। একে এখানেই বন্দি করে রাখাই ঠিক হবে। এই কিন্তু মিস্টার দাওয়ের জানি না এই ঘোস্ট পাপেটের সাথে কি প্রেম হয়ে গিয়েছিল, সে একে একা এভাবে ছাড়তে চাইছিল না। সে লিনডংকে বলে, আরে ইয়ার, এটা তো খুবই লজ্জার বিষয় হবে যে আমরা এত শক্তিশালী ট্রেজারকে এখানেই ছেড়ে যাব। যা শুনে লিনডং তার কথার উত্তরে বলে, তোমার কথা বলার ধরন দেখে মনে হচ্ছে যে তোমার কাছে একে নিজের বানানোর কোনো উপায় আছে। যার উত্তরে মিস্টার দাও হেসে এখানে লিনডংয়ের কাছে এসে বলে, না, এখনকার শক্তি অনুযায়ী আমার কাছে এমন কোনো রাস্তা নেই, কিন্তু হয়তো তুমি ভুলে গেছো যে তোমার কাছে এনশিয়েন্ট স্টোন আছে। আমরা এনশিয়েন্ট স্টোনে এই ঘোস্ট পাপেটকে বন্দি করে রাখতে পারি, যাতে ভবিষ্যতে যখন সময় আসবে এবং তুমি খুব স্ট্রং হয়ে যাবে তখন তুমি এর ওপরে কন্ট্রোল করে একে নিজের বানিয়ে নিতে পারবে। তো বলো, তোমার আমার প্ল্যান কি পছন্দ হয়েছে? যা শুনে লিনডং বলে, যদি আমরা এমন কিছু করতে পারি তবে হ্যাঁ অবশ্যই, কেন নয়, কিন্তু আমাদের এই প্ল্যান সফল হওয়ার কত পার্সেন্ট চান্স রয়েছে? এটাতে মিস্টার দাও জবাব দিয়ে বলে, হয়তো 70% চান্স থাকবে। আর তাছাড়া যখন তুমি ভবিষ্যতে নির্বাণা লেভেল যোদ্ধা হয়ে যাবে তখন আমার পুরো বিশ্বাস আছে যে তুমি এই ঘোস্ট পাপেটকে তোমার স্লেভ বানাতে পারবে। এখানে মিস্টার দাওয়ের সমস্ত কথা শুনে লিনডং উত্তর দিয়ে বলে, অর্থাৎ 30% আমার মারা যাওয়ারও চান্স আছে। না, আমি মরতে চাই না, আমি এখান থেকে যাচ্ছি। এটা দেখে মিস্টার দাও আরও একবার লিনডংকে বোঝানো শুরু করে দেয়। সে তার প্রতিটি চাল ব্যবহার করে তাকে চেষ্টা করে। সে লিনডংকে বলছিল, আরে ইয়ার, একটু ভেবে দেখো, একবার যদি এই ঘোস্ট পাপেট তুমি পেয়ে যাও তবে এই পুরো কন্টিনেন্টে তোমাকে হারানোর মতো কেউই থাকবে না। এমনকি তুমি এই কথাটা খুব ভালোভাবে জানো যে পরের 6 মাসের মধ্যে লিন ল্যাংটিয়ান তার ম্যানিফেস্টেশন স্টেজের পিকে পৌঁছে যাবে। তাই যদি তুমি তাকে হারাতে চাও তবে এটা তার একটা সেরা সুযোগ হতে পারে। এখানে লিন ল্যাংটিয়ানের কথা শুনে লিনডং সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। সে মিস্টার দাওয়ের দিকে তাকিয়ে বলে, চলো আমাকে বলো আমি এই এনশিয়েন্ট স্টোনকে অ্যাক্টিভেট করব কিভাবে। যা শুনে মিস্টার দাও খুশি হয়ে যায়। এরপরে সে এখানে জাওয়ান ও লিনডংকে তার সমস্ত প্ল্যান বলা শুরু করে দেয়। সে লিনডংকে এক্সপ্লেন করে বলছিল যে কিভাবে তুমি দুটি ভেইন ব্যবহার করে সমস্ত এনার্জি এনশিয়েন্ট স্টোনে কনভার্ট করে দিবে, যার পরে সেটা অ্যাক্টিভেট হয়ে যাবে। তোমাকে বাইরে থেকে তাকে অনেক বেশি এনার্জি দিতে হবে। লিনডংও তার কথা শুনতে থাকে। এখানে কয়েক ঘন্টা পরে আমরা দেখি যে যখন এরা ভালোভাবে প্ল্যান তৈরি করে ফেলে, মিস্টার দাও এখানে জাওয়ান এবং লিনডংকে বলে যে দেখো, তোমরা সবাই প্ল্যান ভালো মতো মনে করে নিয়েছো তো, আমরা কোনো ভুল করতে পারবো না। আমি আমার পাওয়ার ব্যবহার করে এই ঘোস্ট পাপেটকে মুক্ত করব, যেখানে সে প্রথমে মুক্ত হওয়ার পরে কিছুটা দুর্বল থাকবে। আর এটাই সেই সময় হবে যখন আমাদেরকে তাকে যে কোনো উপায় ক্যাপচার করতে হবে। লিনডং এটার উত্তরে বলে, ঠিক আছে, আমি বুঝে গেছি। অন্যদিকে মিস্টার দাও এখানে জাওয়ানকে খেপিয়ে বলে, স্টুপিড টাইগার, তুমি কোনো ভুল করো না, মনে আছে তো, তোমাকে তাকে যে কোনো উপায় ডিস্ট্রাক্ট করতে হবে। এ সমস্ত কথা বলার পর আমরা দেখি যে মিস্টার দাও এখানে নিজের এনার্জি ব্যবহার করে সেখানে চারিপাশে একটি ফরমেশন তৈরি করে ফেলে, যা সেখানকার চেনগুলো ভাঙতে শুরু করে দেয়। আর এই কারণে আমরা দেখি ধীরে ধীরে সেই ঘোস্ট পাপেট জ্ঞান ফিরে পায়। সে হুঁশে আসা মাত্রই আমরা তার চোখে রাগ দেখতে পাই। মিস্টার দাও তো এটা দেখে লিনডংকে বলে, চলো, এখন এই মুহূর্তে সে দুর্বল আছে, তাড়াতাড়ি এনশিয়েন্ট স্টোনকে অ্যাক্টিভেট করো। যা শুনে লিনডং ঠিক তেমনটাই করার চেষ্টা করে। সে তার এনশিয়েন্ট স্টোনকে অ্যাক্টিভেট করার চেষ্টা করতে লাগে, কিন্তু সে সফল হতে পারে না।
একই সাথে লিনডং অনুভব করে সেই ঘোস্ট পাপেটের ইভিল অরা তো খুব বেশি খতরনাক ছিল। ধীরে ধীরে সেই ঘোস্ট পাপেট অবশেষে তার কেস থেকে বাইরে বেরিয়ে আসে, যেখানে সে বাইরে এসে বলে আমার রক্ত চাই। এটা শুনে মিস্টার দাওয়ের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। সে লিনডংকে বলে আরে ইয়ার এটাই তোর কাছে শেষ সুযোগ, তাড়াতাড়ি এনশিয়েন্ট স্টোনকে অ্যাক্টিভেট কর। কিন্তু লিনডং বেচারা চাইলেও সেই এনশিয়েন্ট স্টোনকে অ্যাক্টিভেট করতে পারছিল না, জানি না কেন। অন্যদিকে আমরা সেই ঘোস্ট পাপেটকে দেখি যে রাগের সাথে গর্জন করে তার সমস্ত পাওয়ারকে রিলিজ করে ফেলে, অর্থাৎ সে তার হারানো সমস্ত পাওয়ারকে রিকভার করে নিয়েছিল। একই সাথে সে খুব রাগান্বিত হয়ে এখানে লিনডং এবং তার বন্ধুদের দিকেই দেখছিল, যা দেখে মিস্টার দাও ঘাবড়ে গিয়ে বলে হাই এবার আমরা গেলাম। আর এখানে ঠিক তাই হয়। আমরা দেখি যে সেই ঘোস্ট পাপেট রাগের সাথে সামনের দিকে এগিয়ে লিনডংয়ের উপরে আক্রমণ করার জন্য আসছিল। এটা দেখে জাওয়ান লিনডংকে বাঁচানোর জন্য তার সামনে চলে আসে, কিন্তু ঘোস্ট পাপেটের শক্তি বেশি হওয়ার কারণে আমরা দেখি সে খুব খারাপভাবে জাওয়ানকে আহত করে পিছনে পাঠিয়ে দেয়। এটা দেখে লিনডং তো জাওয়ানের জন্য চিন্তিত হয়ে পড়ে, কিন্তু জাওয়ান উত্তর দিয়ে বলে আমি ঠিক আছি ভাই। এদিকে আমরা সেই ঘোস্ট পাপেটকে দেখি যে আবারও সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিল। মিস্টার দাও তার উপরে একটানা আক্রমণ করে তাকে আটকানোর চেষ্টা করতে থাকে, কিন্তু ধীরে ধীরে সেই ঘোস্ট পাপেটের সমস্ত আক্রমণ ডচ করে এখানে লিনডংয়ের দিকেই এগিয়ে যাচ্ছিল, যেখানে সে যেই লিনডংয়ের উপরে আক্রমণ করার জন্য তার কাছে চলে আসে, লিনডং নিজের সামনে একটি শিল্ড তৈরি করে নেয়। আর সেই শিল্ডের কারণে ওই ঘোস্ট পাপেট কিছুটা ধাক্কা খেয়ে পিছনে সরে আসে এবং সে চিৎকার করে বলতে লাগে আমার রক্ত চাই রক্ত। এই কথা বলে সে আরও একবার পাগলের মতো লিনডংয়ের দিকে এগিয়ে যেতে শুরু করে, যা দেখে লিনডংও বলছিল এ তো সত্যিই পাগল, আমি এমন পাগল জিনিস কখনো দেখিনি। একই সাথে সে এই কথা বলার সঙ্গে সঙ্গে তার হাই লেভেল সোল পাপেটকেও ওর সাথে লড়াই করার জন্য বাইরে বের করে আনে। কিন্তু লিনডংয়ের ধারণাই ছিল না যে তার হাই লেভেল সোল পাপেট তো এখানে এই ঘোস্ট পাপেটের সামনে কিছুক্ষণের জন্য টিকবে না। আর ঠিক তাই হয়, হাই লেভেল সোল পাপেটে সেই ঘোস্ট পাপেটকে আঘাত করার চেষ্টা করে, কিন্তু ঘোস্ট পাপেট তার ডচ করে নেয়। একই সাথে সে তার একটি পাঞ্চের সাথেই হাই লেভেল সোল পাপেটকে একদম ঢের করে দেয়। অন্যদিকে মিস্টার দাও এই সুযোগের লাভ তুলে সঙ্গে সঙ্গে তার এনার্জি ব্যবহার করে ঘোস্ট পাপেটকে সেখানে কিছুক্ষণের জন্য বেঁধে ফেলে, যা দেখে লিনডং তো মিস্টার দাওকে সাব্বাস বলছিল। কিন্তু মিস্টার দাও লিনডংকে বলে আমার কাছে বেশি সময় নেই, তোমাকে তোমার সব কনসেন্ট্রেশন এনশিয়েন্ট স্টোনকে অ্যাক্টিভেট করার উপরে দিতে হবে। আর আমি এবং জাওয়ান এখানে এই সোল পাপেটকে কিছুক্ষণ সময়ের জন্য আটকে রাখার চেষ্টা করছি। এটা শুনে জাওয়ানও এর জন্য রাজি হয়ে যায়, তাই সেও মিস্টার দাওয়ের সাথে ওই ঘোস্ট পাপেটের সঙ্গে লড়াই করা শুরু করে দেয়। জাওয়ান তার সমস্ত শক্তি লাগানোর পরেও একা ওই ঘোস্ট পাপেটের কিছুই করতে পারছিল না। মিস্টার দাওয়ের সঙ্গ পাওয়ার কারণে সে কিছুক্ষণের জন্য ওই ঘোস্ট পাপেটকে এক জায়গায় আটকাতে পারে, কিন্তু এই কাজটা করাও তাদের জন্য ধীরে ধীরে খুব বেশি কঠিন হচ্ছিল। মিস্টার দাও যখন অন্যদিকে দেখে তখন সে দেখতে পায় যে লিনডং এখনও এনশিয়েন্ট স্টোনকে অ্যাক্টিভেট করতে পারেনি, এমনকি সে তার সব এনার্জি ব্যবহার করে ফেলেছিল। এটা দেখে মিস্টার দাও বুঝতে পেরে যায় যে এখন এখানে লাইফ অ্যান্ড ডেথ সিচুয়েশন তৈরি হয়েছে। আমাদের দুজনের যে করেই হোক না কেন এই ঘোস্ট পাপেটকে এখানে কিছুক্ষণ আটকাতেই হবে, যাতে আমরা লিনডংকে একটু সময় দিতে পারি। আমাদের কাছে আর অন্য কোনো রাস্তা নেই। এই কথা বলার পর মিস্টার দাও এবং জাওয়ান নিজেদের জীবনের পরোয়া না করে এগিয়ে গিয়ে ঘোস্ট পাপেটের সাথে লড়াই করতে যায়, যেখানে এদের মধ্যে খুবই জমজমাট ফাইট হচ্ছিল। লিনডংও যে দূরে দাঁড়িয়ে তার এনশিয়েন্ট স্টোনের উপরে কনসেন্ট্রেট করছিল, তার সব এনার্জি ব্যবহার করার পরেও সে এটাকে অ্যাক্টিভেট করতে পারছিল না। লিনডংও বেচারা তো এসব কিছু দেখে খুব চিন্তিত হয়ে পড়ে। সে বুঝতে পারছিল না যে সে এখন কি করবে। তখনই হঠাৎ তার নজর ঘোস্ট পাপেটের সেই কেজের উপরে পড়ে, যার ভিতর থেকে খুব বেশি ইভিল কোল্ড অরা বেরিয়ে আসছিল। লিনডংও বুঝতে পেরে যায় যে তাকে কী করতে হবে। অন্যদিকে মিস্টার দাও যে সেই ঘোস্ট পাপেটের সাথে লড়াই করছিল, সে এখানে লিনডংকে ওই ব্যারিয়ারের উপরে চড়তে দেখে বলে তুমি সেখানে কি করছো? লিনডং আমাদের কাছে সময় নেই, তুমি এভাবে সময় নষ্ট করতে পারো না। অন্যদিকে সে যখন এ সমস্ত কথা বলছিল তখনই হঠাৎ সে পিছনে দেখে যে জাওয়ানকে তো সেই ঘোস্ট পাপেট হারিয়ে দিয়েছে, এখনও শুধু মিস্টার দাওই বেঁচে আছে। সে জানতো যে এবার আমাকেই কিছু একটা করতে হবে লিনডংকে সময় দেওয়ার জন্য। মিস্টার দাও নিজের জীবনের বাজি লাগানোর জন্য প্রস্তুত ছিল, তাই সে সামনের দিকে এগিয়ে এসে এখানে ওই ঘোস্ট পাপেটের সাথে একাই লড়াই করা শুরু করে দেয়। অন্যদিকে আমরা লিনডংকে দেখি যে তার এনসিস্টাল সিলের ব্ল্যাক হোল ডিবোরিং পাওয়ারকে অ্যাক্টিভেট করে ফেলেছিল, যার কারণে সেখানে যত ইভিল কোল্ড এনার্জি ছিল তা সবই ওই ব্ল্যাক হোলের ভিতরে যেতে শুরু করে দেয় এবং সেগুলো রিফাইন হয়ে এখন লিনডংয়ের শরীরে যেতে লাগে, যা ব্যবহার করে এখানে লিনডং তার এনশিয়েন্ট স্টোনকে অ্যাক্টিভেট করার পুরো চেষ্টা করছিল। অন্যদিকে আমরা মিস্টার দাওকে দেখি যে নিজের জীবনের বাজি লাগিয়ে সেই ঘোস্ট পাপেটের সাথে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে
এই লড়াইয়ের সময় মিস্টার দাও দুর্বল হওয়ার কারণে খুব খারাপভাবে আহত হয়ে যায়। কিন্তু সেই ঘোস্ট পাপেটের এখানে মিস্টার দাওয়ের প্রাণ নেওয়ার আগেই হঠাৎই তার নজর লিনডংয়ের ওপরে পড়ে, যাকে দেখে সেই ঘোস্ট পাপেট বুঝতে পারে যে আমাকে তাড়াতাড়ি এই ছেলেটাকে থামাতেই হবে, না হলে এটা আমার জন্য একদমই ভালো হবে না। এই কথা ভেবেই সেই ঘোস্ট পাপেট দ্রুত লিনডংয়ের দিকে এগিয়ে যেতে শুরু করে। মিস্টার দাও তো এটা দেখে চিন্তিত হয়ে পড়ে এবং সে লিনডংকে বলে, লিনডং একটু সামলে। কিন্তু অন্যদিকে লিনডংয়ের এখন সেই ঘোস্ট পাপেটের থেকে আর বেশি পরোয়া ছিল না, বরং সে হাসতে শুরু করে দিয়েছিল, কারণ ইতিমধ্যে সে জানতো যে তার কাছে এতটা এনার্জি জমা হয়ে গেছে যে সে এনশিয়েন্ট স্টোনকে অ্যাক্টিভেট করতে পারবে। আর এখানে ঠিক তাই হয়। আমরা দেখি যে লিনডং খুব কুলভাবে তার এনশিয়েন্ট স্টোন থেকে একটি শিল্ড তৈরি করে খুব সহজেই ওই ঘোস্ট পাপেটের অ্যাটাককে ব্লক করে ফেলে। একই সাথে লিনডং তার এনশিয়েন্ট স্টোনের প্রিজম কেজ যে ফরমেশন ব্যবহার করে সেই ঘোস্ট পাপেটকে বন্দি করতেও শুরু করে দেয়, যা দেখে তো মিস্টার দাও খুশি হয়ে বলে, লিনডং অবশেষে তুমি করে দেখালে। মিস্টার দাওয়ের এই কথা বলার পর আমরা দেখি যে লিনডং সেই ব্লাড ঘোস্ট পাপেটকে তার এনশিয়েন্ট স্টোনের ভিতরে বন্দি করে রেখে দেয় এবং সে দ্রুত লাফ দিয়ে সঙ্গে সঙ্গে এখানে তার বন্ধুদের কাছে চলে আসে, যেখানে তারা লিনডংকে বলছিল, লিনডং তুমি তো পুরো কামাল করে দিলে। লিনডং উত্তর দিয়ে বলে, আমি একা থাকলে হয়তো এমনটা কখনোই করতে পারতাম না। যার উত্তরে মিস্টার দাও বলে, এটা কোনো বড় কথা নয়। আরেকটা ব্যাপার, তোমার এনসিস্টাল সিলের ব্ল্যাক হোল ডিবোর্ডিং পাওয়ার বারবার ব্যবহার করা একদমই উচিত নয়। তুমি জানো না যে তোমার বডি কতটা এনার্জি সহ্য করতে পারবে, এমন যেন না হয় যে কোনো দিন তুমি এক্সপ্লোড হয়ে যাও। এর উত্তরে লিনডং বলে, এই পরিস্থিতিটাই এত বেশি আর্জেন্ট হয়ে গিয়েছিল যে আমি অন্য কিছু ভাবতেই পারিনি, আর তাই বাধ্য হয়ে আমাকে এটা ব্যবহার করতে হলো। আর তাছাড়া আমি বুঝতে পারছি না যে এই ব্লাড ঘোস্ট পাপেট তো খুব বেশি ক্রেজি, আমি একে কন্ট্রোল করব কিভাবে। এর উত্তরে মিস্টার দাও বলে, চিন্তা করো না, ধীরে ধীরে যখন তুমি শক্তিশালী হতে থাকবে তখন তুমি একে কন্ট্রোল করারও কোনো না কোনো উপায় খুঁজে নিবে। হ্যাঁ, এই ব্যাপারটা আলাদা যে কখনো কখনো একে কন্ট্রোল করার পরেও এটা তোমার কন্ট্রোল থেকে বাইরে চলে যেতে পারে। যা শুনে লিনডং বলে, তাহলে তো আমাকে আরও বেশি খেয়াল রাখতে হবে যে এই ঘোস্ট পাপেটে যেন আমার কন্ট্রোল থেকে বাইরে চলে না যায়, না হলে তো এটা অনেকে বেশি ধ্বংস ঘটাবে। এখন এইসব কথা বলার পর হঠাৎই লিনডংয়ের মনে পড়ে যে লিন ক্ল্যানের কম্পিটিশন শুরু হতে আর মাত্র 3 মাস বাকি, অর্থাৎ এবার সময় এসেছে যে আমরা আমাদের বাড়িতে ফিরে যাই। যা শুনে মিস্টার দাও এবং জাওয়ান দুজনেই খুব খুশি হয়ে যায়। লিনডং এদেরকে বলে, গত 2 বছরে আমরা ইতিমধ্যে অনেক ট্রেজার অর্জন করেছি আর আমরা আগের থেকেও অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছি। এখন আমাদের বাড়ি যাওয়ার সময় এসেছে। বাড়ি যাওয়ার পরে আমরা আমাদের জেট বডি থান্ডার টেকনিককেও আরও ভালোভাবে মাস্টার করব, যাতে আমাদের বডি আগের থেকেও আরও বেশি স্ট্রং হয়ে যায়। এখানে এরা এভাবে কথা বলতে বলতে তাদের বাড়ির দিকে রওনা হয়। একই সাথে দৃশ্য পরিবর্তিত হয়ে অন্যদিকে হিডেন পাপেট সেক্টরে চলে আসে, যেখানে সেই এল্ডার পৌঁছে গিয়েছিল এবং আমরা দেখি যে সে ট্যাংলিয়ের অনেক সঙ্গীকে ইতিমধ্যেই মেরে ফেলেছে। অন্যদিকে ট্যাংলিও খুব খারাপভাবে আহত ছিল। ট্যাংলি অবাক হয়ে সেই মাস্টারকে জিজ্ঞাসা করে, তুমি আসলে কে? তুমি আমাদেরকে মারতে চাও কেন? এর উত্তরে সেই মাস্টার খুব বেশি অ্যাটিটিউডের সাথে বলে, আজকালকার এই ইয়ং জেনারেশন খুবই দুর্বল। আমি জানি যে তোমাদের কাছে একটি খুবই মূল্যবান ট্রেজার ছিল, যার এনার্জি আমি অনেক দূর থেকে অনুভব করেছি। এখনও বলো সেই ট্রেজার কোথায় আছে? এর উত্তরে ট্যাংলি বলে, সেই ট্রেজার তো চুরি হয়ে গেছে। এটা শুনে তো সেই মাস্টার খুব বেশি রেগে যায়। একই সাথে সে জিজ্ঞাসা করে, আমাকে বলো সেই ট্রেজার আমি কোথায় পাবো? যার উত্তরে ট্যাংলি জানায় সেটাকে একজন ছেলে চুরি করেছে, যার নাম লিনডং, আর সে ইতিমধ্যে গ্রেট ডেজার্ট কান্ট্রি ছেড়ে এখান থেকে চলে গেছে। এইসব শুনে তো আমরা দেখি সেই মাস্টার এখানে উপস্থিত ট্যাংলি এবং তার বাকি সঙ্গীকে মেরে ফেলে। অন্যদিকে সে লিনডংয়ের নাম নিতে নিতে বলে, লিনডং তুমি যেখানেই চলে যাও না কেন, তুমি আমার হাত থেকে বাঁচতে পারবে না, আমি তোমাকে খুঁজেই নিব। এরপরে আমরা দেখি যে লিন ক্ল্যানে 2 এল্ডার একে অপরের সাথে তর্ক করছিল। সেখানে এল্ডার মোয়ের বক্তব্য ছিল যে লিনডং খুবই শক্তিশালী, আমাদের যে করেই হোক না কেন তাকে আমাদের ফ্যামিলির অংশ করে নেওয়া উচিত, কারণ গ্রেট এনশিয়েন্ট মনুমেন্টে সবাই তাকে নিজের চোখে দেখেছে যে সে লিন ল্যাংটিয়ানের মোকাবিলা করতে পারছিল, এবং তাকে আমাদের সঙ্গে যুক্ত করার কারণে আমাদের লিন ক্ল্যান আরও বেশি শক্তিশালী হয়ে উঠবে। কিন্তু সামনে উপস্থিত লিন ঝ্যাং তো এখানে রেগে গিয়ে বলে, ব্রাঞ্চ ফ্যামিলির একটি সামান্য ছেলে কিভাবে আমাদের লিন ল্যাংটিয়ানের মোকাবিলা করতে পারে? আমার মনে হয় যে তুমি পাগল হয়ে গেছো। যদি এই সব সামান্য ছেলেকে আমরা আমাদের ক্ল্যানে যুক্ত করি তবে আমাদের ক্ল্যানের সম্মান কি থাকবে? যার উত্তরে এল্ডার মো জবাব দিয়ে বলে, তোমার লিনডংকে আন্ডার এস্টিমেট করা উচিত নয়, কারণ আমরা গ্রেট ডেজার্ট থেকে অনেক খবর পেয়েছি যে সেখানে লিনডং তার পাওয়ার ব্যবহার করে খুব বেশি বিখ্যাত হয়ে উঠেছে। এসব শুনেও লিন ঝ্যাং মানতে রাজি ছিল না। সে লিন ক্ল্যানের লিডার অর্থাৎ পেট্রিয়াককে বলে যে, পেট্রিয়াক
আপনি একে বোঝান তো, এ তো মানতেই রাজি হচ্ছে না। অন্যদিকে পেট্রিক তো এই লোকেদের তর্ক শুনে ঘুমিয়ে পড়েছিল। তিনি হঠাৎ ঘুম থেকে উঠে বলে, চলো, ভালো হলো, তোমরা দুজন নিজেদের তর্ক তো শেষ করলে। ঠিক তখনই হঠাৎ আমরা দেখি যে লিন ল্যাংটিয়ানও সেখানে চলে আসে, যাকে দেখে প্যাট্রিক খুশি হয়ে বলে, লিন ল্যাংটিয়ান, তুমি অবশেষে এখানে এলে। আমাদের এল্ডাররা তো নিজেদের মধ্যে সিদ্ধান্ত নিতে পারছে না, তাই আমার মনে হয় যে তোমাকেই এখানে ক্ল্যান ডুয়েলের ব্যবস্থা করতে হবে। অবশ্যই এইসব এল্ডাররাও তোমাকে সাহায্য করবে। যার উত্তরে লিন ল্যাংটিয়ান তো লিডারকে খুব বেশি রেসপেক্ট দেখিয়ে বলে, যেমনটা আপনার আদেশ, আমি আপনাকে একেবারেই নিরাশ করব না। আমি আমার পুরো চেষ্টা করব যাতে আমি এই ডুয়েল ক্ল্যান কম্পিটিশন ভালোভাবে অ্যারেঞ্জ করতে পারি। এ সমস্ত কথা শুনে তো প্যাট্রিক খুব খুশি হয়ে বলে, চলো ঠিক আছে, তাহলে এরই সাথে আমাদের আজকের এই ডিসকাশন এখানেই শেষ হলো। এরপরে আমরা সন্ধ্যার দৃশ্য দেখি, যেখানে লিন ল্যাংটিয়ান তার ঘরে বসে কাল্টিভেশন প্র্যাকটিস করছিল। যেখানে লিন ল্যাংটিয়ানের শরীর থেকে একটি অদ্ভুত অরা বেরিয়ে আসছিল। এই অরা দেখে আমরা প্রথমবারের মতো জানতে পারি যে লিন ল্যাংটিয়ান তার এই সমস্ত শক্তি একটা মনস্টারের কারণে পেয়েছে। সেই মনস্টার এখানে লিন ল্যাংটিয়ানকে বলছিল, তোমাকে সেই ছেলে লিনডংকে মেরে ফেলতে হবে। যদি তোমার প্রয়োজন হয় তবে আমি তোমাকে নিজের শক্তি দিব, যা ব্যবহার করে তুমি সেই ছেলেটাকে হারাতে পারো। এটা শুনে লিন ল্যাংটিয়ান রেগে গিয়ে বলে, সে তো শুধু একটা ব্রাঞ্চ ফ্যামিলির আবর্জনা, তাকে মারার জন্য আমার তোমার শক্তির কোনো প্রয়োজন নেই। এর উত্তরে আমরা দেখি সেই মনস্টার রেগে গিয়ে এখানে লিন ল্যাংটিয়ানকে কষ্ট দিতে দিতে বলে, ভুলে যেও না যে তুমি আজ যে অবস্থানে দাঁড়িয়ে আছো সেই শক্তি আমি তোমাকে দিয়েছি। যদি আমি তোমার সাথে না থাকতাম তবে তোমার কোনো অস্তিত্বই থাকতো না। এখানে সে সব কিছু বলছিল, ঠিক তখনই হঠাৎ সেখানে একজন সার্ভেন্টে চলে আসে, যে লিন ল্যাংটিয়ানকে বলে যে মাস্টার লিন ঝ্যাং আপনার সাথে দেখা করার জন্য এসেছে। লিন ল্যাংটিয়ান জবাব দিয়ে বলে, ঠিক আছে, তাকে বাইরেই অপেক্ষা করতে বলো, আমি বাইরে আসছি। এই কথা বলার পরে সে এখানে মাস্টার লিন ঝ্যাংয়ের কাছে চলে আসে। লিন ল্যাংটিয়ান তাকে জিজ্ঞাসা করে, সব ঠিক আছে তো, আপনি এত রাতে এখানে কি করছেন? যার উত্তরে লিন ঝ্যাং জবাব দিয়ে বলে, তোমাকে ডুয়েল কম্পিটিশনের অ্যারেঞ্জ করতে বলা হয়েছিল। আমি ভাবলাম যে তোমার কাছে এসে জিজ্ঞাসা করি যে তোমার কোনো সাহায্যের দরকার আছে কিনা। একই সাথে সে এখানে এল্ডার মোয়ের কথাও বলে। সে জানায় যে এল্ডার মো ব্রাঞ্চ ফ্যামিলির একটি ছেলের কথা বলছিল, যে হয়তো খুবই শক্তিশালী। তুমি কি ভাবলে যে তুমি তার সাথে কি করবে? এর উত্তরে লিন ল্যাংটিয়ান জবাব দিয়ে বলে, আপনি একেবারেই চিন্তা করবেন না, আমি সেই ছেলেটাকে চিনি, যে খুবই অ্যারোগেন্ট। তার নাম হলো লিনডং। সে আগেও অনেক লোকের সামনে আমার এবং আমার লিন ক্ল্যানের অপমান করার চেষ্টা করেছিল। এইসব শুনে তো লিন ঝ্যাং খুব বেশি রেগে যায়। সে রেগে গিয়ে বলে, এত সাহস তার? সেই ছেলেটা আসলে কোথা থেকে এসেছে? লিন ল্যাংটিয়ান জবাব দিয়ে বলে, তার ফ্যামিলি ইয়ান সিটি থেকে বিলং করে। যা শুনে লিন ঝ্যাং বলে, ও তাহলে ও লিন জ্যাংটিয়ানের নাতি। এবার আমি বুঝলাম যে সে নিজে যেমন ইউজলেস ছিল, সে তার নাতিকেও ঠিক তেমনই বানিয়েছে। সেই এখানে তার নাতিকে এসব ট্রেনিং দিয়েছে। লিন ল্যাংটিয়ান তার সমস্ত কথা শুনে জবাব দিয়ে বলে, যেহেতু আপনি তার গ্র্যান্ডফাদারকে চেনেন, তাই আমার মনে হয় যে আপনারই তাদের ফ্যামিলির খেয়াল রাখা উচিত। এমনিতেও তারা এখানে এই ডুয়েল কম্পিটিশনে আমাদের গেস্ট হবে। এর উত্তরে লিন ঝ্যাং ইভিলের মতো হেসে বলে, চিন্তা করো না, আমি তাদের ব্রাঞ্চ ফ্যামিলিকে ভালোভাবে ওয়েলকাম করব। অর্থাৎ সে লিনডংয়ের ফ্যামিলির ক্ষতি করার প্ল্যান করছিল। এরপর দৃশ্য পরিবর্তিত হয়ে অন্যদিকে লিনডংয়ের কাছে চলে আসে, যে একটি পাহাড়ের চূড়ায় বসে তার গ্রেট সান থান্ডার বডি টেকনিককে পারফেক্ট করার চেষ্টা করছিল। যেখানে লিনডংয়ের চারিপাশে এনার্জি খুবই বেশি ছিল, সে ওই সমস্ত এনার্জি ব্যবহার করে এখানে গ্রেট সান থান্ডার বডি টেকনিককে পারফেক্টলি মাস্টার করে নেয়। ঠিক সেই সময় হঠাৎ লিনডংয়ের বন্ধুরাও তার কাছে চলে আসে, যারা লিনডংকে সফল হতে দেখে খুব বেশি খুশি ছিল। একই সাথে লিনডংও তাদেরকে জানায় যে আমি আমার গ্রেট সান থান্ডার বডিকে লাস্ট স্টেজে মাস্টার করে নিয়েছি, যার কারণে আমার লাইটনিং বডি খুব বেশি স্ট্রং হয়ে গেছে। একই সাথে আমার শক্তিও অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। মনে হচ্ছে যে এবার আমি সেই ঘোস্ট পাপেটকেও কিছুক্ষণের জন্য কন্ট্রোল করতে পারবো। মিস্টার দাও এখানে লিনডংয়ের প্রশংসা করে বলে, হ্যাঁ, তুমি একদম ঠিকই বলেছো, এই টেকনিকের কারণে তুমি অনেক বেশি স্ট্রং হয়ে গেছো। পুরো ইয়ান ডাইনাস্টিতে মাত্র কয়েকজন লোকই আছে যারা তোমার মোকাবিলা করতে পারবে। তখনই লিনডং এখানে মিস্টার দাওকে জিজ্ঞাসা করে, আচ্ছা, আমি কত সময় ধরে কাল্টিভেশন করছিলাম? যার উত্তরে মিস্টার দাও বলে, 2 মাস হয়ে গেছে। এটা শুনে লিনডং তো চিন্তিত হয়ে বলে, 2 মাস হয়ে গেছে? অর্থাৎ আমার কাছে বাড়ি পৌঁছানোর জন্য শুধু 1 মাসই আছে। 1 মাস পর আমাদের ক্ল্যান কম্পিটিশন শুরু হয়ে যাবে। আমাদের তাড়াতাড়ি আবারও ইয়ান সিটির দিকে রওনা হওয়া উচিত। এখানে লিনডংয়ের এসব বলতেই সে জাওয়ানের সাথে সেখান থেকে রওনা হতে যাচ্ছিল। ঠিক তখনই হঠাৎ মিস্টার দাও লিনডংকে বলে, লিনডং, তুমি কি ওটা অনুভব করলে? হয়তো কেউ খুব দ্রুত আমাদের দিকে এগিয়ে আসছে, যার ওরা খুবই ইভিল। এটা শুনে তো লিনডংও কিছুটা চিন্তিত হয়ে যায়। অন্যদিকে দৃশ্য পরিবর্তিত হয়ে এখানে
এল্ডার গু ইয়ানের কাছে চলে আসে এবং আমরা জানতে পারি এই ওরা তারই ছিল। সে এখানে লিনডংয়ের এনার্জি অনুভব করে খুশি হয়ে বলে, অবশেষে আমি সেই ছেলেটাকে খুঁজে পেলাম। এখন আমার নিজের শক্তি লুকোনোর কোনো দরকার নেই, কারণ তাড়াতাড়ি আমি সেই ছেলেটার কাছ থেকে ওই এনসিস্টাল সিল অর্জন করতে পারবো। এই কথা বলার সাথে সাথেই এল্ডার গুইয়ান তার বাকি এনার্জিও আনলিশ করে দ্রুত লিনডংয়ের দিকে এগিয়ে যেতে শুরু করে। অন্যদিকে লিনডংও যে জাওয়ানের সাহায্য নিয়ে এখান থেকে দূরে যাচ্ছিল, সেও গু ইয়ানের রিয়েল এনার্জি অনুভব করে এখনো বুঝতে পারে যে এই লোকটা যেই হোক না কেন সে একজন নির্বাণা লেভেলের ওরিয়ার, অর্থাৎ আমার এখান থেকে পালানোর কোনো লাভ নেই। আমরা ওর থেকে যত গতিতেই পালানোর চেষ্টা করি না কেন, ও আমাদেরকে ধরেই ফেলবে। এদিকে এল্ডার গুইয়ান হেসে বলে, তুমি সত্যিই অসাধারণ এক ছেলে। তুমি এত কম বয়সে হাফ স্টেপ ম্যানিফেস্টেশন স্টেজকে অর্জন করে নিয়েছো। কিন্তু ছেলে, আমি এখানে এনসিস্টাল সিল নেওয়ার জন্য এসেছি। যা তোমার কাছে আছে সেটা আমার হাতে তুলে দাও। এই কথা শুনে লিনডং না জানার ভান করে বলে, সিনিয়র, আপনি আসলে কিসের ব্যাপারে কথা বলছেন? আমি এনসিস্টাল সিলের নাম আজ প্রথমবার শুনলাম। এটা শুনে এল্ডার গুইয়ান রেগে গিয়ে লিনডংকে বলে, তোমার আমার সাথে চালাকি করার কোনো দরকার নেই, আমি নিজেও সরাসরি চেক করতে পারি। এই কথা বলার সাথে সাথেই তিনি নিজের এনার্জি ব্যবহার করে লিনডংয়ের পুরো শরীরকে চেক করা শুরু করেন, যেখানে তিনি এনসিস্টাল সিলের এনার্জি কোথাও খুঁজে পাচ্ছিলেন না। যেটা দেখে তিনি অবাক হয়ে বলেন, এটা কি করে সম্ভব? তোমার কাছে এনসিস্টাল সিল নেই? যার উত্তরে লিনডং জবাব দিয়ে বলে, আমি তো আগেই বলেছিলাম যে আমার কাছে এমন কোনো জিনিস নেই। এল্ডার গুইয়ানো বলে, আমি হিডেন পাপেট সেক্টে এনসিস্টাল সিলের ফ্লাকচুয়েশন অনুভব করেছিলাম। তাহলে এটা কিভাবে সম্ভব হতে পারে? নিশ্চয়ই কিছু না কিছু গন্ডগোল আছে। তুমি আমার সাথে কোনো না কোনো চালাকি করছো, তাই তোমাকে আমার সাথে যেতে হবে। এর উত্তরে লিনডং বলে, আমাকে ক্ষমা করে দিন, কিন্তু এল্ডার, আমি আপনার সাথে যেতে পারবো না। আমার কিছু প্রয়োজনীয় কাজ আছে যা আমাকে শেষ করতে হবে। এটা শুনে এল্ডার গুইয়ান রেগে গিয়ে এখানে লিনডংকে বলে, আমি তোমাকে জিজ্ঞাসা করছি না, বরং আমি তোমাকে জানাচ্ছিলাম। এই কথা বলার সাথে সাথেই তিনি তার পাওয়ার অ্যাক্টিভেট করে সঙ্গে সঙ্গে লিনডংয়ের উপরে আক্রমণ করা শুরু করে দেন, যা লিনডং তার লাইটনিং বডি টেকনিক দিয়ে ব্লক করার চেষ্টা করে। এর কারণে লিনডংয়ের অবশ্যই চোট লাগেনি, কিন্তু সে উঠতে উঠতে সোজা পিছনে গিয়ে পড়ে যায়, যেখানে মাস্টার গুইয়ান তাকে দেখে হেসে বলে, মানতে হবে তোমার ফিজিক্যাল ট্রেনিং খুব ভালো হয়েছে, কিন্তু তুমি আমার সামনে কিছুই নও। এই কথা বলেই এল্ডার গুইয়ান তার ফরমেশন ব্যবহার করে লিনডংকে তার ভিতরে বন্দি করা শুরু করে দেয়। কিন্তু তখনই হঠাৎ আমরা দেখি এল্ডার গুইয়ানের ফরমেশন এনার্জি ব্লাস্ট হয়ে যায়। এটা দেখে তিনি খুব বেশি অবাক হয়ে গিয়েছিলেন যে এমনটা কিভাবে সম্ভব হলো। তখনই আমরা দেখি যে ঘোস্ট পাপেট দ্রুত বেরিয়ে সোজা এখানে এল্ডার গুইয়ানের দিকে এগিয়ে এসে তার উপরে আক্রমণ করা শুরু করে। এল্ডার গুইয়ান অবাক হয়ে লিনডংকে বলে, আমি একেবারেই আশা করিনি যে তোমার কাছে ঘোস্ট পাপেটও থাকবে। এর উত্তরে লিনডং হেসে জবাব দিয়ে বলে, ব্যাস, আমার ভাগ্যটা একটু ভালো ছিল, আর আমি সেই ভাগ্যক্রমেই এটা পেয়ে গেছি। অন্যদিকে দাঁড়িয়ে থাকা এল্ডার গুইয়ান লিনডংয়ের দিকে তাকিয়ে বলে, ছোকরা, তোমার কি মনে হয় তুমি সত্যিই এই ঘোস্ট পাপেটে ব্যবহার করে আমাকে হারাতে পারবে? যার উত্তরে লিনডং আরও একবার তার ঘোস্ট পাপেটকে রেডি করে বলে, চেষ্টা করে দেখা যাক। এই কথা বলার সাথে সাথেই আমরা দেখি যে লিনডংয়ের ঘোস্ট পাপেট আরও একবার দ্রুত এগিয়ে এসে এখানে এল্ডার গুইয়ানের উপরে আক্রমণ করা শুরু করে দেয়। কিন্তু যেহেতু এল্ডার গুইয়ানো একজন নির্বাণা লেভেলের যোদ্ধা ছিল, তাই কষ্ট হলেও তিনি সেই ঘোস্ট পাপেটের সমানভাবে মোকাবিলা করতে পারছিলেন। এখানে এদের দুজনের লড়াইয়ের কারণে চারিদিকে অনেক বেশি এনার্জি রিলিজ হচ্ছিল। অন্যদিকে মিস্টার দাও এখানে সমস্ত কিছু দেখে লিনডংকে বলে, এটা একেবারেই ঠিক নয়। যদি সব কিছু এভাবে চলতে থাকে তবে তাড়াতাড়ি সেই ঘোস্ট পাপেট আউট অফ কন্ট্রোল হয়ে যাবে। তোমাকে তাকে ফিরিয়ে নিতেই হবে। তোমার পাওয়ার এখন এত বেশি নয় যে তুমি অনেকক্ষণ সময় ধরে সেই ঘোস্ট পাপেটকে কন্ট্রোল করতে পারবে। যা শুনে লিনডং জবাব দিয়ে বলে, হ্যাঁ, তুমি একদম ঠিকই বলেছ, কিন্তু এই বুড়োটাকে কোনো না কোনোভাবে তো আটকাতেই হবে, না হলে এ আমার প্রাণ নিতে পারে। এখানে এটা ভাবতে ভাবতেই হঠাৎ লিনডংয়ের মাথায় একটা আইডিয়া আসে। অন্যদিকে আমরা এল্ডার গুইয়ানকে দেখি যে ঘোস্ট পাপেটের সাথে লড়াই করার তার পুরো চেষ্টা করছিল। তখনই হঠাৎ এল্ডার গুইয়ানের নজর নিচে দাঁড়িয়ে থাকা লিনডংয়ের উপরে পড়ে, যে তার ডিবোর্ডিং টেকনিক অ্যাক্টিভেট করে ফেলেছে। এটা দেখে এল্ডার গুইয়ান বুঝতে পারে যে এনসিস্টাল সিল নিশ্চয়ই এর কাছেই আছে, কারণ এনসিস্টাল সিলের মধ্যেই ডিবোর্ডিং এবিলিটি থাকে, এবং সেই অ্যাবিলিটিকে ট্র্যাক করতে করতেই এল্ডার গুইয়ান এখানে লিনডংয়ের এত কাছে পৌঁছে গিয়েছিল। এই কারণে এল্ডার গুইয়ান এখানে সময় নষ্ট না করে দ্রুত মুভ করে সঙ্গে সঙ্গে লিনডংয়ের সামনে চলে আসে, যেখানে তিনি লিনডংয়ের উপরে আক্রমণ করে তার হাত থেকে সেই টালিসমান কেড়ে নেয়। লিনডং এখানে তার হাই কোয়ালিটি অ্যাক্টিং শুরু করে দেয়, যেখানে সে ওই বুড়োটাকে বলছিল, আমার তালিসমান আমাকে ফিরিয়ে দাও, না হলে আমি তোমাকে মেরেই ফেলবো। এই কথা বলার সাথে সাথেই সে তার পাওয়ারও অ্যাক্টিভেট করে নেয়। অন্যদিকে আমরা দেখি যে লিনডংয়ের ঘোস্ট পাপেটও দ্রুত এগিয়ে এসে এখানে এল্ডার গুইয়ানের উপরে আক্রমণ করে।
অন্যদিকে এল্ডার গুইয়ান সেই তালিসমানকে ভালোভাবে দেখার পর দ্রুত ওদের দুজনের আক্রমণকে ডচ করে সাইডে সরে যায়। একই সাথে তিনি দাঁড়িয়ে লিন্ডংকে বলেন, একটু শান্ত হও, আমরা কি ভালোভাবে কথা বলতে পারি? অন্যদিকে লিন্ডংয়ের ঘোস্ট পাপেট তো বলছিল, কোনো শান্তি নয়, বরং আমার রক্ত চাই। লিন্ডংও বুঝতে পারে যে এ পাগল হয়ে গেছে। এর আগে সেই ঘোস্ট পাপেট আউট অফ কন্ট্রোল হয়ে যাক, লিন্ডংও সঙ্গে সঙ্গে তাকে নিজের এনশিয়েন্ট স্টোনে ফিরিয়ে নেয়। এরপরে মাস্টার গুইয়ান লিন্ডংয়ের কাছে ক্ষমা চেয়ে বলে, আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল ধারণা হয়েছিল। তোমার এই তালিসমানে ডিবোরিং অ্যাবিলিটি আছে, যা ফলো করে আমি এত দূর পর্যন্ত এসেছি। আমার মনে হয়েছিল যে তোমার কাছে এনসিস্টাল সিলের ডিবোরিং অ্যাবিলিটি আছে। এর উত্তরে লিন্ডংও অ্যাক্টিং করে বলে, আমি তো তোমাকে আগেই বলেছিলাম যে আমার কাছে এনসিস্টাল সিলের মতো কোনো জিনিস নেই, এবার আমাকে আমার তালিসমান ফিরিয়ে দাও। কিন্তু এল্ডার গুইয়ান তাকে মানা করে বলে, আমি এই তালিসমান নিজের কাছে রাখতে চাই, কারণ এতে ডিবোরিং পাওয়ার আছে। আমি এটা স্টাডি করে এনসিস্টাল সিলের আরও বেশি কাছে পৌঁছতে পারবো। যা শুনে লিন্ডংও কিছুটা রেগে যাওয়ার অ্যাক্টিং করে, কিন্তু এল্ডার গুইয়ান তাকে শান্ত করানোর জন্য বলে, চিন্তা করো না, আমি এটা তোমার কাছ থেকে বিনামূল্যে নিব না, বরং এর বদলে আমি তোমাকে একটি স্পেশাল মার্শাল আর্ট টেকনিক দিব। এই কথা বলার সাথে সাথেই তিনি নিজের কাছ থেকে একটি ক্রিয়েশন লেভেলের মার্শাল আর্ট টেকনিকে বের করে এখানে লিন্ডংয়ের হাতে তুলে দেন। লিন্ডংও সেই ক্রিয়েশন লেভেলের মার্শাল আর্ট টেকনিকে দেখে খুশি হয়ে বলে, চলো ঠিক আছে, তুমি এই তালিসমান নিজের কাছে রাখতে পারো, এবার আমাকে এখান থেকে যেতে হবে। এই কথা বলে লিন্ডং সেখান থেকে উড়ে রওনা হয়ে যায়। অন্যদিকে পিছন থেকে এল্ডার গুইয়ান খুশি হয়ে বলছিল, আমি তো সেই ছেলেটাকে বোকা বানিয়ে দিলাম। এই তালিসমানের ডিবোরিং পাওয়ারের কারণে আমি এনসিস্টাল সিলকে খুঁজে নিতে পারবো। আমি আমার লক্ষ্যের অনেক কাছে পৌঁছে গেছি। এই কথা বলে এল্ডার গুইয়ান তো খুব বেশি খুশি হচ্ছিল। ঠিক তখনই হঠাৎ তিনি পিছন থেকে একটি মেয়ের কণ্ঠস্বর শুনতে পান। অন্যদিকে দৃশ্য পরিবর্তিত হয়ে লিন্ডংয়ের কাছে চলে আসে। সেও ঠিক এল্ডার মুইয়ানের মতো খুশি হয়ে বলছিল, আমি তো সেই বুড়োটাকে বোকা বানিয়ে দিলাম, কারণ সে আমার কাছ থেকে এনসিস্টাল সিল নিতে পারেনি। একই সাথে সে আমাকে একটি ক্রিয়েশনাল লেভেলের মার্শাল আর্ট টেকনিকও দিয়ে দিল। এর উত্তরে মিস্টার দাও লিন্ডংকে বলে, সেই বুড়ো লোকটা বেশ চালাক ছিল। আমার বিশ্বাস হচ্ছে না যে সে তোমাকে একটি রিয়েল ক্রিয়েশনাল লেভেলের মার্শাল আর্ট টেকনিক দিয়েছে। লিন্ডং এখানে মিস্টার দাওয়ের কথা শুনে সঙ্গে সঙ্গে সেই মার্শাল আর্ট টেকনিককে খুলে চেক করে, যেখানে সে জানতে পারে যে এই মার্শাল আর্ট টেকনিক তো শুধু একটা কপি, অর্থাৎ সেই বুড়ো এখানে লিন্ডংকে ডাবল ক্রস করার চেষ্টা করেছে। ঠিক তখনই হঠাৎ এখানে লিন্ডং পিছন থেকে একটা এনার্জি ব্লাস্ট অনুভব করে, যা দেখে লিন্ডং অবাক হয়ে বলে, এটা তো সেই বুড়ো লোকটার কাছ থেকে এলো। সেই নির্বাণা লেভেল ওরিয়ারের সামনে কি অন্য কোনো শক্তিশালী যোদ্ধা চলে এসেছে? চলো গিয়ে দেখা যাক। এই কথা বলে লিন্ডং চুপি সারে সেই জায়গায় আবারও চলে আসে, যেখানে সে দেখে যে ওই বুড়ো লোকটার অবস্থা তো কেউ খুব বেশি খারাপ করে দিয়েছে। যা দেখে লিন্ডং অবাক হয়ে বলে, আসলে সেই শক্তিশালী মানুষটা কে? তখনই হঠাৎ তার নজর এখানে উপস্থিত ওই মেয়ের ওপরে পড়ে, যে আর অন্য কেউ নয় বরং কিংজি ছিল। এটা দেখে তো লিন্ডংয়ের চোখ কপালে উঠে যায়, কারণ সে আশা করেনি যে সে কিংজিকে এত তাড়াতাড়ি আবারও দেখতে পাবে। কিংজি এখানে এল্ডার গুইয়ানকে বলছিল, তুমি আমাদের ক্ল্যানকে ধোঁকা দিয়েছো, তুমি আমাদের অর্ডারের বিরুদ্ধে গিয়ে এখানে এসেছো, তাই তোমাকে পানিশমেন্ট দেওয়া হবে, তোমাকে আমার সাথে ফিরে যেতে হবে। যা শুনে এল্ডার গুইয়ান রেগে বলে, তুমি অবশ্যই খুব বেশি পাওয়ারফুল, আমাদের লিডারের ফেভারিট স্টুডেন্ট তুমি, তোমার মার্শাল আর্ট টেকনিক এবং তোমার কাছে থাকা স্পেশাল ট্রেজারি তোমাকে শক্তিশালী করে, কিন্তু এতে আসলে ক্ষতি কি যে আমি একটি এনসিস্টাল সিলের জন্য কিছু অর্ডার ভেঙেছি? আমারও শক্তিশালী হওয়ার পুরো অধিকার আছে, তাই আজকের দিন আমি তোমার কোনো কথা মানব না। এই কথা বলার সাথে সাথেই এল্ডার গুইয়ান তার পাওয়ার অ্যাক্টিভেট করে একটি ব্লাড ফরমেশন তৈরি করে, যার কারণে হঠাৎই এল্ডার গুইয়ানের শক্তি অনেক বেশি বেড়ে যায়। এটা দেখে তো লিন্ডং অবাক হয়ে বলে, হঠাৎই এর শক্তি দ্বিগুণ কীভাবে হতে পারে? মিস্টার দাও লিন্ডংকে জানায় যে এটা তার ফরবিডেন ব্লাড ফরমেশনের কারণে হচ্ছে, কারণ তার ব্লাড জ্বলে তার শক্তিতে কনভার্ট হচ্ছে। এই টেকনিকে তার প্রাণ নিতে পারে, কিন্তু একই সাথে তাকে লড়াই করতে কিছুটা অ্যাডভান্টেজও দিবে। অন্যদিকে কিংজি এল্ডার গুইয়ানকে বলে, তুমি এই রাস্তা নিজেই বেছে নিয়েছো, তাই পরে আমাকে দোষ দিও না। যা শোনার পরেও এল্ডার গুইয়ান থামে না, বরং সে তার রাক্ষসা টেকনিকে ব্যবহার করে কিংজির ওপরে আক্রমণ করার জন্য সঙ্গে সঙ্গে এগিয়ে যায়। এটা দেখে কিংজিও এখানে তার লোটাস ট্রেজার ব্যবহার করে অনেক ক্লোন তৈরি করে নেয়, যা ব্যবহার করে সে এল্ডার গুইয়ানের আক্রমণকে খুব সহজেই ব্লক করে ফেলে। একই সাথে সে এল্ডার গুইয়ানের ওপরে আক্রমণ করে তাকে মাটিতে আছড়ে ফেলে দেয়। কিংজি এল্ডার গুইয়ানকে মারছিল, কিন্তু এল্ডার গুইয়ানও থামছিল না, বরং সে আরও বেশি ব্লাড বের করে নিজের পাওয়ারকে বাড়ানোর চেষ্টা করছিল, যাতে সে কিংজির মোকাবিলা করতে পারে।
কিংজি জানতো যে তার কাছে এখন আর অন্য কোনো রাস্তা বাকি নেই, তাই সে তার লোটাস ফ্লাওয়ার ব্যবহার করে এল্ডার গুইয়ানকে তার ভিতরে ট্র্যাপ করে নেয়, যা দেখে তো এল্ডার গুইয়ানও বুঝতে পারে যে এবার সে মারা যাবে। তাই সে হাত জোর করে কিংজির কাছে ক্ষমা চায়, কিন্তু ততক্ষণে তার জন্য অনেকে বেশি দেরি হয়ে গিয়েছিল এবং পরের কয়েক সেকেন্ডের মধ্যেই আমরা দেখি যে কিংজি এখানে এল্ডার গুইয়ানের গল্প চিরকালের জন্য শেষ করে দেয়। এসব দেখে তো লিনডং খুব বেশি সারপ্রাইজ হয়ে গেছিল। সে মনে মনে বলে কিংজি তো আগের থেকে অনেকে বেশি স্ট্রং হয়ে গেছে, কারণ সে একের জন্য নির্বাণা লেভেল যোদ্ধাকে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই মেরে ফেলল। লিনডং এসব কিছু বলছিল, ঠিক তখনই হঠাৎ কিংজি এখানে কারোর এনার্জি অনুভব করে, তাই সে জিজ্ঞাসা করে এখানে কে আছো। লিনডং যে একটি গাছের পিছনে লুকিয়েছিল সে সঙ্গে সঙ্গে তার কণ্ঠস্বর পাল্টে জবাব দিয়ে বলে, আমি তো এখানে বসে কাল্টিভেশন করছিলাম, আমি কিছু আওয়াজ পেয়ে এখানে দেখতে চলে এসেছি যে কি হচ্ছে। এর উত্তরে কিংজি বলে, প্লিজ আমাকে ক্ষমা করে দিন, এখানে আমাদের একটি ফ্যামিলি ম্যাটার চলছিল যা এখন সলভ হয়ে গেছে, তাই আপনার এখানে আর কোনো রকম সমস্যা হবে না, আমি এখান থেকে যাচ্ছি। এইসব কথা বলার পরে কিংজি সেখান থেকে রওনা হয়ে যায়। কিংজি চলে যাওয়ার পর লিনডংও বাইরে বেরিয়ে আসে, যা দেখে মিস্টার দাও খুব অবাক হয়ে লিনডংকে বলে, তুমি সবসময় এই মেয়েটাকে মিস করতে থাকো, কিন্তু আজ এই মেয়েটা যখন তোমার সামনে এলো তখন তুমি নিজেই লুকিয়ে গেলে। যার উত্তরে লিনডংও জবাব দিয়ে বলে, এখনই তার সামনে আসার সঠিক সময় নয়, আমি খুব বেশি দুর্বল, আমি তাকে বলেছিলাম যে আমি যখন শক্তিশালী হয়ে যাব তখনই আমি তার সামনে এসে দাঁড়াবো, এখন তো আমাকে আরও বেশি হার্ডওয়ার্ক করতে হবে। যা শুনে মিস্টার দাও এখানে লিনডংকে বলে, তোমার নিজেকে কম করে দেখা উচিত নয়, কারণ এই পুরো কন্টিনেন্টে এখনও মাত্র কয়েকজন লোকই আছে যারা তোমার মোকাবিলা করতে পারবে, তুমি কোনো না কোনো একদিন এই মেয়েটার লেভেল পর্যন্ত পৌঁছে যাবে। এসব শুনে লিনডং এখানে কিংজির দিকে তাকিয়ে বলে, সেই সময় খুব তাড়াতাড়ি আসবে। যার পরে লিনডং মিস্টার দাও এবং জাওয়ানকে বলে, চলো আমাদেরকে তাড়াতাড়ি বাড়ি ফিরে যেতে হবে, কারণ লিন ক্ল্যান কম্পিটিশন শুরু হতে চলেছে। আর তার এই কথাটা একদমই সত্যি ছিল, কারণ অন্যদিকে আমরা লিন ক্ল্যানের দৃশ্য দেখি যেখানে লিন ল্যাংটিয়ান ইতিমধ্যে ডুয়েল ক্ল্যান কম্পিটিশন শুরু করিয়ে দিয়েছে। এই কম্পিটিশনে অনেকে ছোট ছোট ফ্যামিলিস এসেছিল, যাদের ওরিয়াররা বিভিন্ন প্ল্যাটফর্মে নিজেদেরকে প্রমাণ করার চেষ্টা করছিল, কারণ যদি তারা একেবারে এখানকার লড়াই জিতে যায় তবে তাদের ফ্যামিলি লিন ক্ল্যানের সাথে যুক্ত হতে পারবে। লিনডংয়ের ফ্যামিলিও ঠিক তেমনটাই করার জন্য এখানে এসেছিল, কিন্তু তাদের ওরিয়ার লিন হং এখানে এরিনাতে বেশি সময় টিকতেই পারে না এবং লিন ফ্যাং তাকে খুব খারাপভাবে মেরে হারিয়ে দেয়, কারণ লিন ফ্যাং লিন ক্ল্যানের বেশ ভালো ওরিয়ার ছিল। সে এখানে লিন হংকে হারানোর পরে তাকে নিয়ে মজা করে বলে, তোমরা তোমাদের ফ্যামিলির শুধু আবর্জনা, যাদের জায়গা ডাস্টবিনে, এখানে আমাদের ক্ল্যানে নয়। লিনডংয়ের বাবা এ সমস্ত কিছু হতে দেখে বলে, এ তো খুবই ক্রুয়েল, মনে হচ্ছে যেন লিন ক্ল্যানের এইসব ওরিয়াররা ইচ্ছে করে আমাদের ফ্যামিলির সাথে কোনো শত্রুতা মেটাচ্ছে। এখানে এসব বলে তিনি খুব চিন্তিত হয়ে পড়ছিলেন। ঠিক তখনই হঠাৎ তিনি অন্যদিকে দেখেন যে তাদের ক্ল্যানের সদস্য লিন জিয়াও এখানে লিন ম্যাংয়ের কাছ থেকে হেরে গেছে এবং তাকেও খুব নির্মমভাবে হারানো হয়েছিল। যা দেখে লিনডংয়ের বাবা এখানে রেগে গিয়ে রেফারিকে বলে, আপনি এসব কিছু হতে দিচ্ছেন কি করে? সবাই স্পষ্ট দেখতে পাচ্ছে যে লিন ক্ল্যানের লোকেরা আমাদের সাথে শত্রুতা করছে, তারা এত নির্মমভাবে আমাদের ডিসেবলদেরকে মারতে কি করে পারে? এ সমস্ত কথা শোনার পরেও রেফারি কোনো অ্যাকশন নেয় না। ঠিক তখনই হঠাৎ সেখানে লিনডংয়ের গ্র্যান্ডফাদারও চলে আসে, যিনি তার ছেলেকে বলে, চিন্তা করো না, এটা স্পষ্ট যে লিন ক্ল্যানের লোকেরা ইচ্ছে করে আমাদেরকে টার্গেট করার চেষ্টা করছে, কারণ বাকি যে ফ্যামিলিদের সাথে তাদের লড়াই হচ্ছে সেই ওরিয়াররা এত বেশি পাওয়ারফুল নয়। লিন ক্ল্যান ইচ্ছে করেই তাদের সমস্ত পাওয়ারফুল ওরিয়ারদেরকে শুধু আমাদের ফ্যামিলির ওরিয়ারদের পিছনেই লাগিয়ে দিয়েছে, আর এসব কিছু জানার পরেও তারা কিচ্ছু করতে পারছিল না। আসলে এসব কিছু লিন ক্ল্যানের এল্ডার লিন জ্যাং করেছিল। সে লিনডংয়ের ফ্যামিলিকে হারতে দেখে মনে মনে খুশি হয়ে এখানে মাস্টার লিনমোকে বলছিল, আপনি তো এই ফ্যামিলির আমার সামনে খুবই প্রশংসা করেছিলেন, এমনকি সেই ছেলেটা যার সম্পর্কে আপনি কথা বলেছিলেন সে তো হয়তো এত ভয় পেয়ে গেছে যে এখানে এই কম্পিটিশনে লড়াই করার জন্য আসেনি। এটা শুনে তো এল্ডার লিনমোয়ের কাছে বলার জন্য কোনো জবাব বাকি ছিল না। কিন্তু ঠিক তখনই হঠাৎ একজন রেফারির আওয়াজ আসে, যে জানাচ্ছিল কিং ত্যান লিন চ্যানকে হারিয়ে দিয়েছে। যা শুনে তো এল্ডার জ্যাংয়ের সাথে সাথে সেখানে উপস্থিত বাকি সব লোকও খুব সারপ্রাইজ হয়ে গিয়েছিল, কারণ তারা আশা করেনি যে এমন একটি সামান্য ব্রাঞ্চ ফ্যামিলির কাছে কিং ট্যাংয়ের মতো সাহসী ওরিয়ার থাকবে, যে দেখতেও এত বেশি সুন্দর। এখানে কিং ট্যাংকে জিততে দেখে লিনডংয়ের ফাদার এবং গ্র্যান্ডফাদারও খুব খুশি হয়ে গিয়েছিল। এল্ডার লিন ঝ্যাং তো এসব কিছু দেখে খুব বেশি রেগে যায়, তাই সে সঙ্গে সঙ্গে তার সবচেয়ে শক্তিশালী ওরিয়ার
লিন ফ্যাংকে বলে এগিয়ে যাও এবং কিং ট্যাংকে লড়াইয়ের জন্য চ্যালেঞ্জ করো। যা শুনে লিন ফ্যাং তেমনই করে। সে সঙ্গে সঙ্গে সামনের দিকে জাম্প করে এরিনাতে কিং ট্যাংয়ের সামনে এসে দাঁড়ায়। যে কিং ট্যাংকে বলে, কিং ট্যাং, আমি তোমাকে লড়াইয়ের জন্য চ্যালেঞ্জ করছি। এটা শুনে তো কিং ট্যাং অবাক হয়ে যায়, কিন্তু সেখানে উপস্থিত রেফারি এখানে কিং ট্যাংকে জানায় যে তোমাকে এই লড়াই অ্যাকসেপ্ট করতেই হবে, কারণ রুল অনুযায়ী যে কোনো ওরিয়ার অন্য কোনো ওরিয়ারকে লড়াইয়ের জন্য চ্যালেঞ্জ করতে পারে। যদি তুমি এই লড়াই চালিয়ে যেতে না চাও তবে তোমার ফ্যামিলির মধ্য থেকে অন্য কোনো ওরিয়ারকে লিন ফ্যাংয়ের মোকাবিলা করতে হবে। কিন্তু যদি তারপর তোমরা এই লড়াইয়ে হেরে যাও তবে তোমাদের ব্রাঞ্চ ফ্যামিলিকে এই কম্পিটিশন থেকে এলিমিনেট করে দেওয়া হবে। এটা শুনে কিং ট্যাং খুব বেশি চিন্তিত হয়ে পড়ে। অন্যদিকে লিনডংয়ের বাবাও রেগে গিয়ে বলে তারা ইচ্ছে করে আমাদেরকে টার্গেট করছে। কিং ট্যাং বেচারির কাছে এখন আর অন্য কোনো রাস্তা বাকি ছিল না। সে জানতো যে আমার ফ্যামিলিতে এমন কোনো ওরিয়ান নেই যে লিন ফ্যাংয়ের মোকাবিলা করতে পারে, তাই বাধ্য হয়ে তাকেই এখানে লড়াই করতে হবে। অন্যদিকে ওপরের দিকে আমরা লিন ঝ্যাংকে দেখি যে লিন ল্যাংটিয়ানের সাথে মিলে এই পুরোটা প্ল্যান করেছিল, তাই সে তো খুব খুশি হচ্ছিল। অন্যদিকে এল্ডার লিনমো এখানে তার কাছে জানতে চেয়ে জিজ্ঞাসা করে, তুমি এখানে এই ব্রাঞ্চ ফ্যামিলির উপরে এত বেশি অত্যাচার কেন করছো? যা শুনে তো লিন ঝ্যাং নিষ্পাপ সেজে বলে, এতে আমার দোষ কী? আপনি তো খুব ভালোভাবে জানেন যে রুল অনুযায়ী যে কোনো ওরিয়ার অন্য কোনো ওরিয়ারকে লড়াইয়ের জন্য চ্যালেঞ্জ করতে পারে। লিন ল্যাংটিয়ানো এখানে এল্ডার জ্যাংয়ের পক্ষ নিচ্ছিল। সে এল্ডার মোকে বলে রুলস একেবারেই পাল্টানো যাবে না, আর তাছাড়া আপনার এই ব্রাঞ্চ ফ্যামিলির জন্য এত চিন্তা কেন হচ্ছে? এখানে লিন ল্যাংটিয়ানের কথা শুনে এবার এল্ডার মুকেও চুপচাপ নিজের জায়গায় গিয়ে বসতে হয়, যদিও তার ভিতরে ভিতরে খুব বেশি রাগ হচ্ছিল। অন্যদিকে এরিনাতে আমরা দেখি যে এখানে কিং ট্যাং বাধ্য হয়ে লিন ফ্যাংয়ের লড়াইয়ের চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করে নিয়েছিল। এটা দেখে সেখানে উপস্থিত লোকেরা নিজেদের মধ্যে কথা বলতে শুরু করে যে কিং ট্যাং অবশ্যই খুব বেশি সাহসী মেয়ে, কিন্তু এখন এই ব্রাঞ্চ ফ্যামিলি হারবে, কারণ লিন ফ্যাংকে কেউই হারাতে পারে না। এমনকি লিনডংয়ের বাবাও এখানে দাঁড়িয়ে ঠিক এসব কিছুই ভাবছিল। তিনি রেগে গিয়ে বলেন, লিন ফ্যাং তো ইতিমধ্যে কি ক্রিয়েশন রিয়েলমের লেটেস্ট স্টেজে পৌঁছে গেছে, তাকে তো এখানে কেউই হারাতে পারবে না। কিং ট্যাং তার মোকাবিলা কী করে করবে? আমি বুঝতে পারছি না যে লিনডং কোথায় রয়ে গেল। সে এখানে আসার প্রমিস করেছিল, কিন্তু এখনও পর্যন্ত সে এখানে এসে পৌঁছলো না কেন? অন্যদিকে এরিনাতে আমরা দেখি যে লিন ফ্যাং এখানে খুশি হয়ে কিং ট্যাংকে নিয়ে মজা করছিল। কিং ট্যাংও লিন ফ্যাংয়ের সাথে লড়াই করার জন্য রেডি হয়ে বলে, চলো এগিয়ে এসো। যা শুনে লিন ফ্যাং ঠিক এমনটাই করে। সে দ্রুত সামনের দিকে জাম্প করে সঙ্গে সঙ্গে এখানে একটি জোরদার পাঞ্চ মেরে কিং ট্যাংয়ের ওপরে আক্রমণ করে দেয়। কিন্তু কিং ট্যাং নিজের আইস অ্যাবিলিটি ব্যবহার করে সেই পাঞ্চকে ব্লক করে এখানে লিন ফ্যাংকে পিছনে সরিয়ে দেয়। এরপরও লিন ফ্যাং থামে না, বরং সে একটানা তার এনার্জি অ্যাটাক কিং ট্যাংয়ের ওপরে করতে থাকে, যা কিং ট্যাং ব্লক করার সাথে সাথে সেখান থেকে দূরে যাওয়ার চেষ্টা করছিল। এটা দেখে লিন ফ্যাংয়ের মনে হয় হয়তো কিং ট্যাং তাকে ভয় পাচ্ছে, কিন্তু আসলে এসব কিছু কিং ট্যাংয়ের একটি চাল ছিল। কারণ হঠাৎই কিং ট্যাং পালানো বন্ধ করে মাটি থেকে আইস ক্রিস্টাল বের করে লিন ফ্যাংয়ের ওপরে হামলা করে দেয়, যা ডচ করার জন্য লিন ফ্যাং হাওয়ায় ঝাঁপ দেয়। আর এটাই ছিল তার প্রথম ভুল, কারণ কিং ট্যাং এর জন্য আগে থেকেই প্রস্তুত ছিল। সে দ্রুত আক্রমণ করে এখানে লিন ফ্যাংয়ের ওপরে একটি জোরদার অ্যাটাক করে, যে অ্যাটাকের কারণে লিন ফ্যাং কিছুটা আহত হয়ে গিয়েছিল। কিং ট্যাং তাকে জানায় যে আমি তোমার মেরিডিয়ান্সকে কিছুক্ষণের জন্য ফ্রিজ করে দিয়েছি, তুমি তোমার কি এনার্জিকে সহজে সার্কুলেট করতে পারবে না, তাই ভালো হবে এখনই হার মেনে নাও। যার উত্তরে লিন ফ্যাং রেগে গিয়ে বলে, সামান্য মেয়ে, তোমার এত সাহস কী করে হলো? অন্যদিকে বাকি সব লোকও তাদের সামনে এটা হতে দেখে অবাক হয়ে গিয়েছিল। তারা নিজেদের চোখের উপরে বিশ্বাসই করতে পারছিল না যে কিং ট্যাং আসলে এত শক্তিশালী ওরিয়ার লিন ফ্যাংকে এত খারাপভাবে কী করে হারালো। এখন হয়তো লিন ফ্যাং নিজের পায়ে দাঁড়াতে পারবে না, কারণ যদি তার মেরিডিয়ান্স ব্লক হয়ে থাকে তবে সে তার এনার্জি কিভাবে সার্কুলেট করবে। এসব ভাবতে ভাবতে কিং ট্যাংয়ের ফ্যামিলিও খুব বেশি খুশি হচ্ছিল, কিন্তু আসলে এমন কিছুই হয় না। পরের মুহূর্তেই আমরা দেখি যে লিন ফ্যাং আবারও নিজের পায়ের ওপরে দাঁড়িয়ে পড়েছিল। সে রেগে গিয়ে কিং ট্যাংকে বলে, তোমার এত সাহস কী করে হলো? তুমি আমার লিন ক্ল্যানে এসে আমার ক্ল্যানকে সবার সামনে লজ্জিত করার চেষ্টা করলে, এবার তুমি বাঁচবে না। এই কথা বলে লিন ফ্যাং সঙ্গে সঙ্গে সেখানে একটি এনার্জি পিল খেয়ে নেয়, যার কারণে তার এনার্জি আগের থেকে অনেক বেশি বেড়ে গিয়েছিল। এটা দেখে তো কিং ট্যাং এখানে লিন ফ্যাংকে বলে, তুমি এমনটা করতে পারো না, এটা রুলের বিরুদ্ধে, তুমি একটি এনার্জি পিল কি করে খেলে? যার উত্তরে লিন ফ্যাং বোবা সেজে বলে, কোন এনার্জি পিল? আমি তো এমন কোনো এনার্জি পিল দেখিনি। এমনকি কিং ট্যাং যখন সেখানে উপস্থিত রেফারির সাথেও কথা বলার চেষ্টা করে এবং তাকে জানায় যে লিন ফ্যাং এই মাত্র একটি এনার্জি পিল খেয়েছে, এটা রুলের বিরুদ্ধে, এরিনাতে উপস্থিত থেকে কেউই এনার্জি পিল খেতে পারে না। যার উত্তরে রেফারি জবাব দিয়ে বলে, আমি এমন কিছু হতে দেখিনি, তাই চলো সরাসরি লড়াই করো। যা শুনে লিন ফ্যাংয়ের সঙ্গে সঙ্গে সামনের দিকে এগিয়ে এসে
কিং ট্যাংয়ের ওপরে আরও একবার আক্রমণ করা শুরু করে দেয়। কিং ট্যাং বেচারি নিজেকে বাঁচানোর পুরো চেষ্টা করছিল, কিন্তু এবার লিন ফ্যাংয়ের শক্তি আগের থেকে অনেক বেশি বেড়ে গিয়েছিল। তাই আমরা দেখি যে কিং ট্যাং চাইলেও তার অ্যাটাকগুলো ব্লক করতে পারছিল না। সে খুব খারাপভাবে আহত হতে শুরু করে। এটা দেখে লিনডংয়ের বাবাও খুব বেশি অবাক হয়ে গিয়েছিল। তিনি বলেন, আসলে এই লিন ফ্যাংয়ের শক্তি হঠাৎ এত বেশি কি করে হয়ে গেল। মাস্টার লিন ঝ্যাংও এখানে এসব কিছু দেখে খুশি হচ্ছিলেন। অন্যদিকে লিন ফ্যাং এখানে কিং ট্যাংকে মেরে ফেলে দেওয়ার পরে তাকে বলে, এবার আমি তোমাকে দেখাবো যে আমাদের লিন ক্ল্যান কত বেশি শক্তিশালী। এই কথা বলে লিন ফ্যাং একটি শক্তিশালী অ্যাটাক রেডি করে সোজা কিং ট্যাংয়ের দিকে এগিয়ে যাচ্ছিল। ঠিক তখনই হঠাৎ কিং ট্যাং সেখানে কারোর অরা অনুভব করে, যা অনুভব করে কিং ট্যাং বলে, এই অরা তো তারই। এখন এটা বলা মাত্রই তখনই হঠাৎ আমরা দেখি যে লিনডং জাওয়ানের উপরে বসে একটি হিরোর এন্ট্রির সাথে সঙ্গে সঙ্গে এদের দুজনের মাঝখানে এসে ল্যান্ডিং করে, যার প্রেশারের কারণে তো লিন ফ্যাং হঠাৎই উঠতে উঠতে পিছনে গিয়ে পড়ে যায়। অন্যদিকে বাকি সব লোকও এটা দেখে অবাক হয়ে গিয়েছিল যে এরিনাতে এখন কে চলে এলো। লিন ফ্যাংও রেগে গিয়ে জিজ্ঞাসা করে, কে আছে ওখানে। যেই ধোঁয়া সরে যায় আমরা দেখি যে সামনে একটি হিরোর এন্ট্রির সাথে জাওয়ান এবং লিনডং দাঁড়িয়েছিল, যাদেরকে তো লিন ফ্যাং চিনতে পারছিল না। তাই সে বলে, তোমরা কারা, আর তোমরা আমাদের সময় নষ্ট করার চেষ্টা করলে কি করে। লিনডং যে কুকুরের বকবকের ওপরে মনোযোগ দেয় না, সে পিছনে ঘুরে এখানে কিং ট্যাংকে জিজ্ঞাসা করে, কিং ট্যাং তুমি কি ঠিক আছো। কিং ট্যাং তো এখানে লিনডংকে দেখে আগেই খুব বেশি খুশি ছিল। সে লিনডংকে জানায় যে হ্যাঁ, আমি একদম ঠিক আছি। তখনই হঠাৎ অন্যদিকে আমরা লিন ফ্যাংকে দেখি যে লিনডংকে বলছিল, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না, মনে হচ্ছে যে তোমাকে মজা দেখাতে হবে। এই কথা বলার পর লিন ফ্যাং এখানে তার এনার্জি অ্যাক্টিভেট করে লিনডংয়ের ওপরে আক্রমণ করার জন্য দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, যা দেখে লিনডং তার গ্রেট সান থান্ডার বডি টেকনিককে অ্যাক্টিভেট করে ফেলে এবং সে দ্রুত সামনের দিকে এগিয়ে এসে এখানে একটি জোরে পাঞ্চের সাথে লিন ফ্যাংকে তারই জায়গায় পৌঁছে দেয়, যা দেখে তো লিন ফ্যাংয়ের নিজের চোখের ওপরই বিশ্বাস হচ্ছিল না যে সে এক মুহূর্তে এখানে লিনডংয়ের সামনে ছিল আর অন্য মুহূর্তে সে মাটিতে পড়ে আছে, এবং একই সাথে সে খুব রেগেও গিয়েছিল। তাই সে আরও একবার এনার্জি পিল খাওয়ার চেষ্টা করে যাতে সে নিজেকে শক্তিশালী করতে পারে, যা কিং ট্যাংও দেখে নিয়েছিল। সে লিনডংকে বলে, ব্রাদার একে এই পিল খেতে দিও না। যা শুনে লিনডং বিদ্যুতের গতিতে মুভ করে এখানে লিন ফ্যাংয়ের হাতে পা রেখে তার কাছ থেকে সেই পিল নিচে ফেলে দেয়। একই সাথে লিনডং এখানে লিন ফ্যাংকে বলছিল, তুমি তো খুব বড় বদমাশ ছেলে। এ সমস্ত কিছু দেখে সেখানে উপস্থিত রেফারি এখানে লিনডংকে বলে, তুমি আসলে কে, আর তুমি এভাবে এরিনার মাঝখানে আসতে পারো না। তোমার কি জানা নেই যে এটা রুলের একেবারে বিরুদ্ধে, তুমি এখানে রুলস ভেঙেছো। এখন আমাকে তোমার ফ্যামিলিকে এখান থেকে বের করে দিতে হবে। যা শুনে লিনডং রেগে গিয়ে বলে, তুমি কি দেখতে পাচ্ছ না, তুমি অন্ধ নাকি। তোমারই নিজের ক্ল্যানের লিন ফ্যাং যে পিল খেয়ে এখানে রুলস ভাঙার চেষ্টা করেছে। যা শুনে তো সেখানে উপস্থিত সব লোকই এখনও জানতে পেরে যায় যে লিন ফ্যাংয়ের শক্তি গতবার এই কারণেই বেড়ে গিয়েছিল, কারণ সে একটি এনার্জি পিল খেয়েছিল। তারা সবাই এখানে লিন ফ্যাং এবং লিন ক্ল্যান সম্পর্কেই কথা বলতে লাগে যে এরা তো খুব বেশি ফালতু। চারিদিকে এখানে লিন ক্ল্যানের খুব বেশি অপমান হচ্ছিল। যা শুনে সেই রেফারি রেগে গিয়ে লিনডংকে বলে, তোমার এত সাহস কী করে হলো, তুমি আমার সাথে এভাবে কথা বলতে পারো না। এই কথা বলেই রেফারি দ্রুত সামনের দিকে জাম্প করে সঙ্গে সঙ্গে লিনডংয়ের উপরে আক্রমণ করে দেয়। কিন্তু আমরা দেখি যে এখানে এদের দুজনের ক্ল্যাশে সেখানে চারিদিকে অনেক বেশি এনার্জি ছড়িয়ে পড়ে, আর অবশেষে লিনডংয়ের এনার্জি বেশি হওয়ার কারণে সে খুব সহজেই ওই রেফারিকে আছড়ে পিছনে ফেলে দেয়। লিনডংয়ের এত বেশি শক্তি দেখে তো সেখানে উপস্থিত সব লোকই সঙ্গে সঙ্গে লিনডংয়ের উপরে ইমপ্রেস হয়ে যায় এবং তারা সারপ্রাইজ হয়ে বলে, এই ছেলেটা আসলে কে, যে হাফ স্টেপ ম্যানিফেস্টেশন স্টেজে পৌঁছে গেছে। মানতেই হবে যে এই ছেলেটা সত্যিই অসাধারণ। এমনকি সেই রেফারিও এখানে দাঁড়িয়ে এখন লিনডংকে জিজ্ঞাসা করে, তুমি আসলে কে, যার উত্তরে লিনডংও খুব কুলভাবে নিজের নাম বলে যে আমার নাম হলো লিনডং, যে ইয়ান সিটির লিন ফ্যামিলির মেম্বার। লিনডংয়ের এন্ট্রি দেখে তো তার ফাদার এবং গ্র্যান্ডফাদারও খুব বেশি খুশি হয়ে গিয়েছিল, কিন্তু অন্যদিকে লিন ল্যাংটিয়ানের তো খুব বেশি রাগ হচ্ছিল। এল্ডার লিনমো এখন কথা বলার জন্য কিছু একটা পেয়ে গিয়েছিল, তাই তিনি এখানে হাসতে হাসতে বলেন, এল্ডার জ্যাং কি হলো, তোমার কথা তো হঠাৎই বন্ধ হয়ে গেল। অন্যদিকে তোমার ভাগ্নে এখানে কম্পিটিশনের সময় এনার্জি পিল খেয়ে রুলস ভেঙেছে, তোমাকে তাড়াতাড়ি এই মামলাটা নিজেকেই সলভ করতে হবে, এর আগে বাকি সব লোকও রেগে যাক। এখানে এল্ডার জ্যাংয়ের কাছে আর অন্য কোনো রাস্তা বাকি ছিল না, তাই তিনি রেগে গিয়ে বলেন, লিন ফ্যাং রুল ভেঙেছে, তাই তাকে এখান থেকে নিয়ে যাওয়া হোক। যেটাতে কিছু সৈনিক এসে এখানে লিন ফ্যাংকে ধরে সেখান থেকে টানতে টানতে নিয়ে যেতে শুরু করে। অন্যদিকে লিন ফ্যাং চিৎকার করতে করতে বলছিল, আঙ্কেল আপনি এটা কি করছেন, আপনি আমাকে যা সব কিছু করতে বলেছিলেন আমি তো সেসব কিছুই করেছি,
কিন্তু আপনি আমার সাথে এমনটা কিভাবে করতে পারেন? অন্যদিকে এরিনাতে উপস্থিত সেই রেফারি এখানে লিনডংকে বলে, তুমি অবশ্যই খুব বেশি সাহসী, কিন্তু তোমাকে ভেবেচিন্তে লোকেদের সাথে পাঙ্গা নেওয়া উচিত। এই কথা বলার পরে তিনি আবারও নিজের জায়গায় পৌঁছে যান। অন্যদিকে আমরা দেখি যে কিং ট্যাং এখানে তার ব্রাদারকে দেখে খুব বেশি খুশি ছিল, তাই সে ছুটে এসে সঙ্গে সঙ্গে লিনডংকে জড়িয়ে ধরে। লিনডংও এত বছর পর কিং ট্যাংকে দেখে খুব বেশি খুশি হয়। সে কিং ট্যাংকে বলে, তুমি তো এখন আগের থেকে অনেক বেশি বড় এবং সুন্দর হয়ে গেছো, কিন্তু এখনও তোমার আচরণ সেই বাচ্চাদের মতোই। যা শুনে কিং ট্যাং হাসতে শুরু করে। একই সাথে সে লিনডংকে মনোযোগ দিয়ে দেখে বলে, গত 2 বছরে তুমিও আগের থেকে অনেক বেশি পাল্টে গেছো। তখনই হঠাৎ সেখানে জাওয়ানও চলে আসে, যেও কিং ট্যাংকে দেখে খুব বেশি খুশি ছিল। কিং ট্যাংও জাওয়ানকে দেখে তাকে আদর করতে করতে বলে, তুমিও আগের থেকে অনেক বেশি বড় হয়ে গেছো। যখন সে এখানে এসব কিছু করছিল তখনই হঠাৎ লিনডং এখানে কিং ট্যাংকে বলে, কিং ট্যাং, তুমি ফাদার এবং গ্র্যান্ডফাদারের কাছে গিয়ে অপেক্ষা করো, বাকি কাজ আমি সামলে নিব। এর উত্তরে কিং ট্যাং এখানে লিনডংকে নিজের কাছে ডেকে তার কানে কানে তাকে সব কিছু জানায় যে যখন তুমি এখানে ছিলে না তখন লিন ক্ল্যান আমাদের সাথে কী করেছে। অন্যদিকে এই কম্পিটিশনের রেফারি অ্যানাউন্স করে বলে যে লিন ফ্যাং চিটিং করেছে, তাই লিন ফ্যামিলি এই রাউন্ডের উইনার। কিন্তু তখনই হঠাৎ লিনডং এখানে সেই রেফারিকে মাঝখানে থামিয়ে দেয়, যা শুনে সেই রেফারি অবাক হয়ে জিজ্ঞাসা করে, লিনডং, এখন তোমার কি চাই? এর উত্তরে লিনডংও বলে, আমি অবশ্যই এই লড়াই জিতে গেছি, কিন্তু আমি এই লড়াই শেষ করতে চাই না, কারণ আমি অন্য কাউকে লড়াইয়ের জন্য চ্যালেঞ্জ করতে চাই। লিনডংয়ের এই কথা শুনে সেই রেফারি বলে, লিনডং, তুমি খুব বেশি জেদি, তো বলো তুমি আসলে কাকে লড়াইয়ের জন্য চ্যালেঞ্জ করতে চাও? যা শুনে তো লিনডংও সেখানে উপস্থিত সমস্ত প্ল্যাটফর্ম ছেড়ে সোজা ওপরের দিকে যেতে শুরু করে। এটা দেখে তো রেফারিও অবাক হয়ে লিনডংকে জিজ্ঞাসা করে, লিনডং, তুমি কোথায় যাচ্ছ? নিচে থাকা কিং ট্যাং তো জানতো লিনডং কোথায় যাচ্ছে, তাই সে জাওয়ানকে বলে, জাওয়ান, চলো আমাদেরকে এখান থেকে বাইরে যেতে হবে। অন্যদিকে আমরা লিনডংকে দেখি যে এভাবে দ্রুত জাম্প করতে করতে অবশেষে টপ প্ল্যাটফর্মে পৌঁছে যায়, যেখানে আসার পর লিনডং খুব বেশি কনফিডেন্টলি বলে যে আমি এখানে এসেছি যাতে আমি লড়াইয়ের জন্য চ্যালেঞ্জ করতে পারি লিন ল্যাংটিয়ানকে। লিন ল্যাংটিয়ান তো লিনডংয়ের এই কথা শুনে খুব বেশি রেগে যায়। অন্যদিকে চারিপাশের লোক নিজেদের মধ্যে কথা বলছিল যে এই ছেলেটা কি পাগল হয়ে গেছে, সে কি বুঝতেও পারছে সে কি করছে? সে লিন ক্ল্যানের লিন ল্যাংটিয়ানকে লড়াইয়ের জন্য চ্যালেঞ্জ করতে চায়। এটা শুনে তো সবাই অবাক হয়ে গিয়েছিল। এমনকি মিস লিনও এখানে লিনডংকে দেখে বলে, লিনডং, তুমি এটা কি করছো? তুমি জানো না গত 2 বছরে লিন ল্যাংটিয়ানের পাওয়ার অনেক বেশি বেড়ে গিয়েছে এবং সে অনেক খতরনাকও হয়ে উঠেছে। মাস্টার ঝ্যাং তো লিনডংয়ের এই কথা শুনে রেগে গিয়ে বলে, তোমার এত সাহস কী করে হলো? তুমি ব্রাঞ্চ ফ্যামিলির একজন সামান্য ওরিয়ার, এখানে এসে আমাদের মেন ফ্যামিলির লিন ল্যাংটিয়ানকে লড়াইয়ের জন্য চ্যালেঞ্জ করো কী করে? বাকি কিছু এল্ডারও ঠিক এভাবেই কথা বলছিল, কিন্তু লিনডং এখানে এই লোকেদেরকে বলে যে তোমরা ভালোভাবে জানো যে এখানে রেপুটেশনের কোনো ব্যাপার নেই। এটা একটা কম্পিটিশনে যেখানে যে কোনো ওরিয়ার অন্য ওরিয়ারকে লড়াইয়ের জন্য চ্যালেঞ্জ করতে পারে, এবং যদি আমার মধ্যে এত শক্তি থাকে যে আমি তাকে লড়াইয়ের জন্য চ্যালেঞ্জ করতে পারি তবে আমি করব। অন্তত কম্পিটিশনের রুলস তো আমাকে এই বিষয়ের অনুমতি দেয়। যা শুনে মাস্টার ঝ্যাং তো তখনও রাগ করছিল, কিন্তু এল্ডার লিনমো তাকে বলে, লিনডং যা কিছু বলছে তা একদম ঠিক। লিনডংও চাইলে যে কোনো ওরিয়ারকে লড়াইয়ের জন্য চ্যালেঞ্জ করতে পারে, এটাই এখানকার কম্পিটিশনের রুল। এবং কিছুক্ষণ আগে তুমি তো নিজের মুখে এসব কিছু বলছিলে। মাস্টার ঝ্যাংয়ের কাছে এসব কিছু শোনার পর বলার মতো কোনো জবাব বাকি ছিল না। অন্যদিকে লিনডং এখানে লিন ল্যাংটিয়ানকে বলে, যদি তোমার লড়াই করার সাহস না থাকে অথবা যদি তুমি আমাকে ভয় পেয়ে থাকো তবে তোমার আমার সাথে লড়াই করার কোনো দরকার নেই। এটা শুনে তো লিন ল্যাংটিয়ানের খুব বেশি রাগ হয়। এর আগে সে উঠে এরিনাতে জাম্প করতে পারতো। মাস্টার ঝ্যাং এখানে লিনডংকে বলে, চলো মেনে নিলাম যে তুমি যা সব কিছু বললে তা একদম ঠিক ছিল, রুল অনুযায়ী এর অনুমতি আছে, কিন্তু তারপরও লিন ল্যাংটিয়ান খুব ব্যস্ত মানুষ। তোমার মতো কোনো সামান্য ছেলে যার কোনো কোয়ালিফিকেশন নেই সে এভাবে মুখ তুলে লিন ল্যাংটিয়ানকে লড়াইয়ের জন্য চ্যালেঞ্জ করতে পারে না। প্রথমে তোমায় নিজেকে প্রমাণ করতে হবে। যা শুনে লিনডং জবাব দিয়ে বলে, আমি নিজেকে কিভাবে প্রমাণ করতে পারি? মাস্টার ঝ্যাং তো লিনডংয়ের এই কথা শুনে তার ক্ল্যানের 2 জন যমজ ভাইকে সঙ্গে সঙ্গে এখানে লিনডংয়ের সামনে পাঠিয়ে দেয়, যাদের মধ্য থেকে একজনের নাম ছিল লিন কিং এবং অন্যজনের নাম ছিল লিন শু। এই 2 যমজ ভাই মিলে হাফ স্টেপ ম্যানিফেস্টেশন স্টেজের ওরিয়ার। সেখানে উপস্থিত সব লোক এখানে লিনডংয়ের সামনে এই 2 যমজ ভাইকে দেখে খুব বেশি সারপ্রাইজ হয়ে গিয়েছিল, কারণ এই 2 যমজ ভাই লিন ল্যাংটিয়ানের পরে সবথেকে বেশি পাওয়ারফুল। একই সাথে মাস্টার ঝ্যাংও এখানে লিনডংকে বলে, যদি তুমি আমাদের ক্ল্যানের এই 2 যমজ ভাইকে হারিয়ে দাও তবে তুমি লিন ল্যাংটিয়ানকে চ্যালেঞ্জ করার যোগ্য হয়ে যাবে। নিচের দিকে উপস্থিত সেই 2 যমজ ভাই এখানে লিনডংকে একটু বেশি কম করে দেখছিল,
তারা লিনডংকে বলে, তুমি তো জানোই যে আমাদের পাওয়ার লিন ল্যাংটিয়ানের পরে দ্বিতীয় স্থানে আছে, তাই তুমি প্রথমে বলো আমাদের দুজনের মধ্য থেকে তুমি কার সাথে লড়াই করতে চাও, কারণ আমরা চাই না যে পরে তোমার ফ্যামিলি এই কথা বলুক যে আমরা তোমাকে বুলি করছি। লিনডংও দুজনের কথা শুনে হেসে বলে, না, এর কোনো দরকার নেই, বরং আমি তোমাদের দুজনকে একাই হারাতে পারবো। এমনিতেও আমার একা একা লড়াই করে টাইম নষ্ট করার কোনো প্রয়োজন নেই, তাই আমি তোমাদের সামনে কন্ডিশন রাখছি যে আমি শুধু তোমাদের দুজনকে 10টি অ্যাটাকের মধ্যেই হারিয়ে দিব। যদি আমি এমনটা করতে না পারি তবে আমি নিজেই হার মেনে এখান থেকে চলে যাওয়ার জন্য তৈরি। লিনডংয়ের এই সমস্ত কথা শুনে মিস লিন তো নিজের মাথা ধরে ফেলে। অন্যদিকে মাস্টার জ্যাং তো খুব খুশি হয়ে বলছিল যে এবার মজা আসবে। নিচের দিকে উপস্থিত সেই দুই যমজ ভাইও এখানে নিজেদের মধ্যে কথা বলছিল যে এবার তো আমাদের এই ছেলেটাকে পেটাতেই হবে, যাতে সে জানতে পারে আমাদের সামনে অ্যারোগেন্ট হওয়ার কি ফল হয়। লিনডং ওদের দুজনকে কথা বলতে দেখে বলে, তোমরা কি এখনও কথাই বলতে থাকবে, নাকি এগিয়ে এসে আমার উপর আক্রমণও করবে? যা শুনে সেই দুই যমজ ভাই সঙ্গে সঙ্গে তাদের পাওয়ার অ্যাক্টিভেট করে দ্রুত এগিয়ে এসে লিনডংয়ের উপরে আক্রমণ করা শুরু করে দেয়। শুরু লড়াইটা দেখে এমন মনে হচ্ছিল যেন লিনডং তাদের কাছ থেকে হেরে যাচ্ছে, তাই সেই দুই যমজ ভাই এখানে লিনডংকে পিছনে পাঠিয়ে বলে, লিনডং, আরও একবার ভেবে দেখো, তোমার কি সত্যিই মনে হয় যে তুমি শুধু 10টি অ্যাটাকের মধ্যেই আমাদেরকে হারিয়ে দিতে পারবে? যার উত্তরে লিনডং বলে, হ্যাঁ, আমি শুরুতে শুধু দেখছিলাম যে তোমাদের শক্তি কতটা, এবার আমি তোমাদের সাথে রিয়েল ফাইট করব। এইসব শুনে তো সেই দুই যমজ ভাই খুব বেশি অপমানিত ফিল করছিল, তাই তারা সঙ্গে সঙ্গে হাওয়ায় জাম্প করে এখানে ডেমনিকে পিলার টেকনিকে ব্যবহার করে লিনডংয়ের উপরে আক্রমণ করার চেষ্টা করে। অন্যদিকে লিনডংও শুধু তার গ্রেট সান থান্ডার বডি টেকনিকে ব্যবহার করে দ্রুত জাম্প করে সেই অ্যাটাককে ডিস্ট্রয় করে দেয়। একই সাথে লিনডং তাদেরকে বলে যে তোমাদের সাথে খেলা অনেক হলো, এবার তোমাদের গল্প শেষ করা যাক। এই কথা বলার সাথে সাথেই সে তার অনেকগুলো ক্লোন তৈরি করে নেয়, যা ব্যবহার করে সে এখানে ওই দুই যমজ ভাইদের উপরে আক্রমণ করে। এবং কিছুক্ষণ লড়াইয়ের পরেই আমরা দেখি যে লিনডং খুব সহজেই এই দুই যমজ ভাইকে হারিয়ে মাটিতে আছড়ে ফেলেছে। এটা দেখে তো সেখানে উপস্থিত সব লোকই খুব বেশি অবাক হয়ে গিয়েছিল। কারোরই নিজের চোখের উপরে বিশ্বাস হচ্ছিল না যে লিনডং এত বেশি শক্তিশালী হয়ে গেছে। সে শুধু তার সিঙ্গেল অ্যাটাক ব্যবহার করেই এই দুই যমজ ভাইদের হারিয়ে দিল। অন্যদিকে এরিনাতে উপস্থিত লিনডং এখানে সামনের দিকে এসে লিন ল্যাংটিয়ানকে বলে, এবার তো আমি কোয়ালিফাই তোমাকে চ্যালেঞ্জ করার জন্য, তাই এরিনাতে চলে এসো, যাতে আমরা দুজন দেখতে পারি যে কে বেশি পাওয়ারফুল। লিন ল্যাংটিয়ান ও লিনডংয়ের এই কথা শুনে সঙ্গে সঙ্গে উঠে এখানে সামনের দিকে আসতে শুরু করে, যেখানে মাস্টার ঝ্যাং লিন ল্যাংটিয়ানকে বলে একটু সাবধানে। কিন্তু লিন ল্যাংটিয়ানের তো নিজের ওপরে কিছুটা বেশি ভরসা ছিল। আশেপাশের লোক নিজেদের মধ্যে এই কথাই বলছিল যে লিনডং অবশ্যই খুব বেশি শক্তিশালী হয়ে গেছে, কিন্তু তার মধ্যে কি এত শক্তি হবে যে সে লিন ল্যাংটিয়ানকেও হারাতে পারবে? অন্যদিকে লিন ল্যাংটিয়ান এখানে লিনডংকে আওয়াজ দিয়ে বলে, লিনডং, তুমি এখানে আমাকে লড়াইয়ের জন্য চ্যালেঞ্জ করে খুব বড় ভুল করেছো, কারণ এবার তুমি হারতে চলেছো। লিন ল্যাংটিয়ানের এই রাগের সাথে চারিপাশের অ্যাটমসফিয়ার পাল্টাতে শুরু হয়ে গিয়েছিল। সে সঙ্গে সঙ্গে তার এনার্জি অ্যাক্টিভেট করে দ্রুত জাম্প করে সঙ্গে সঙ্গে এখানে লিনডংয়ের সামনে এসে দাঁড়িয়ে পড়ে। অন্যদিকে লিনডংয়ের গ্র্যান্ডফাদার তার ছেলেকে বলে, লিনডং এখানে লিন ল্যাংটিয়ানের কাছ থেকে আসলে তোমার অপমানের প্রতিশোধ নিতে চায়। কিং ট্যাংও এই কথাটা ভালোভাবে জানতো, তাই সে মনে মনে বলে, লিনডং, তোমাকে জিততেই হবে। অন্যদিকে এরিনাতে আমরা দেখি যে এই দুজনই একে অপরের মুখোমুখি চলে এসেছিল, যেখানে সবার প্রথমে লিনডং তার পাওয়ার অ্যাক্টিভেট করে দ্রুত জাম্প করে সঙ্গে সঙ্গে লিন ল্যাংটিয়ানের উপরে প্রথম আক্রমণ চালিয়ে দেয়, যে অ্যাটাককে লিন ল্যাংটিয়ান শুধু তার এক হাত দিয়েই ব্লক করে দিয়েছিল। এবং এরই সাথে এখানে এদের দুজনের মধ্যে খতরনাক ফাইট স্টার্ট হয়ে যায়, যেখানে লড়াইয়ের সময় আমরা দেখতে পাচ্ছিলাম যে লিন ল্যাংটিয়ান কিছুটা বেশি শক্তিশালী, কারণ সে তার জায়গা থেকে একটুকু মুভ করছিল না। সে একই জায়গায় দাঁড়িয়ে লিনডংয়ের সাথে লড়াই করতে থাকে। অন্যদিকে লিনডংয়ের তার সাথে লড়াই করতে কিছুটা অসুবিধা হচ্ছিল। লিন ল্যাংটিয়ানের তো মনে হচ্ছিল না যে লিনডং তাকে তার জায়গা থেকে সরাতে পারবে, কিন্তু তখনই হঠাৎ আমরা দেখি যে লিনডং তার হাতে অনেক বেশি থান্ডার এনার্জি একত্রিত করে ফেলেছিল, যা ব্যবহার করে সে সরাসরি এখানে লিন ল্যাংটিয়ানের উপরে আক্রমণ করে দেয়। যেই অ্যাটাককে লিন ল্যাংটিয়ান দস্ত করে নিয়েছিল, কিন্তু তার কাঁধের ওপর থেকে গোল্ডেন ড্র্যাগন ভেঙে নিচে পড়ে যায়। তাই লিন ল্যাংটিয়ান পিছনের দিকে ঘুরে লিনডংকে বলে, আমি ভাবিনি যে তুমি এত তাড়াতাড়ি হাফ স্টেপ ম্যানিফেস্টেশন স্টেজে পৌঁছে যাবে। এই কথাটা সত্যিই সারপ্রাইজ করে দেওয়ার মতো, কিন্তু তুমি আমাকে এখানে লড়াইয়ের জন্য চ্যালেঞ্জ করে খুব বড় ভুল করেছো, কারণ আমাকে কেউই হারাতে পারে না। এই কথা বলে লিন ল্যাংটিয়ান এখানে তার রিয়েল পাওয়ার অ্যাক্টিভেট করে ফেলে, যা খুব বেশি খতরনাক ছিল। লিন ল্যাংটিয়ানের এই এনার্জি অনুভব করে লিনডংও সারপ্রাইজ হয়ে বলে, কোথাও সে নির্বাণা লেভেলে পৌঁছে জানি তো? যার উত্তরে মিস্টার দাও জানায় যে না, সে তার ম্যানিফেস্টেশন স্টেজের পিকে আছে, কিন্তু এখনও পর্যন্ত সে নির্বাণা লেভেলে পৌঁছায়নি। এখানে লিনডংও মিস্টার দাওয়ের কথা শুনছিল।
অন্যদিকে লিন ল্যাংটিয়ান তার পাওয়ার অ্যাক্টিভেট করে দ্রুত মুভ করে সঙ্গে সঙ্গে এখানে লিনডংয়ের সামনে চলে আসে এবং সে তাকে পাঞ্চ করা শুরু করে দেয়, যার কারণে আমরা দেখি যে লিনডংয়ের মুখ থেকেও রক্ত বেরিয়ে আসে। কিন্তু সে হার মানে না, বরং সে তার থান্ডার এনার্জি অ্যাক্টিভেট করে দ্রুত মুভ করে আবারও লিন ল্যাংটিয়ানের সাথে লড়াই করা শুরু করে দেয়। এখানে চেষ্টা করার পরও লিন ল্যাংটিয়ানের মোকাবিলা করতে পারছিল না, সে একটানা আহত হচ্ছিল। লিন ল্যাংটিয়ানের জন্য লিনডংকে পেটানো খুব বেশি কঠিন ছিল না, যা দেখে মাস্টার ঝ্যাং তো খুব বেশি খুশি হচ্ছিল। অন্যদিকে লিনডংয়ের ফ্যামিলি চিন্তিত হয়ে যায়, কিন্তু কিং ট্যাং তার ফ্যামিলিকে বলে যে আপনারা চিন্তা করবেন না, আমার বিশ্বাস আছে যে ব্রাদার একেবারেই হারবে না। আর তারই কথা সত্যি ছিল, কারণ আমরা দেখি যে লিনডং আরও একবার নিজের পায়ের ওপরে দাঁড়ায়। অন্যদিকে লিন ল্যাংটিয়ান তার পাওয়ার অ্যাক্টিভেট করে লিনডংয়ের উপর থেকেই আক্রমণ করে দেয়। ঠিক তখনই হঠাৎ আমরা দেখি লিনডংয়ের পাওয়ারও হঠাৎ করেই বুস্ট হয়ে যায়, কারণ সে তার ডেমনিক এপ ট্রান্সফরমেশন টেকনিককে অ্যাক্টিভেট করে নিয়েছিল, যার কারণে লিনডংকে দেখতে খুব বেশি কুল লাগছিল। অন্যদিকে লিন ল্যাংটিয়ান এসব কিছু দেখে রেগে গিয়ে সঙ্গে সঙ্গে তার ম্যানিফেস্টেশন অরা দিয়ে লিনডংয়ের উপরে আক্রমণ করা শুরু করে দেয়, যাকে ডচ করে লিনডংও এখানে তার গোল্ডেন পিলার টেকনিকে ব্যবহার করে লিন ল্যাংটিয়ানের উপরে কাউন্টার হামলা করে। এখানে এরা দুজনই নিজেদের এনার্জি অ্যাটাক একে অপরের ওপর চালাচ্ছিল, যার কারণে এরিনাতে অনেক বেশি এনার্জি ছড়িয়ে পড়েছিল। দুজনেরই এনার্জি অ্যাটাক খুব বেশি খতরনাক ছিল এবং দুজনের মধ্যে কেউই হার মানার নামই নিচ্ছিল না। লিনডং এবং লিন ল্যাংটিয়ানের ফাইটে দেখে সব লোকই খুব বেশি সাসপেন্সে ছিল, তারা বুঝতে পারছিল না যে আসলে এই লড়াই কে জিতবে। এই লোকের একেবারে আশা করেনি যে লিনডং এখানে কিছুক্ষণও লিন ল্যাংটিয়ানের সামনে টিকতে পারবে, কিন্তু লিনডং তো এখানে উপস্থিত সব লোককে সারপ্রাইজ করে দিয়েছে। অন্যদিকে এরিনাতে আমরা দেখি যে লিন ল্যাংটিয়ানও খুব বেশি রেগে গিয়েছিল, তাই সে তার গ্রেট কিং ফিনিক্সের টেকনিক অ্যাক্টিভেট করে ফেলে, যা একটি ক্রিয়েশনাল লেভেলের মার্শাল আর্ট টেকনিক ছিল। সব লোক এখানে লিন ল্যাংটিয়ানের এই সারপ্রাইজ অ্যাটাককে দেখে খুব বেশি অবাক হয়ে গিয়েছিল। এমনকি মিস লিন তো এখানে বলছিল যে লিন ল্যাংটিয়ান কি এখানে লিনডংকে প্রাণে মেরে ফেলতে চায়। অন্যদিকে লিনডং এসব কিছু দেখে একটুকু ভয় পায় না, বরং সে সামনের দিকে এগিয়ে এসে তার অনেকগুলো ক্লোন তৈরি করে ফেলে, যেগুলো তার ম্যানিফেস্টেশন ওরা ব্যবহার করে সেই অ্যাটাককে পুরোপুরি ডিস্ট্রয় করে দেয়। যেখানে এই ব্লাস্টের কারণে আমরা দেখি যে সেখানকার নিচের প্ল্যাটফর্মও ভেঙে গিয়েছিল। সব লোকই এটা দেখে বলছিল যে এই লড়াইটা তো ধীরে ধীরে খুব বেশি খতরনাক হয়ে যাচ্ছে। লিন ল্যাংটিয়ান এখানে দেখে যে লিনডং হাওয়ায় ফ্লোট করতে পারছে এবং সে বুঝতে পারে যে লিনডং একজন সিল মাস্টার। সে এসব কিছু জেনে খুব বেশি রেগে গিয়েছিল। অন্যদিকে লিনডং এখানে তার সিল মাস্টার টেকনিকে ব্যবহার করে অনেকগুলো পাথর সরাসরি লিন ল্যাংটিয়ানের উপরে থ্রো করে দেয়। ঠিক এইভাবে সে অনেকগুলো পাথরকে এখানে লিন ল্যাংটিয়ানের আশেপাশে জুড়ে দিয়েছিল। মাস্টার জ্যাং তো এসব কিছু দেখে খুব বেশি চিন্তিত হয়ে পড়ে। অন্যদিকে মিস লিনেরও বিশ্বাস হচ্ছিল না যে লিনডং একজন সিল মাস্টার এবং একই সাথে তার মেন্টাল পাওয়ার খুব বেশি স্ট্রং। সবাই এই কথাই ভাবছিল যে লিনডং কি লিন ল্যাংটিয়ানকে সারপ্রাইজ করে দিল। কিন্তু তখনই হঠাৎ আমরা দেখি যে সেই পাথরগুলোর ভিতর থেকে এনার্জি বেরোনো শুরু করে দেয়, যেটা দেখে লিনডংও বলে এটা একদমই ভালো হচ্ছে না, আমাকে তাড়াতাড়ি কিছু একটা করতেই হবে। এই কথা বলে লিনডং তার এনার্জি জড়ো করে দ্রুত এগিয়ে যেতে শুরু করে। ঠিক তখনই হঠাৎ আমরা দেখি লিন ল্যাংটিয়ান নিজেকে মুক্ত করে ফেলে। এর আগে লিনডং তাকে হিট করতে পারত, সঙ্গে সঙ্গে সে তাকেও ব্লক করে ফেলে। এবার কেন জানি না মনে হচ্ছিল লিন ল্যাংটিয়ানের পাওয়ার আগের থেকে অনেক বেশি বেড়ে গেছে। সে এখানে লিনডংয়ের অ্যাটাককে ব্লক করার সাথে সাথে তাকে বলে যে তুমি আমার সামনে একটা পিঁপড়ার থেকে বেশি কিছু নও। এই কথা বলে লিন ল্যাংটিয়ান এবার একটি ম্যানিফেস্টেশন স্টেজের টেকনিককে ব্যবহার করে লিনডংয়ের উপরে হামলা করে দেয়, যেখানে দুটি স্পিরিচুয়াল হ্যান্ড লিনডংকে ধরার চেষ্টা করছিল। লিনডং সেই হামলাকে ডচ করে সঙ্গে সঙ্গে পিছনের দিকে এসে বলে এটা তো পোসাইডন সেক্টের একটি মার্শাল আর্ট টেকনিক, মনে হচ্ছে যে আমাকেও আমার ম্যানিফেস্টেশন স্টেজের টেকনিককে অ্যাক্টিভেট করতেই হবে, কারণ লিন ল্যাংটিয়ানের সেই ম্যানিফেস্টেশন স্টেজের টেকনিক একটানা লিনডংকে ধরার চেষ্টা করছিল। এই কারণে আমরা দেখি যে লিনডং সব হামলাকে ডচ করে সঙ্গে সঙ্গে দূরে এসে তার হ্যাভেনলি সেলেস্টিয়াল ফিঙ্গার টেকনিককে অ্যাক্টিভেট করে নেয়, যা ব্যবহার করে সেখানে লিন ল্যাংটিয়ানের উপরে আক্রমণও করে দেয়। লিন ল্যাংটিয়ানও তার ম্যানিফেস্টেশন স্টেজের টেকনিক দিয়ে সেটাকে কাউন্টার ব্যাক করে। এখন দেখার ছিল যে দুজনের মধ্যে কার অ্যাটাক বেশি খতরনাক হবে। শুরুতে তো আমরা দেখতে পারছিলাম লিনডংয়ের অ্যাটাক বেশি বিপজ্জনক এবং সে এখানে জিতছিল, কিন্তু লিন ল্যাংটিয়ান রেগে গিয়ে বলে আমি এই পিঁপড়ের কাছে হারতে পারি না, আমার শক্তি চাই। এই কথা বলতেই তার এনার্জি অনেক বেশি বেড়ে যায় এবং ধীরে ধীরে এখন তার অ্যাটাক জিততে শুরু করে। লিনডং তো কিছুই বুঝতে পারছিল না যে আসলে এমনটা কিভাবে হলো, কিন্তু মিস্টার দাও এখানে লিনডংকে জানায় যে আমি দেখতে পাচ্ছি লিন ল্যাংটিয়ানের বডিতে কোনো ধরনের এনার্জি উপস্থিত আছে, যা একটানা লিন ল্যাংটিয়ানকে শক্তিশালী করছে। লিনডং মিস্টার দাওয়ের এই কথা শুনে বলে তাহলে তো আমাদেরও কিছুটা এনার্জির ধার নেওয়া উচিত।
এই কথা বলার সাথে সাথেই হঠাৎই সে তার এনসিস্টেল সিলের ব্ল্যাক হোল ডিবর্নিং পাওয়ারকে অ্যাক্টিভেট করে ফেলে, যেটা সেখানে উপস্থিত সব এনার্জিকে একসাথেই অ্যাবজর্ব করে নেয়। এখনও সেটা লিনডংয়ের এনার্জি হোক বা লিন ল্যাংটিয়ানের। এই ডিবর্নিং টেকনিকের কারণে লিনডংয়ের এনার্জি আগের থেকে অনেক বেশি হয়ে গিয়েছিল। তাই আরও একবার সে তার সেলেস্টিয়াল ফিঙ্গার টেকনিকে ব্যবহার করে ল্যাংটিয়ানের ওপরে আক্রমণ করে, যাকে কাউন্টার করার জন্য লিন ল্যাংটিয়ানও তার রিভার্সাল মিরর টেকনিক ব্যবহার করা শুরু করে দিয়েছিল। এখানে দুজনেরই অ্যাটাক একে অপরের সাথে হিট হচ্ছিল এবং দুটি অ্যাটাকের এনার্জি খুব বেশি ছিল। এর জন্য আমরা দেখতে পাই যে সেই এফেক্টের কারণে আশেপাশে অনেক জিনিস ভাঙতে লাগে। এখানে এদের দুজনের কারণে এরিনা তো এত বেশি ধ্বংসযজ্ঞ চলছিল যে সব লোকই খুব চিন্তিত হয়ে পড়ে। তারা বলে যদি এরা দুজন এভাবেই লড়াই করতে থাকে তবে এখানে উপস্থিত দুর্বল লোকেরা প্রাণ হারাবে। লড়াই শেষ হওয়ার পর এখানে আর কিছুই বাকি থাকবে না। কিন্তু অন্যদিকে লিনডং বা লিন ল্যাংটিয়ান কেউই হার মানার জন্য তৈরি ছিল না। তারা তাদের প্রাণ দিতে রাজি ছিল, কিন্তু হার মানতে নয়। তাই আমরা দেখি যে তখনই হঠাৎ লিন ক্ল্যানের লিডার দ্রুত এদের দুজনের অ্যাটাকের মাঝখানে চলে আসে, যিনি এখানে দুজনের অ্যাটাককে ব্লক করে অবশেষে এই মোকাবিলাকে এখানেই শেষ করে দেন। যার পরে আমরা দেখি যে মাস্টার এই দুজনকে বলে, যদি তোমরা দুজন এভাবেই একে অপরের সাথে লড়াই করতে থাকো তবে সব লোক মারা যাবে। আমি চাই না যে তোমাদের দুজনের লড়াইয়ের কারণে আমার পুরো লিন সিটি ডিস্ট্রয় হয়ে যাক। লিনডং এখানে এই মাস্টারকে দেখে বলে যে ইনি তো লিন ক্ল্যানের লিডার, যার পাওয়ার ইতিমধ্যে নির্বাণা স্টেজের। অন্যদিকে সেই লিডার এখানে এদের দুজনকে বলে, তোমাদের দুজনের পাওয়ার খুব বেশি ভালো, তোমরা দুজন আমাকে ইমপ্রেস করেছো, কিন্তু এখনকার মতো তোমাদেরকে এই কম্পিটিশন থামাতে হবে। যার উত্তরে লিন ল্যাংটিয়ান তার মাস্টারের কথা শুনে বলে, যেমনটা আপনার আদেশ। বাকি সব লোকও এখানে সেক্ট লিডারকে খুব বেশি রেসপেক্ট দিচ্ছিল। অন্যদিকে সেক্ট লিডার এখানে লিনডংকে ইশারা করে বলে, ছোকরা আমার কাছে এসো। লিনডং সেক্ট লিডারের এই ইশারা পেয়ে সঙ্গে সঙ্গে এখানে তার কাছে চলে আসে। সেক্ট লিডার প্রথমে তো এখানে লিনডংকে জিজ্ঞাসা করে, লিনডং তুমি আসলে কোন ফ্যামিলি থেকে বিলং করো? যার উত্তরে লিনডং তার ফ্যামিলির সম্পর্কে বলতে শুরু করে দেয়। সেক্ট লিডার তার কথা শুনে বলে, তোমার ফ্যামিলির এত কম রিসোর্সেস থাকা সত্ত্বেও তুমি নিজেকে এত বেশি শক্তিশালী করেছো। সত্যি তুমি একজন খুব রিমার্কেবল ছেলে। আমি চাই যে তোমার মতো একজন ওরিয়ার আমাদের লিন ক্ল্যানে যুক্ত হোক। এর পাশাপাশি তিনি লিন ল্যাংটিয়ানকে বলেন যে তোমার এবং লিনডংয়ের পাওয়ার প্রায় সমান, তাই এ তোমার ওয়ার অফ 100 ডাইনাস্টি গ্রুপে আসার জন্য একদম পারফেক্ট। লিন ল্যাংটিয়ানের অবশ্যই এইসব শুনে খুব রাগ হচ্ছিল, কিন্তু সে তার সেক্ট লিডারের কথাও অমান্য করতে পারবে না। তাই সে বলে, যেমনটা লিডার বলবে আমি তেমনই করব। এই কথা বলার পর সে সেক্ট লিডারকে বলে যে আমার একটা জরুরি কাজ আছে, যা শেষ করার জন্য আমাকে এখন এখান থেকে যেতে হবে। যেটা বলে লিন ল্যাংটিয়ান এর আগে সেখান থেকে যেত। সে লিনডংকে বলে, আমাদের দুজনের মধ্যে এই লড়াই এখনও শেষ হয়নি। এই লড়াই শুধু একটাই জিনিস শেষ করতে পারে, এবং তা হলো আমাদের দুজনের মধ্য থেকে কারোর একজনের মৃত্যু। অর্থাৎ আমরা দুজন এই লড়াই আবারও পরে কন্টিনিউ করব। আশা করি যে পরের বার তুমি এত লাকি হবে না যে সেখানে সেক্ট মাস্টার তোমাকে বাঁচাতে আসবে। এই সব কথা বলার পর লিন ল্যাংটিয়ান সেখান থেকে উড়ে চলে যায়। অন্যদিকে লিনডংয়ের তো এই কথাগুলো নিয়ে একেবারেই চিন্তা ছিল না, কারণ তার যা পাওয়ার ছিল সে তা পেয়ে গিয়েছে। সে লিন ল্যাংটিয়ানকে সব লোকের সামনে ইতিমধ্যে অনেক অপমান করে দিয়েছে এবং সে তার ফ্যামিলির প্রতিশোধও নিয়েছে। কারণ লিন ল্যাংটিয়ান যে সবার সামনে এত বড়াই করতো যে আমাকে কেউই হারাতে পারবে না, কিন্তু লিনডং আজকে তাকে তার আসল অবস্থান দেখিয়ে দিয়েছে। এরপর আমরা সেক্ট লিডারকেও দেখি, যিনি লিনডংকে নিজের সাথে নিয়ে এখানে সব লোকের সামনে এসে দাঁড়ান। যেখানে তিনি প্রথমে তো সব লোককে ধন্যবাদ জানান যে তারা এখানে এই লিন ক্ল্যানের কম্পিটিশনে এসেছে, কিন্তু তিনি সবচেয়ে বেশি কৃতজ্ঞ তো এখানে লিনডংয়ের ফ্যামিলির কাছে ছিলেন, যে তারা লিনডংয়ের মতো একজন সেরা ওরিয়ারকে এখানে লিন ক্ল্যানের হাতে তুলে দিয়েছে। একই সাথে তিনি এখানে সব লোকের সামনে অ্যানাউন্স করেন যে আজ থেকে লিনডংয়ের সমস্ত ফ্যামিলি আমাদের লিন ক্ল্যানের সাথে যুক্ত হয়ে গেল। অর্থাৎ লিনডংয়ের ফ্যামিলি এখন থেকে কোনো ব্রাঞ্চ ফ্যামিলি নয়, বরং তারা লিন ক্ল্যানের মূল ফ্যামিলি। এই কারণে আজ থেকে তারা লিন ক্ল্যানের প্রতিটি রিসোর্সেস ভালোভাবে ব্যবহার করতে পারবে, যাতে তারা নিজেদেরকে আরও শক্তিশালী করতে পারে। এখানে লিন ক্ল্যানের লিডারের এই সমস্ত কথা শুনে তো সব লোকই খুশি ছিল, কিন্তু সবচেয়ে বেশি খুশি ছিল লিনডং, কারণ আজ সে তার ফ্যামিলির জন্য যা করতে চেয়েছিল সে তা করে দেখালো। অন্যদিকে লিনডংয়ের ফ্যামিলিও খুব বেশি ইমোশনাল হয়ে গিয়েছিল। তারা বলে যে অবশেষে এত বছর পরে আমাদের যা চাওয়ার ছিল আমরা তা পেয়ে গেলাম। লিনডং আমার ছেলে, আমার তোমার উপরে গর্ব হচ্ছে, তুমি করে দেখালে, তুমি আমাদের মাথা গর্বে উঁচু করে দিলে। লিনডং এখানে তার ফ্যামিলিকে খুশি দেখে খুব ভালো অনুভব করছিল, কিন্তু একই সাথে সে মনে মনে বলে যে আমার যা চাওয়ার ছিল আমি তা পেয়ে গেলাম, এখন আমি কি করব। পরের দিন আমরা দেখি এল্ডার লিন মো এখানে লিনডংকে নিজের সাথে নিয়ে লিন ক্ল্যানের প্যাট্রিকের কাছে চলে আসে। লিন ক্ল্যানের প্যাট্রিক তো এখানে লিনডংকে দেখে খুব বেশি খুশি হয়ে যান। একই সাথে তিনি এল্ডার লিন মোকে বলেন যে
আমাদের দুজনকে কিছুক্ষণের জন্য একা ছেড়ে দাও। যা শুনে এল্ডার লিন মো ঠিক তেমনটাই করে। তার এখান থেকে চলে যাওয়ার পর প্যাট্রিক এখানে লিনডংকে জিজ্ঞাসা করে, এখন তো তোমার ফ্যামিলি আমাদের লিন ক্ল্যানের সাথে যুক্ত হয়ে গেছে, অর্থাৎ তোমার যা চাওয়া ছিল তা তুমি পেয়ে গিয়েছো। তোমার কি মনে হয় আমাদের লিন ক্ল্যানের পজিশন কি? আমাদের লিন ক্ল্যান সম্পর্কে তুমি কী বা ভাবো? যা শুনে লিনডং জবাব দিয়ে বলে, আমি আমার লিন ক্ল্যান সম্পর্কে ভাবি যে এটা গ্রেট ইয়ান ডাইনাস্টির 4টি মেজর ফ্যামিলির মধ্যে একটা। বরং এটা বলা তো বেশি ভালো হবে যে এটা সেই 4 মেজর ফ্যামিলির মধ্যে সবচেয়ে বেশি পাওয়ারফুল। যা শুনে তো এখানে প্যাট্রিক খুব খুশি হয়েছে। একই সাথে তিনি লিনডংকে আরেকটি প্রশ্ন করে জিজ্ঞাসা করেন, আচ্ছা এটা বলো তো গ্রেট ইয়ান ডাইনাস্টির বাইরে আমাদের লিন ক্ল্যানের কী পজিশন আছে? যার জবাব তো এখানে লিনডংয়ের কাছেও ছিল না, কারণ আজ পর্যন্ত সে গ্রেট ইয়ান ডাইনাস্টির বাইরে কখনো যায়নি। এই কারণে লিন ক্ল্যানের প্যাট্রিক নিজে জবাব দিয়ে বলে, গ্রেট ইয়ান ডাইনাস্টির বাইরে আমাদের লিন ক্ল্যানকে কেউই চেনে না, বরং বাইরে আমাদের তেমন কোনো সম্মানও নেই। যার উত্তরে তো লিনডং অবাক হয়ে বলে, এটা কিভাবে পসিবল? আপনি তো একজন নির্বাণা স্টেজের ওরিয়ার, তাহলে আমাদের ক্ল্যানের সম্মান বাইরে কি করে নেই? লিনডংয়ের এই প্রশ্নে তো লিন ক্ল্যানের প্যাট্রিক হাসতে শুরু করে দিয়েছিল, কারণ তিনি বুঝতে পেরে গিয়েছিলেন যে লিনডং এখনও পর্যন্ত কিচ্ছু জানে না। তিনি লিনডংকে বলেন, যদি তুমি রিয়েল শক্তির ব্যাপারে জানতে চাও তবে তোমাকে গ্রেট ইয়ান ডাইনাস্টির বাইরে যেতে হবে, যার শুধু একটাই উপায় আছে, ওয়ার অফ 100 ডাইনাস্টি। এখানে ওয়ার অফ 100 ডাইনাস্টির নাম শুনে তো হঠাৎ করে লিনডংয়ের কিংজিয়ের কথা মনে পড়ে যায়, যেখানে কিংজি লিনডংকে বলেছিল, যতক্ষণ না তুমি ওয়ার অফ 100 ডাইনাস্টিতে অংশ নেওয়ার যোগ্য হয়ে যাচ্ছ ততক্ষণ পর্যন্ত আমার সামনে এসো না, কারণ সেখানে শুধু শক্তিশালী লোকেরাই অংশ নিতে পারে। এখানে প্যাট্রিক লিনডংকে এভাবে সারপ্রাইজ হতে দেখে তাকে জিজ্ঞাসা করে যে তুমি কি ওয়ার অফ 100 ডাইনাস্টির সম্পর্কে জানো? যার উত্তরে লিনডং জবাব দিয়ে বলে যে না, আমি বেশি কিছু জানি না, শুধু আমি 2-1 বার সেটার নাম শুনেছি। লিন প্যাট্রিক এখানে লিনডংয়ের এই কথা শুনে তাকে এক্সপ্লেন করে বলে, আসলে আমাদের এই কন্টিনেন্টে হাজার হাজার ডাইনাস্টিস আছে, কিছু ছোট ডাইনাস্টিস, কিছু বড় ডাইনাস্টিস। আমাদের গ্রেট ইয়ান ডাইনাস্টি তো এই পুরো সমুদ্রের মধ্যে শুধু 1 ফোঁটা জলের সমান। এই কারণে আমাদের ক্ল্যানের বাইরের দুনিয়ায় তেমন বেশি একটা সম্মান নেই। কিন্তু ওয়ার অফ 100 ডাইনাস্টি এটা একটা খুবই স্পেশাল টাইপের কম্পিটিশন। যদি কোনোভাবে আমাদের ডাইনাস্টি এতে জিতে যায় তবে আমাদের লিন ক্ল্যানের নাম খুব বেশি ফেমাস হয়ে যাবে এবং আমরা এত পরিমাণ পাওয়ার পাবো যে যা তুমি ভাবতেও পারবে না। লিনডং এখানে লিন প্যাট্রিকের সমস্ত কথা শুনে ওনার কাছে জিজ্ঞাসা করে যে আচ্ছা এই ওয়ার অফ 100 ডাইনাস্টিকে অর্গানাইজ কে করায়? যার উত্তরে লিন প্যাট্রিকে জবাব দিয়ে বলে, এগুলো কিছু এমন সেক্ট যারা সমস্ত ডাইনাস্টির থেকে সবচেয়ে শক্তিশালী, তাদের আসলে সুপার সেক্ট বলা হয়। এখানে সুপার সেক্টের নাম তো লিনডং প্রথমবার শুনেছিল। অন্যদিকে লিন প্যাট্রিক লিনডংকে জানায় যে সুপার সেক্টের লোক খুব বেশি শক্তিশালী হয়, তাদের শক্তির সামনে আমরা কিছুই না। যদি তারা চায় তবে তারা কোনো ডাইনাস্টিকে শুধু চোখের পলকে শেষ করে দিতে পারে। লিনডং এখানে লিন প্যাট্রিকের কথা শুনে বুঝে গিয়েছিল যে কিংজিও অবশ্যই সেই সুপার সেক্টগুলির কোনো একটির মেম্বার হবে, এই কারণেই তো সে এত বেশি পাওয়ারফুল। অন্যদিকে লিন প্যাট্রিক এখানে লিনডংকে বলে, যদি তুমি ওয়ার অফ 100 ডাইনাস্টি জিতে নাও তবে কোনো বড় সুপার সেক্ট তোমাকে তাদের সেক্টে জয়েন করিয়ে নিবে, যার পরে তুমি এই পুরো ডাইনাস্টিকে একা রক্ষা করতে পারবে। লিনডংয়ের তো এই সম্পর্কে কিছুই জানা ছিল না। অন্যদিকে প্যাট্রিক এখানে লিনডংকে জানায়, আজ থেকে 200 বছর আগে আমাদের লিন ক্ল্যানের একজন ওরিয়ার সুপার সেক্টে জয়েন হয়েছিল এবং তারই কারণে আমরা এখানে গ্রেট ইয়ান ডাইনাস্টিতে থাকার অনুমতি পেয়েছিলাম, আর আমরা এখানে এত বেশি শক্তিশালী হতে পেরেছি। কিন্তু আফসোস এখন এত বেশি সময় পেরিয়ে গেছে এবং আমাদের এখানে এত বেশি শক্তিশালী ওরিয়ার আবারও জন্মায়নি। কিন্তু লিনডং, আমি তোমার উপরে আশা করতে পারি, তুমি কি ওয়ার অফ 100 ডাইনাস্টিতে অংশ নিয়ে নিজের ভাগ্য পরীক্ষা করতে চাইবে? যা শুনে লিনডং 1 সেকেন্ডেরও সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে হ্যাতে জবাব দেয়, কারণ সে তো আগে থেকেই এর জন্য খুব বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিল আর সে কিংজিয়ের সাথে দেখা করার জন্য যে কোনো কিছু করতে পারত। লিন প্যাট্রিকও এটা দেখে হাসতে শুরু করে দেন। লিনডং এখানে লিন প্যাট্রিককে জিজ্ঞাসা করে যে আচ্ছা এই ওয়ার অফ 100 ডাইনাস্টি কবে শুরু হবে? যার উত্তরে লিন প্যাট্রিকে জবাব দিয়ে বলে, আজ থেকে 1 মাস পর আমাদের গ্রেট ইয়ান ডাইনাস্টির সিলেকশন কম্পিটিশন হতে চলেছে, যেখানে সেই ওরিয়ারদের সিলেকশন করা হবে, যে ওরিয়াররা আমাদের গ্রেট ইয়ান ডাইনাস্টিকে ওয়ার অফ 100 ডাইনাস্টিতে রিপ্রেজেন্ট করতে চলেছে। সেই সিলেকশন কম্পিটিশনে আমি তোমাকে এবং তোমার সাথে লিন ল্যাংটিয়ানকেও পাঠাতে চলেছি। এটা শুনে তো লিনডং অবাক হয়ে বলে, আমরা দুজন একসাথে কি করে কাজ করতে পারি? যার উত্তরে লিন প্যাট্রিক এখানে লিনডংকে বুঝিয়ে বলে যে আমি জানি যে তোমাদের দুজনের মধ্যে কিছুটা শত্রুতা আছে, কিন্তু নিজেদের ভিতরের রাগগুলোকে তোমাদের একপাশে সরিয়ে রাখতে হবে, কারণ ক্ল্যানের সম্মান বেশি বড় এবং এই ধরনের সুযোগ বারবার আসে না। তোমরা দুজনই আমাদের লিন ক্ল্যানের সেরা ওরিয়ার, এই কারণে তোমাদের দুজনকে একসাথে কাজ করতেই হবে।
লিনডং এখানে লিন প্যাট্রিকের সমস্ত কথা শুনে অবশেষে এগ্রি হয়ে যায়। অন্যদিকে লিন প্যাট্রিক এখানে লিনডংকে বলে, চলো এবার তোমার প্রস্তুতি শুরু করে দাও, কারণ তোমার কাছে শুধু 1 মাস সময় আছে। এই 1 মাসের মধ্যে তোমাকে নিজেকে আরও শক্তিশালী করতে হবে। আমি তো তোমাকে বলবো যে তুমি আমাদের লিন ক্ল্যানের ট্রেজার হলের দিকে যাও, যেখান থেকে তুমি তোমার পছন্দ মতো যে কোনো ট্রেজার নিতে পারো, যা ব্যবহার করে তুমি নিজেকে আরও শক্তিশালী করতে পারবে। লিনডং এখানে লিন প্যাট্রিকের সমস্ত কথা শুনে ওনাকে বিদায় জানিয়ে সেখান থেকে ট্রেজার হলের দিকে রওনা হয়ে যায়, যেখানে লিনডংয়ের সাথে এল্ডার মুইও ছিল। তিনি রাস্তায় চলতে চলতে লিনডংকে বলেন যে তোমার জন্য এটা খুব বেশি গর্বের বিষয়, কারণ আমাদের লিন ক্ল্যানের ট্রেজার হলের ভিতরে যাওয়ার অনুমতি খুব কম লোককে দেওয়া হয়। ভিতরে যাওয়ার পর তুমি অনেক পাওয়ারফুল লেভেলের ট্রেজার পেয়ে যাবে। সেখানে আর্থ এবং স্পিরিচুয়াল লেভেলের ট্রেজার উপস্থিত আছে, যা শুনে তো লিনডং খুব বেশি এক্সাইটেড ছিল। এবং তারা এভাবে চলতে চলতে অবশেষে এখানে ট্রেজার হলের বাইরে পৌঁছে গিয়েছিল, যেখানে এল্ডার মু এখানে গার্জিয়ান লিনজিকে বলেন যে লিনজি, এই ছেলেটার নাম হলো লিনডং, যাকে প্যাট্রিকের পক্ষ থেকে ট্রেজার হলে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে, তাই এর জন্য দরজা খুলে দাও। গার্জিয়ান লিনজিও ঠিক এমনটাই করে, কিন্তু এর আগে লিনডং ভিতরে যেতে পারত। লিনজি রাস্তায় লিনডংকে থামিয়ে তাকে রুলস সম্পর্কে বোঝায়, যেমন কি ভিতরে যাওয়ার পর লিনডংয়ের কাছে শুধু 1 মাস সময় আছে। 1 মাস পরে তাকে সঙ্গে সঙ্গে বাইরে আসতে হবে। লিনডংও ভিতরে যাওয়ার পর যে কোনো একটি পাওয়ারফুল ট্রেজার নিজের জন্য চুজ করতে পারবে। একটির বেশি ট্রেজার সে একসাথে বাইরে আনতে পারবে না, না হলে এখানে লাগানো স্পিরিচুয়াল এরে তাকে পুরোপুরি জ্বালিয়ে ফেলবে। লিনডংয়ের এই রুলস সম্পর্কে বেশি কিছু প্রবলেম ছিল না, তাই সে এখানে লিনজিকে বলে, ঠিক আছে আমি এমন কিছু করব না। এ সমস্ত কথা বলার পর লিনডং এখানে ট্রেজার হলের ভিতরে এন্টার হয়ে যায়, যা ভিতর থেকে খুব বেশি বড় ছিল। সে আশেপাশের ট্রেজারগুলো দেখে খুব খুশি হচ্ছিল। অন্যদিকে মিস্টার দাও লিনডংকে বলে যে এখানে উপস্থিত সমস্ত ট্রেজার খুব বেশি বেকার, আমার তো একটিও ট্রেজার এখানে পছন্দ হচ্ছে না। কিন্তু আমরা তো এই কথাটা খুব ভালোভাবেই জানি যে মিস্টার দাও যে কোনো ভালো ট্রেজারকে শুনে খুঁজে বের করতে পারে। এই কারণে আমরা দেখি লিনডং এখানে মিস্টার দাওয়ের সাহায্য নেওয়া শুরু করে দেয়। অন্যদিকে বাইরে সন্ধ্যা হয়ে গিয়েছিল, যেখানে হঠাৎই লিনজির কাছে মাস্টার ঝ্যাং চলে আসে। তিনি লিনজিকে বলেন যে তুমি এখানে এই ট্রেজার হলের ডিউটি করে তো বিরক্ত হয়ে গেছো, তাই না? যদি তোমার এর চেয়ে বড় পোস্ট চাই তবে তোমাকে আমার সাহায্য করতে হবে। লিনজিও এখানে এই ডিউটি করতে করতে বোর ফিল করছিল, তাই সে আর এই ডিউটি করতে চাইছিল না, বরং সে তার জীবনে বড় কিছু করতে চাইছিল। এই কারণে সে মাস্টার জ্যাংয়ের সাথে এগ্রি হয়ে যায়। অন্যদিকে ট্রেজার হলের ভিতরে আমরা লিনডংকে দেখি যে 3টি ট্রেজার পছন্দ করে নিয়েছিল। তাদের মধ্য থেকে একটি শিল্ড, একটি আর্মার এবং অন্যটি একটি কার্ড ছিল। 3টি একই লেভেলের ট্রেজার, যা এখানে উপস্থিত বাকি সব ট্রেজারের চেয়ে বেশি শক্তিশালী। কিন্তু লিনডংও বুঝতে পারছিল না যে আসলে সেই 3টির মধ্যে কোন ট্রেজারকে চুজ করবে। অন্যদিকে মিস্টার দাও এখানে লিনডংকে বলছিল যে এই 3টি ট্রেজারই বেকার, আমার তো একটিও পছন্দ হচ্ছে না, তুমি চাইলে এদের মধ্য থেকে যে কোনো একটিকে চুজ করতে পারো। এখানে এর আগে লিনডং কোনো সিদ্ধান্ত নিতে পারত, ঠিক তখনই হঠাৎ সেখানে একটি ফরমেশন অ্যারে অ্যাক্টিভেট হয়ে যায়, যা লিনডং এবং মিস্টার দাওয়ের উপরে আক্রমণ করা শুরু করে। লিনডং তো কিছুই বুঝতে পারছিল না। সে চিৎকার করে বলে যে আমি তো কোনো কিছু টাচও করিনি, তাহলে এই ফরমেশন অ্যারে অ্যাক্টিভেট হলো কী করে? এখন এই ফরমেশন অ্যারে ছিল খুব বেশি খতরনাক, যা একটানা লিনডং এবং মিস্টার দাওয়ের উপরে অ্যাটাক করেই যাচ্ছিল। তারা নিজেদেরকে খুব কষ্ট করে বাঁচাচ্ছিল। ঠিক তখনই হঠাৎ মিস্টার দাও এখানে লিনডংকে বলে যে আমাদের নিজেদের মধ্যে কথা বলে কোনো লাভ নেই, তোমাকে তাড়াতাড়ি এই ফরমেশনের আই কন্ট্রোলকে খুঁজে বের করতে হবে, কারণ যদি তুমি এই ফরমেশনের আই কন্ট্রোলকে ব্রেক করে দাও তবেই তুমি নিজেকে বাঁচাতে পারবে, না হলে তোমার কোনো অ্যাটাকই এখানে কাজে আসবে না। কারণ লিনডং যখন এখানে অ্যাটাক চালিয়ে সেই ফরমেশন অ্যারেকে ভাঙার চেষ্টা করতো, তখন সেই ফরমেশন অ্যারে আগের চেয়েও বেশি অ্যাগ্রেসিভ হয়ে যেত। এবং আমরা জানতে পারি যে আসলে এই ফরমেশন অ্যারেকে অ্যাক্টিভেট অন্য কেউ করেনি, বরং বাইরে উপস্থিত গার্জিয়ান লিনজি করেছিল, যার সাথে মাস্টার জ্যাংও সেখানে উপস্থিত ছিল। এবং এই দুজনেই চায় যে লিনডং এখানেই মারা যাক। অন্যদিকে লিনডং নিজেকে বাঁচিয়ে হঠাৎ করেই তার মেন্টাল পাওয়ারকে অ্যাক্টিভেট করে ফেলে, যা ব্যবহার করে সে অবশেষে ফরমেশন আইকে খুঁজে নেয়, যাকে খোঁজার সাথে সাথেই লিনডংয়ের সঙ্গে সঙ্গে তার ব্লাডি ঘোস্ট পাপেটকেও বাইরে বের করে নিয়েছিল, এবং সেটা ব্যবহার করে সে ওই ফরমেশন আইকে খুব সহজেই ব্রেক করে ফেলে। এর কারণে এখানে গার্জিয়ান লিনজিও বেশ গুরুতর চোট পায়। মাস্টার জ্যাং তো এটা দেখে সারপ্রাইজ হয়ে বলে, আরে এসব কি করে হলো? সেই ছেলেটা আসলে আমাদের ট্রেজার হলের ফরমেশন অ্যারেকে কীভাবে ভাঙতে পারে? চলো আমাদের তাড়াতাড়ি গিয়ে তাকে ধরা উচিত এবং তাকে পানিশমেন্ট দেওয়া উচিত, এটা আমাদের কাছে খুব ভালো একটা সুযোগ। কিন্তু গার্জিয়ান লিনজি এখানে খুব বেশি ভয় পেয়ে গিয়েছিল। সে মাস্টার জ্যাংকে বলে যদি তোমার যেতে হয় তবে তুমি একা যাও, কারণ এই ফরমেশন অ্যারে খুব বেশি পাওয়ারফুল ছিল,
যাকে একজন নির্বাণা লেভেল ওরিয়ারই ভাঙতে পারে, কিন্তু সেই ছেলেটা এত সহজে এই ফরমেশনে রেখে ভেঙে ফেললো। আমার সেই ছেলেটার থেকে ভয় লাগছে। জানি না আসলে এ কী ধরনের মানুষ। আমার একে কোনো সামান্য মানুষ বলে মনে হচ্ছে না। গার্জিয়ান লিঞ্জের হার মানার কারণে মাস্টার জ্যাংও এখানে কিচ্ছু করতে পারে না, তাই সেও হার মেনে রাগের সাথে এখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা লিন্ডংকে দেখি যে এখানে খুব বেশি অবাকের সাথে দাঁড়িয়েছিল। মিস্টার দাও তাকে জিজ্ঞাসা করে, লিন্ডং তোমার কি হলো? লিন্ডংও জবাব দিয়ে বলে, যখন আমি কিছুক্ষণ আগে আমার মেন্টাল পাওয়ার অ্যাক্টিভেট করেছিলাম, ঠিক তখনই হঠাৎ আমি অনুভব করলাম যে একটি ট্রেজার আমার মেন্টাল পাওয়ারের সাথে রিয়াক্ট করছে। এই কথা বলে লিন্ডংয়ের সঙ্গে সঙ্গে জাম্প করে সেই আর্টিফ্যাক্টের সামনে চলে আসে। কিন্তু এবার যখন লিন্ডং এখানে তার স্পিরিচুয়াল বা মেন্টাল দুটো পাওয়ারই ব্যবহার করে সেটাকে অ্যাক্টিভেট করার চেষ্টা করে, তো কোনো কিচ্ছু লাভ হয় না। তখনই হঠাৎ মিস্টার দাওয়ের বলার পরে লিন্ডং এখানে মেন্টাল এবং স্পিরিচুয়াল দুটো পাওয়ারকে কম্বাইন করে একসাথে ইউজ করে, যার কারণে আমরা দেখি যে সামনে পড়ে থাকা সেই ড্র্যাগন আর্টিফ্যাক্ট আবারও অ্যাক্টিভেট হয়ে যায় এবং এখন সেটা ধীরে ধীরে সাইজে অনেক বড় হতে শুরু করে। এই আর্টিফ্যাক্ট যখন সাইজে ছোট ছিল তখনও লিন্ডং এটাকে তোলার চেষ্টা করেছিল, কিন্তু এর ওজন খুব বেশি ছিল। এখন তো এটা ধীরে ধীরে এভাবে বড় হয়ে যাচ্ছে, যা তোলা কারো সাধ্যের কথা নয়। মনে হচ্ছিল যেন ধীরে ধীরে এটা পুরো ট্রেজার হলকেই ডিস্ট্রয় করে দিবে। লিন্ডং এবং মিস্টার দাও এটা দেখে খুব বেশি চিন্তিত হয়ে পড়েছিল, তাই তারা তাদের পুরো চেষ্টা করছিল যাতে তারা এই আর্টিফ্যাক্টকে বড় হওয়া থেকে থামাতে পারে। মিস্টার দাও লিন্ডংকে বলে যে প্রথমে তোমাকে এই ট্রেজারকে তোমার ব্লাডের সাহায্যে রিফাইন করতে হবে, কারণ তারপরেই তুমি এই ট্রেজারের মালিক হয়ে যাবে। তখন এটা তোমার সমস্ত আদেশ মানবে। যা শুনে লিন্ডং ঠিক তেমনটাই করে এবং কিছুক্ষণ চেষ্টা করার পর অবশেষে সে তার ব্লাডের সাথে সেই ট্রেজারকে রিফাইন করে নেয়, যার কারণে আমরা দেখি যে এবার লিন্ডংয়ের আদেশের কারণে সেই ট্রেজার খুব ছোট হয়ে যায় এবং এবার সেই ট্রেজারের ওজনও আগের চেয়ে হালকা হয়ে গিয়েছিল। লিন্ডং অবাক হয়ে বলে, গতবার যখন আমি এটাকে তোলার চেষ্টা করেছিলাম তখনকার চেয়ে এটা খুব বেশি হালকা মনে হচ্ছে। মিস্টার দাও হেসে লিন্ডংকে বলে, চলো এবার তোমার ট্রেজার তুমি পেয়ে গেছো এবং এটা তোমার কথা ভালোভাবে মানবেও। এর ওজন অনুযায়ী কোনো নির্বাণা লেভেলের ওরিয়ারও এটাকে তুলতে পারবে না, কিন্তু তুমি এটাকে সহজেই তুলতে পারবে কারণ তুমি এর মালিক। আর সত্যি কথা বলতে আমারও জানা নেই যে আসলে আমরা এই ট্রেজারকে কিভাবে ব্যবহার করব, কিন্তু যেহেতু তুমি এখন এই ট্রেজার নিয়েছো তাই এবার আমাদেরকে এটা নিয়েই বাইরে যেতে হবে। যার উত্তরে লিন্ডং জবাব দিয়ে বলে যে না, অবশ্যই আমরা আমাদের ট্রেজার তো পেয়ে গেছি, কিন্তু এখানে অনেক ট্রেজার এবং ওয়েপেন রয়েছে, যার কারণে এখানকার এনার্জি খুব বেশি ডেন্স, কেননা আমরা এখানেই থেকে আমাদের লেভেলও ব্রেক থ্রু করি। এই কথা বলার পর লিন্ডং সেখানেই বসে কাল্টিভেশন করা শুরু করে দেয় এবং এভাবে দেখতে দেখতে পুরো 1 মাস পেরিয়ে যায়, যেখানে লিন্ডং সেই ট্রেজার হলে বসে কাল্টিভেশন প্র্যাকটিস করছিল। 1 মাস পরে এল্ডার মু এখানে লিন্ডংয়ের সাথে দেখা করার জন্য চলে আসে। ট্রেজার হলের দরজা খোলার সাথে সাথেই লিন্ডং এখানে এল্ডার মুয়ের সামনে এসে উপস্থিত হয়, যেখানে এল্ডার মু লিন্ডংকে এভাবে লেভেল ব্রেক থ্রু করতে দেখে খুব বেশি খুশি হয়ে বলে যে আমার তো বিশ্বাসই হচ্ছে না তুমি শুধু 1 মাসের মধ্যেই তোমার লেভেল আপ করে ফেলেছো এবং তুমি এখন ম্যানিফেস্টেশন স্টেজের কোরিয়ার হয়ে গেছো। যা শুনে তো লিন্ডং এখানে এল্ডার মুকে ধন্যবাদ জানিয়ে বলে এটা আপনাদের ট্রেজার হলের কারণেই হয়েছে। একই সাথে সে জানায় যে আমার এই ট্রেজারটা খুব বেশি পছন্দ হয়েছে। লিন্ডংয়ের এই ট্রেজার দেখে তো এল্ডার মু অবাক হয়ে বলে, এটা তো জং ইউ ফ্যাং, এটাকে তুমি আসলে কিভাবে অর্জন করলে? কারণ আজ থেকে আগে এটাকে তো কেউ নিজের জায়গা থেকে সরাতে পর্যন্ত পারেনি। যা শুনে লিন্ডং হেসে বলে, তাহলে তো মনে হচ্ছে যে হয়তো এই ট্রেজার আমার জন্যই তৈরি হয়েছিল এবং আমার ভাগ্য আমাকে এই ট্রেজারের কাছে নিয়ে এসেছে। এল্ডার মু এই সমস্ত কথা শুনে হাসছিল। এরপরে তিনি লিন্ডংকে বলেন যে এবার তোমাকে সিলেকশন কম্পিটিশনের জন্য কিছুদিনের মধ্যে এখান থেকে রওনা হতে হবে, তাই তার আগে তোমার কি কোনো আরও প্রস্তুতি নেওয়ার আছে? যার উত্তরে লিন্ডং জবাব দিয়ে বলে, না, এখন আমার কাছে শুধু কিছুদিনই বাকি আছে। আমি এমনিতেও গত 2 বছর ধরে আমার ফ্যামিলির সাথে বেশি দেখা করতে পারিনি, তাই আমি চাই যে আমার কাছে যতটা সময় বাকি আছে আমি সেই সময়টা আমার ফ্যামিলির সাথে কাটাই। এইসব শুনে তো এল্ডার মু এখানে লিন্ডংকে অনুমতি দিয়ে দিয়েছিল। এরপরে আমরা সন্ধ্যার দৃশ্য দেখতে পাই যেখানে লিন্ডং গ্যালারিতে ওয়াক করে যাচ্ছিল। ঠিক তখনই হঠাৎ কিং ট্যাং এখানে লিন্ডংকে দেখে নেয় এবং সে সঙ্গে সঙ্গে ছুটে এসে লিন্ডংয়ের কাছে চলে আসে। লিন্ডং ও কিং ট্যাংয়ের সাথে দেখা করে খুব বেশি খুশি হয়ে বলে, আমি ফাদার এবং গ্র্যান্ডফাদারের সাথে দেখা করার জন্য যাচ্ছিলাম, ভালো হলো যে তোমার সাথে রাস্তাতেই আমার দেখা হয়ে গেল। কিং ট্যাংও খুশি হয়ে লিন্ডংকে বলছিল যে আমি তো খুব বেশি খুশি যে অবশেষে তুমি আবারও ইয়ান সিটিতে চলে এসেছো। এখন আমাদের ফ্যামিলি সবসময় ইয়ান সিটিতে একসাথে মিলেমিশে থাকবে। তোমাকে ছাড়া তো আমি এখানে খুব বেশি বিরক্ত হয়ে গেছিলাম। লিন্ডং এখানে কিং ট্যাংয়ের সমস্ত কথা শুনে জবাব দিয়ে বলে, আমি ইয়ান সিটিতে সব সময়কার জন্য ফিরে আসিনি, বরং আমাকে আবারও এখান থেকে যেতে হবে। আমি আমাদের প্যাট্রিককে প্রতিশ্রুতি দিয়েছি যে
আমি তাদের জন্য ওয়ার অফ 100 ডাইনাস্টিতে অংশ নিব। এটা শুনে তো কিং ট্যাং অবাক হয়ে লিনডংকে জিজ্ঞাসা করে, এখন তো তোমার যা কিছু চাওয়ার ছিল তুমি তা পেয়ে গিয়েছো, তাহলে তোমাকে আর কেন অকারণে লড়াই করতে হচ্ছে? তুমি আর আমি একসাথে একটি ফ্যামিলির মতো কেন সারা জীবন থাকছি না? আমরা শান্তিতে জীবন কাটাবো। যার উত্তরে লিনডংও জবাব দিয়ে বলে, না, আমি আরও বেশি শক্তিশালী হতে চাই। এমনিতেও আমি কাউকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে একদিন আমি খুব বেশি শক্তিশালী হয়ে তার সামনে আবারও দেখা করার জন্য অবশ্যই আসবো। এখানে আসলে লিনডং কিংজিয়ার কথা বলছিল। অন্যদিকে কিং ট্যান লিনডংয়ের এই সমস্ত কথা শুনে তাকে বলে, লিনডং আমার ভাই, তুমি কেন এই ধরনের কথা বলছো? তুমি তো ইতিমধ্যে খুব বেশি শক্তিশালী হয়ে গিয়েছো। আমার মনে হয় না যে এই পুরো গ্রেট ইয়ান ডাইনাস্টিতে তোমাকে হারানোর মতো কেউ উপস্থিত আছে। যা শুনে লিনডংও বলে, হ্যাঁ এটাই তো কথা, গ্রেট ইয়ান ডাইনাস্টিতে আমাকে কেউই হারাতে পারবে না। আর এই কারণেই তো আমি বাইরের দুনিয়া দেখতে যেতে চাই, যাতে আমি দেখতে পারি যে আমি কত বেশি শক্তিশালী। কিং ট্যাং অবশ্যই লিনডংয়ের এখান থেকে চলে যাওয়ার কথা শুনে খুব বেশি ইমোশনাল এবং দুঃখী হয়ে গিয়েছিল। সে লিনডংয়ের থেকে আরও একবার আলাদা হতে চাইছিল না। তাই সে লিনডংকে বলে, ঠিক আছে, অবশ্যই তুমি এখান থেকে যেতে পারো, কিন্তু এবার আমিও তোমার সাথে যাব। আমি রাস্তায় আসা সমস্ত কঠিন পরিস্থিতিতে তোমার পাশে থাকব। যা শুনে লিনডং তাকে মানা করে বলে যে ওয়ার অফ 100 ডাইনাস্টি কোনো বাচ্চাদের খেলার জায়গা না, তুমি এখনও বাচ্চা, তোমার সেখানে যাওয়া খুব বেশি খতরনাক। এই কারণে লিনডং এখানে কিং ট্যাংকে তার সাথে যেতে মানা করে দেয়। কিং ট্যাং তো লিনডংয়ের এই সমস্ত কথা শুনে খুব বেশি রেগে গিয়েছিল। সে লিনডংয়ের উপরে রাগ করে বলে যে প্রতিবার তুমি এমনই করো, তুমি আমাকে কখনো তোমার সাথে রাখতে চাও না, তোমার মনে হয় যে আমি তোমার উপরে বার্ডেন হয়ে যাব, আমি তোমার সাথে আর কথাই বলতে চাই না। এই কথা বলার পরে কিং ট্যাং এখান থেকে লিনডংয়ের উপরে রাগ দেখিয়ে দৌড়ে চলে যায়। অন্যদিকে কিং ট্যাংয়ের মাস্টারও দূর থেকে এসব কিছু দেখছিল। লিনডংও বেশি কিছু বুঝতে পারে না। সে ভাবে যে কিং ট্যাং এখনও বাচ্চা, অবশ্যই সে পরে মেনে যাবে। এই কারণে সেও এই সমস্ত কথাকে ইগনোর করে তার ফ্যামিলির কাছে চলে যায় এবং পরের কয়েকদিন পর্যন্ত লিনডং তার ফ্যামিলির সাথে হাসি খুশি থাকতে লাগে। যার পরে অবশেষে সেই দিন চলে আসে যেখানে লিনডংকে তার ফ্যামিলিকে বিদায় জানিয়ে অবশেষে সিলেকশন কম্পিটিশনের জন্য ইম্পেরিয়াল সিটির দিকে রওনা হতে হবে। এখানে লিনডংয়ের সাথে লিন ল্যাংটিয়ানও যেতে চলেছিল, যেখানে আমরা দেখি যে পুরো লিন ফ্যামিলি এখানে এই লোকেদেরকে বিদায় জানানোর জন্য এসেছিল। যাওয়ার আগে লিনডং দেখে কিং ট্যাং এখানে উপস্থিত নেই। তাই সে তার ফ্যামিলিকে জিজ্ঞাসা করে যে আসলে কিং ট্যাং কোথায় আছে। এর উত্তরে তার প্যারেন্টস জবাব দিয়ে বলে, তুমি কিং ট্যাংয়ের চিন্তা করো না, সে এখনও বাচ্চা, আমরা তাকে সামলে নিব, তুমি আরামসে যাও এবং আমাদের ক্ল্যানের নাম উজ্জ্বল করে ফিরে এসো, কারণ লিনডং আমাদের তোমার উপরে পুরো ভরসা আছে। এখানে তার ফ্যামিলির এত বেশি আশা দেখে লিনডংও পুরোপুরি মোটিভেট হয়ে গিয়েছিল এবং অবশেষে সে তার ফ্যামিলিকে বিদায় জানিয়ে সেখান থেকে ফ্লাইং বোটে রওনা হয়ে যায়। অন্যদিকে আমরা কিং ট্যাংকে দেখি যে দূর থেকে লিনডংকে যেতে দেখছিল। এখানে তার মাস্টারও কিং ট্যাংয়ের জন্য অপেক্ষা করছিল এবং তিনি কিং ট্যাংকে বলেন যে তুমি কি আমার সাথে যাওয়ার জন্য তৈরি? যার উত্তরে কিং ট্যাং তার সাথে এগ্রি হয়েছে এবং আমরা দেখি যে তার মাস্টার এখানে অন্য একটি ওয়ার্ল্ডের পোর্টাল ওপেন করে। বন্ধুরা, আসলে কিং ট্যাং এই দুনিয়া থেকে বিলং করে না, বরং সে অন্য দুনিয়া থেকে বিলং করে, যার সম্পর্কে আজ পর্যন্ত সে কাউকেই জানায়নি। এখানে কিং ট্যাংয়ের চলে যাওয়ার পর অন্যদিকে দৃশ্য পাল্টে লিনডংয়ের উপরে চলে এসেছিল, যে ফ্লাইং বোট ব্যবহার করে অবশেষে ইম্পেরিয়াল সিটিতে পৌঁছে যায়। ইম্পেরিয়াল সিটিকে দূর থেকে দেখে লিনডং বলে, অবশেষে আমার নতুন যাত্রা শুরু হতে চলেছে। আর এর সাথে আজকের এই পার্ট এখানেই শেষ হয়ে যায়।